আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ ই কমার্স যে তোমাদের সাবজেক্টটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার বলতে পারো বা ক্লাস 12 এর প্রথম পরীক্ষা তোমরা থার্ড সেমিস্টার বা হাফ-ইয়ারলি বলতে পারো। আজকে এই ভিডিওতে আমরা ই কমার্সের পুরো যে সিলেবাসটা ওয়ান শট ভিডিওর মারফতে এ থেকে জেড অবধি বুঝবো এবং এতটা ক্লিয়ার করে আমি বোঝাবো আজ ই কমার্সের পুরো যাবতীয় বৃত্তান্ত। আমি আশা করি এরপরে তোমাদের ই কমার্স নিয়ে কোনো ডাউটস কিন্তু থাকবে না। যেভাবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেইভাবেই পয়েন্ট ওয়াইজ কিন্তু আমি এই নোটসটাকে তৈরি করেছি এবং এই যে পুরো সেশনটা কিন্তু আমাদের এইভাবেই তোমাদের যেরকমভাবে সিলেবাস রয়েছে সেইভাবেই কিন্তু একে একে করে আমরা এগিয়ে এগিয়ে কনসেপ্টগুলো ইন ডেপথ ভালো করে বুঝে যাব, যাতে আমাদের যে পরীক্ষায় আমাদের এই প্রবলেম না হয়। কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুজনেরই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে ই কমার্স রয়েছে, যেটা তোমাদের হিসাব মতন ক্লাস 12 এর প্রথম যে পরীক্ষাটা হয়, আগে ছিল হাফ ইয়ারলি অ্যানুয়ালি আমরা বলতাম, তো যেটা হাফ ইয়ারলি বলতে পারো বা থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুজনেরই কিন্তু সিলেবাস একই রয়েছে ই কমার্সে। তো এই ভিডিওটা তোমাদের দুজনের জন্যই কিন্তু প্রযোজ্য। যারা কম্পিউটার সায়েন্স থেকে দেখছো তাদের জন্য ওকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবং যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য দেখছো তো তাদেরও জন্য কিন্তু এই ভিডিওটা প্রযোজ্য। সিলেবাসে দুজনেরই কিন্তু একই গল্প রয়েছে। তো চলো সময় না নষ্ট করে আমরা ই কমার্সের দিকে আমরা এগিয়ে চলি। তো ই কমার্সের প্রথম যে পয়েন্টটা আমাদের দেখতে হবে যে কাকে বলে ই কমার্স। প্রথমে যদি এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের যত এগাবো তত কিন্তু কনসেপ্ট তত আমাদের ভালো কিন্তু ক্লিয়ার হবে। তো ফার্স্ট কাকে বলে ই কমার্স, যদি একদম বেসিক বাংলা ভাষায় বলি, বলা হয় ইলেকট্রনিক কমার্স। এর ফুল ফর্মটাকে বলা ইলেকট্রনিক কমার্স, এটা বাংলা ভাষা না। বাংলা ভাষার মানে হচ্ছে অনলাইন মারফতে, ইলেকট্রনিক মানে অনলাইন মারফতে জিনিসকে বেচা কেনাটাকে ওয়ান কাইন্ড অফ গ্লোবালি বলতে পারি আমরা ই কমার্স। গ্লোবাল কথাটার মানে হচ্ছে আমরা সবগুলোকে ধরে নিয়ে বলতে পারি এর মধ্যে শুধু অনলাইনে বেচা কেনা ছাড়াও অনেক কিছু হয়, সেটা আমি যত এগাবো এই পুরো ভিডিওতে তত আমরা আরো ইন ডেপথ ক্লিয়ার করতে পারবো। বাট এক কথাই যদি বলি ই কমার্সটা কি জিনিস, অনলাইনে বেচা কেনা, যদি এক কথায় যদি কাউকে বুঝতে হয়, যেরকম তোমরা আজকালকার যুগে দাঁড়িয়ে 2025 সাল 26 সালে দাঁড়িয়ে আমরা কি দেখছি, আমরা অ্যামাজন থেকে জিনিস কিনছি, ফ্লিপকার্ট থেকে কিনছি, মিন্ত্রা, সুইগি, জোম্যাটো, এই যে পুরো প্ল্যাটফর্মগুলো চলে এসেছে যেটা অনলাইনের মারফতে ইন্টারনেটের মারফতে গুড বা সার্ভিস, শুধু যে জামা প্যান্ট কিনবো তা না, ফ্রিজ কিনবো তা না, যে কোনো জিনিস গুডসও হতে পারে সার্ভিসও হতে পারে। অনলাইনে কোনো টিচার পড়াচ্ছে তার বিনিময়ে তুমি তাকে পয়সা দিচ্ছ, সেটাও কিন্তু একটা ই কমার্সের আন্ডারে যাচ্ছে। আমরা যত এগাবো তত প্রত্যেকটি এক্সাম্পল কভার করবো এই ভিডিওতে, যাতে যত রকম এক্সাম্পল আজ সারা পৃথিবীতে আছে ই কমার্সের ব্যক্তিতে সবগুলো যাতে তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে নেক্সট পয়েন্টে কি আছে, অ্যালাউ পিপল টু শপ অনলাইন উইদাউট ফিজিক্যালি ভিজিটিং আ শপ। মানে আমরা অনলাইনের মারফতে জিনিসপত্র কিনছি, আমরা কোনো দোকানে ভিজিট করতে হচ্ছে না। আর যদি একটা জামা কিনতে হয়, আমি সিম্পলি একটা মিন্ত্রা বলে অ্যাপ্লিকেশন খুলে সেখান থেকে আমি হাজার লাখ লাখ জামা দেখে সাইজ থাকলে যদি আমার থাকে তাহলে সেই সাইজটা নিয়ে আমি সিলেক্ট করে সেটাকে কিনতে পারবো। আমাকে গাড়ি ভাড়া খরচা করে, সময় খরচা করে আমাকে দোকানে গিয়ে বসে কেনাকাটি করার কোনো গল্প নেই। বাড়িতে শুয়ে শুয়ে কাজটা কিন্তু আমরা করতে পারি। এটাই কিন্তু একটা ই কমার্সের অ্যাডভান্টেজ গুলো আমি আস্তে আস্তে বলছি। তাহলে ই কমার্স কিভাবে কি কার্যকলাপ হয়েছে যদি বলি, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ট্রানজাকশনটাকে কমপ্লিট করার জন্য। তাহলে এই পয়েন্টগুলো কি বলছে, ই কমার্সের যে দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়িয়ে কোথায় থাকবে, আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে। অনেক ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আমরা অনলাইনে সব জিনিসপত্র কিনতে পারি। এরকম ওয়েবসাইট ম্যাক্সিমাম তো এখন অ্যাপে চলে এসছে, মোবাইল অ্যাপের মধ্যে। এরকম এক্সাম্পল দিলাম, আমরা ফ্লিপকার্ট বললাম, অ্যামাজন বললাম, মিন্ত্রা বললাম, পপুলার যেসব রয়েছে আরো এরকম অনেক রয়েছে। ইলেকট্রনিক পেমেন্ট, যেটা অনলাইনে পেমেন্ট করে, কেন পেমেন্ট না করলে তোমাকে জিনিস দেবে না। এখন ক্যাশ অন ডেলিভারিও আছে, তোমরা বলতে পারো হ্যাঁ স্যার রয়েছে, কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এইভাবে নেট ব্যাংকিং এইসব অপশন রয়েছে, এগুলো আমরা পেমেন্ট করে জিনিসটাকে কিনতে পারি। এটা অনেকটাই ফাস্ট, কনভিনিয়েন্ট এবং অ্যাভেলেবেল 24/7 এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাডভান্টেজের কথা বলছি, এটা ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্ট পয়েন্ট। প্লাস পরবর্তীকালে এইগুলোকেই আমরা অ্যাডভান্টেজে আবার দেখবো, মানে ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলো একই গল্প আমরা বুঝবো। দেখো এটা প্রথমত ফাস্ট কেন,
কেন কি আমাদের এখানে আমাদের যদি একটা জামা কিনতে হতো, আগেকার দিনের কথা বলবো, যখন ই কমার্স ছিল না, আমাকে বাড়ি থেকে সেজে গুজে বেরাতে হতো, গিয়ে বাসে করে বা অটোয় করে গিয়ে দোকানে পৌঁছতে হতো। তারপর আমরা দোকানদারও দেখবে 2-4টের পর সেও রেগে যাবে, 4-5টা বার করবে না, এরকমও গল্প হয়েছে এরকম। তো সেখান থেকে দোকানদার জিনিসপত্র বার করবে, সেটা আমি দেখবো, পছন্দ হলে না হলে আরেকটা দোকানে যাব, এইসব করতে করতে আমাদের একটা সময় কিন্তু ব্যয় হচ্ছিল। কিন্তু এখন ই কমার্সে দেখো, এখন একটা মিন্ট্রার যদি কথা বলি, জামা কিনতে যাবো, আমি বাড়িতে শুয়ে রয়েছি, মনে হলো জামা কিনবো, চট করে খুললাম, আমি যেরকম জামা দরকার সেভাবে আমি ফিল্টার মারলাম, ফিল্টার মানে সাইজ বা কালার বা ব্র্যান্ড মারলাম, যতগুলো অ্যাভেলেবেল রয়েছে চলে আসলো, হাই টু লো করলাম, লো টু হাই করলাম, রেটিং এ ভাই দেখলাম, যেভাবে ইচ্ছা আমরা জিনিসটাকে ইজিলি আমরা সার্চ করতে পারছি, বাড়িতে শুয়ে শুয়ে করতে পারছি, আমাকে কোথাও দোকান দোকান ঘুরতে হচ্ছে না, আর ইজিলি কাজ করতে পারছি। এবং সব থেকে বড় পয়েন্ট, 24x7 আমাদের দোকানও কিন্তু আলটিমেটলি ওই সকাল 10টা কি 11টায় খুলবে আর বিকেল 11টার মধ্যে বন্ধ হয়ে যাবে, রাত 10টা 11টা 8টা 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু আমি চাইলে একটা মিন্ত্রা থেকে শপিং আমি রাত 12টার সময় করতে পারি, আমি রাতে জেগে থাকলে রাত 3টের সময় কিন্তু জামা কিনতে পারি, এটা আমি দোকানে গিয়ে কিনতে পারবো না। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং বড় কথা, আরেকটা কথা, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড কথাটার মানে কি, এবার ভাবো আমি যে জিনিসটা কিনবো সেটা আমার পাড়ার দোকানই হতে হবে, খুব বেশি পাড়ার থেকে একটুখানি বেশি আমাদের যে এরিয়া ওয়াইজ যদি বলি, একটা সাউথ কলকাতার মানুষ যদি থাকে তাহলে সাউথ কলকাতার দোকান থেকেই কিনবে, খুব বেশি রাসবিহারি যাবে, খুব বেশি কালীঘাট যাবে, এর থেকে তো বেশি খুব যাবে না। তা এবার গল্পটা ভাবো, কোনো মানুষের যদি আজ এখান থেকে দাঁড়িয়ে আমি রাজস্থান থেকে কোনো কিছু কিনবো, সেটাও কিন্তু কিনতে পারি, তাদের অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা অর্ডার করলাম, রাজস্থান থেকে জিনিস চলে আসছে, দিল্লি থেকে কোনো জিনিস কিনতে চাই সেটাও চলে আসছে, আর এবং দেশের বাইরে থেকেও alibaba.com বলে ওয়েবসাইট রয়েছে, বিদেশ থেকেও জিনিস আমার কাছে আমি কিনতে পারছি। তো এইগুলো কি আমি সেখান থেকে সারা পৃথিবী থেকে কিন্তু আমরা জিনিসপত্র কিনতে পারছি, যে কোনো সময়েরও কিন্তু কোনো পাবন্দি নেই এখানে। এই হচ্ছে বেসিক একটা আইডিয়া, এই যে আমাদের ই কমার্স দিয়ে আমাদের কতটা আমাদের জিনিসটা ইজি হয়ে গেল, এবং পরবর্তীকালে বুঝবো আরো এর অ্যাডভান্টেজ বুঝবো, তো এগাবো কতটা ইজি। তার একটা বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টে কিন্তু আমি কথা বললাম। এক্সাম্পলে কি রয়েছে, অর্ডারিং আ বুক ফ্রম অ্যামাজন, ও একটা অর্ডার করতে গেছি অ্যামাজন থেকে বুক, তাহলে আমরা সিলেক্ট করলাম, করে অনলাইনে পেমেন্ট করলাম, নাহলে ক্যাশ অন ডেলিভারি করতে পারি। যে সেলার যে বিক্রি করছে সেও রেজিস্টার রয়েছে সেই অ্যাপ্লিকেশনে, তো সে কি করলো, জিনিসটাকে শিপ করে দিল এবং সেই জিনিসটা তোমার বাড়ি চলে আসে। শিপ মানে সে পাঠিয়ে দিল, তোমার সেটা বাড়িতে চলে আসবে। এই অর্ডারে কাজ করে এইসব ওয়েবসাইট বা এইসব অ্যাপ্লিকেশনে বোথ এন্ডে কাজ হয়, যেখানে একটা কাস্টমার রেজিস্টার হয়, একটা সেলার রেজিস্টার হয়। অ্যামাজন নিজে থেকে কোনো কিছু বিক্রি করে না, বা ফ্লিপকার্ট নিজে থেকে কোনো কিছু বিক্রি করে না। অ্যামাজনে সেলাররা অ্যাজ আ সেলার রেজিস্টার রয়েছে, এবং যারা কিনবে কাস্টমার, আমরা যেরকম কাস্টমার হিসাবে আমরাও রেজিস্টার করেছি। রেজিস্টার মানে লগ ইন করাটাকে রেজিস্টার বলা, রেজিস্টার করতে হয়, রেজিস্টার অ্যাপ লগ ইন রেজিস্টার অপশন থেকে গিয়ে করতে হয়। এবার সেলাররা তাদের প্রোডাক্ট ওখানে লিস্ট করা হয়, লিস্ট মানে ওখানে শো করানো হয়, এখানে কাস্টমাররা গিয়ে খোঁজে, দেখে, যেটা ভালো লাগে সেটা কিনে নেয়। এই অর্ডারে আর অ্যামাজন মাঝখানে একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম, যেই পুরো কাজটাকে ইজিলি করতে আমাদের সাহায্য করছে। হ্যাঁ, অ্যামাজন কিন্তু কোনো কিছু পার্সোনালি কোনো কিছু বিক্রি করে না। হ্যাঁ, হতে পারে অ্যামাজনের নিজস্ব কোনো নতুন নতুন প্রোডাক্ট বেরিয়েছে, আমাদের ইকো বেরিয়েছে অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট, এবার চাইলে তারা নিজস্ব প্রোডাক্ট বার করতে পারে, কিন্তু ইন জেনারেলি অ্যামাজন একটা প্ল্যাটফর্ম, যে একটা সেলারের ভায়া একটা কাস্টমার তার জিনিস কিনতে পারে প্ল্যাটফর্মের সাহায্যে। এটাকেই ওয়ান কাইন্ড অফ আমরা ই কমার্স আইডিয়া বলতে পারি। মেন অ্যাক্টিভিটি গুলো কি কি আছে ই কমার্সের উপরে, প্রত্যেকটি অ্যাক্টিভিটি একটা করে দেখবো। বাইং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অনলাইন, যেটা এক্ষুনি আমি বললাম, আমরা অনলাইনের মারফতে যে কোনো রকম গুড এবং সার্ভিসেস, খুব ইম্পর্টেন্ট কথা, কিনতে পারি। গুড সার্ভিসেস, গুড মানে জিনিসপত্র, সার্ভিস মানে কোনো সার্ভিস, যেরকম আমি বললাম অনলাইনে পড়াচ্ছি, আমি যে কোনো টিচার যখন অনলাইনে পড়ায়, দিস আর অল সার্ভিস, মানে আমি কোনো সার্ভিস অনলাইনে কিনছি, তাই সেগুলোও তুমি নিতে পারো। তো সেই হিসাবে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস দুটোই কিন্তু আমরা অনলাইনে কেনা বেচা করতে পারি। নেক্সট আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে অনলাইন পেমেন্ট এবং মানি ট্রান্সফার। শুধু যে কেনা বেচা, আমি প্রথমেই একটা কথা বললাম, ই কমার্স মানেই মানুষ ভাববে যে অনলাইন বিজনেস, অনলাইন শপিং, এসব। এছাড়াও অনেক কিছু আছে যেগুলো আমাদের ই কমার্সের মধ্যে রয়েছে, যেরকম অনলাইন পেমেন্ট এবং মানি ট্রান্সফার। আগেকার দিনে গল্প বোঝাচ্ছি, যখন এই গল্পগুলো গুগল পে, ফোন পে আসে না, তখন একটা মানুষকে আরেকটা মানুষকে হয়তো টাকা ট্রান্সফার করতে হলে হয় তাকে নেট ব্যাংকিং হতে হতো, বা ব্যাংকে গিয়ে লাইন দিতে হতো। এই হচ্ছে বেসিক জিনিস ছিল। তা সেখান থেকে এখন কতটা ইজি হয়ে গেছে, আমরা এক মোমেন্টের মধ্যে, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাতে পারি। আগেকার দিনেও আমরা নেট ব্যাংকিং ইউজ করতাম, বাট সবাই নেট ব্যাংকিং জানতো, তখনকার অতটা প্রচলিত ছিল না নেট ব্যাংকিং, তখন ব্যাংকে গিয়েই করতে হতো। বাট এখন তখন অনেক কমপ্লেক্স, প্রসিডিওরটা অনেক কমপ্লেক্স ছিল, লগ ইন করো, অনেক রকম জিনিস ছিল, অনেকটা কমপ্লেক্স। নেট ব্যাংকিং আজও টাকা পাঠানো কিন্তু অতটা ইজি ব্যাপার না, যেটা ইউপিআই এর মারফতে ইজিলি একটা পিন মেরে করে দেওয়া যায়, সেটা কিন্তু নেট ব্যাংকিং এ অতটা ইজিলি করা যায় না। তো এখন আমাদের এই যে পার্টটা, পেমেন্টটা, অনলাইন পেমেন্টটাও কিন্তু পার্ট অফ কিন্তু আমাদের ই কমার্সের মধ্যেই কিন্তু একটা
অ্যাক্টিভিটির মধ্যেই পড়ছে। অনলাইন মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অনলাইনে যখন আমি কোনো গুগলে কোনো খুলি, গুগলের অ্যাডস দেখি, ধরে না গুগল অ্যাডস, ধরে না ফেসবুক যখন কোনো ভিডিও দেখি, ফেসবুকে আমাদের অ্যাড শো করে, ইনস্টাগ্রামে আমরা প্রমোশন করছি, কেউ তার বিজনেসকে প্রমোট করছে, এগুলো সবই কিন্তু একটা ই কমার্সের মধ্যে চলে যাচ্ছে। যে কোনো যখন ইউটিউবে তোমরা যে ভিডিওটা দেখছো এর মাঝখানে মাঝখানে অনেক অ্যাড চলে আসছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অনলাইন মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট আন্ডারে পড়ছে। এটাও কিন্তু ইজ আ পার্ট অফ আ ই কমার্স বলতে পারি, যেখানে আমরা যে বিজনেসকে প্রমোট করছি, অ্যাডের মারফতে কোনো জিনিসকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, তারপরের পয়েন্ট বলছে কাস্টমার সাপোর্ট। কাস্টমার সাপোর্ট সেটা অলরেডি জানি, যদি আমাদের পুরো জিনিসটাই অনলাইন চলে আসলো তাহলে অনলাইনে তো কোনো গন্ডগোলও তো হতে পারে। তো গন্ডগোল হওয়াটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজে গিয়ে পড়বো, চিন্তার বিষয় নেই। তো এই গন্ডগোল হলে কি আমাকে সাহায্য করবে, তার জন্য কাস্টমার সাপোর্টও থাকতে হবে। লাইভ চ্যাট, ইমেল, চ্যাটবট, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এফএকিউর ফুল ফর্ম হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। অনেক ওয়েবসাইট গেলেই আমরা দেখতে পাই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন বলে একটা সেকশন থাকে, যেখানে আমরা ডাইরেক্টলি ওই আমাদের কোম্পানি, যে কোম্পানি থেকে আমরা জিনিসপত্র কিনছে, সেটা ফ্লিপকার্ট হতে পারে, আমাদের সুইগি হতে পারে, জোম্যাটো হতে পারে, অ্যামাজন হতে পারে, ওখানে ওদের যে এক্সিস্টিং কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে আমাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলো আমরা সলভ করতে পারি। কোনো কিছু যদি আমাদের রিটার্ন, রিফান্ড, এক্সচেঞ্জ যা যা দরকার ছিল সেগুলো আমরা চাইলে এখানে আমাদের নিজের মনের কথা ওদেরকে জানাতে পারি, ওরা সেই হিসাবে আমাদের সলিউশন কিন্তু আমাদের রেডি করে দেবে। 5 নম্বর পয়েন্ট বলছে ম্যানেজিং বিজনেস প্রসেস ডিজিটালি। তাহলে এইগুলো তো মোটামুটি আমাদের সেই ওয়েবসাইটের ওয়ান কাইন্ড অফ ওই বিজনেস প্ল্যাটফর্ম বা আমাদের বাইং সেলিং প্ল্যাটফর্মের মধ্যে এগুলো সবই দেখেছো, যে আমরা ইউটিউব খুললেও অ্যাড দেখেছি, বা কিছু কিনতে গেলেও সেখানেও আমরা অ্যাড দেখি, বা আমরা জিনিসপত্র কিনছি, টাকা ট্রান্সফার করছি, কাস্টমার সাপোর্ট রয়েছে। বাট এই 5 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা চট করে আমরা দেখি না, দৈনন্দিন জীবনে দেখি না, সেটা হচ্ছে আমরা চাইলে পুরো আমাদের বিজনেসটাকে আমরা অনলাইনে ম্যানেজ করতে পারি। তার জন্য এরকম সফটওয়্যার বানানো হয়, যেরকম অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে ডিজিটাল বিল বানানো, ইনভেন্টরিজ অফ আ স্টক, যেটা যে আমাদের কাছে যদি কোনো স্টক থাকে তার ইনভেন্টরি পুরো অ্যানালিসিস, ইনভেন্টরিতে কতগুলো মাল রয়েছে তার রেকর্ড এ থেকে জেড পুরোটাই কিন্তু আমরা ডিজিটালে মেনটেন করতে পারি। মানে ম্যানুয়াল মেনটেনিং কিছু নেই, পুরো প্রসেসটা আমরা ডিজিটালি করতে পারি। এটাও কিন্তু একটা ই কমার্সেরই পার্ট। যেরকম শিপিং এর যে আপডেট, এই যে যখন আমরা কোনো জিনিস কিনি, আমরা দেখেছি হয়তো যে ট্র্যাকিং এ যখন আমরা এক্সপ্যান্ড করি, সেটা ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, আমরা দেখায় কোন কোন জায়গা অব্দি এসছে আমাদের প্রোডাক্টটা। এই যে পুরো জিনিসটা, সেটা আমাদের একটা অ্যামাজনের লোক, যে ইন্টারনাল কোম্পানির লোকও সেও দেখতে পাচ্ছে, একটা যে ইউজার সেও দেখতে পাচ্ছে। এই যে পুরো জিনিসটা আমাদের কিন্তু একটা চোখে আমাদের ক্লিয়ারলি একটা আইডিয়া রয়েছে। এটাও কিন্তু আমাদের ই কমার্সের সাহায্যে এগুলো কিন্তু মেনটেনেন্স করায়। যে কোনো জিনিস ইলেকট্রনিক কমার্স বলতে গেলে বেচা কেনা করতে সাহায্য করছে বা একটা বিজনেস চালাতে সাহায্য করছে, এগুলো পুরোটাই কিন্তু ই কমার্সের আন্ডারে চলে যাচ্ছে। নেক্সট আমাদের বলছে গোল অফ ই কমার্স। এবার দেখো একটা কনসেপ্ট যখন তোমাদের এই দুটো প্যারাগ্রাফ পড়ে যদি ক্লিয়ার হয়ে যায়, যত এগাবো মোটামুটি দেখবে এইগুলোর গল্পটাকে মেনটেন করেই কিন্তু আগের ফার্দার জিনিসপত্র লেখা রয়েছে। বেসিক গোলটা কিন্তু একটাই, এই পুরো জিনিসটাকে আমরা যে বিজনেসটাকে কিভাবে আমরা অনলাইনে নিয়ে এসছি, এই হচ্ছে মেন গল্প। বিজনেসটা কিভাবে আমরা অনলাইনে করছি, এই পুরো গল্পটাকে ধরেই কিন্তু এই পুরো আমাদের ই কমার্সটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। গোলস কি আছে? গোলস অফ ই কমার্স মেকিং বাইং অ্যান্ড সেলিং ইজি অ্যান্ড ফাস্ট। অবভিয়াসলি এর পয়েন্টটা অলরেডি ডিসকাস করে এসেছি। এটা কি বলছে বাংলা ভাষায়? ইজিলি এবং আমরা খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসপত্র কেনা এবং বেচা করতে পারি। কাস্টমার ক্যান পারচেস প্রোডাক্ট এনি টাইম ফ্রম হোম। এই যে সময়ের পাবন্দি নেই, 24/7 দোকান খোলা রয়েছে, যখন তখন তুমি কিনতে পারছো, সময় ব্যয় হচ্ছে না, গিয়ে গাড়ি ভাড়া ব্যয় হচ্ছে না, এগুলো অনেকটাই আমাদের কিন্তু ইজিলি আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে এগুলো যে গোলস বলতে পারি। নেক্সট পয়েন্টে আসছে যে এটা এক্সাম্পলও রয়েছে, অর্ডারিং ফুড ফ্রম সুইগি উইদিন আ মিনিট। আগে ভাবো, এটা তো খুব বড় এক্সাম্পল ই কমার্সের মধ্যে। আগেকার দিনে আমাদের কোনো জিনিস খেতে হলে হয় রেস্টুরেন্টে যেতে হতো বা দোকান থেকে কিনে আনতে হতো। তো ধরে নাও একটা মানুষ, ধরে নাও সিম্পল যদি একটা অ্যানালজি আমি বলি, যে ধরে নাও কেউ যাদবপুরে কোনো লোক থাকে, তাকে ধরে নাও শ্যামবাজার থেকে সেই গোলবাড়ির মাটন তাকে খেতে ইচ্ছা হচ্ছে, তো যাদবপুর থেকে সেই মানুষটাকে কোনোভাবে শ্যামবাজার যেতে হতো ওই জিনিসটা খাওয়ার জন্য। আজ জিনিসটা কতটা ইজি হয়ে গেছে দেখো, আমরা চাইলে সুইগিতে খুঁজেই রেস্টুরেন্টটাকে যদি অর্ডার করি, এটা ডেলিভারি বয় আমাকে ডেলিভার করে দিয়ে যাবে। তা আমাদের কিন্তু সময় কিন্তু আর ব্যয় করতে হচ্ছে না, গিয়ে অতটা গিয়ে নিয়ে আসা, খাওয়া, এই পুরো জিনিসটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ বিশাল অ্যাডভান্টেজ বলতে পারি। নেক্সট পয়েন্ট বলছে রিডিউস টাইম অ্যান্ড ট্রাভেল কস্ট। দেখো তার পরের সঙ্গে থেকে এইটা রয়ে গেল, আমি ওটা বললাম। আর যদি আমাকে ফিজিক্যাল শপ গিয়ে ভিজিট করতে হতো তাহলে আমাদের সময় বেশি লাগতো। তাহলে এখনকার দিনে ই কমার্স হয়ে যাওয়ার পর আমরা ফিজিক্যাল শপ গিয়ে ভিজিট করিই না। এরকমও মানুষের কিছু এক্সাম্পল রয়েছে যারা দৈনন্দিন জীবনে একটা দোকান থেকে মানুষ দিনের পর দিন ভালো ভালো খাবার খেয়েছে, সে জানেও না দোকানটা কোথায় এক্সিস্ট করে, জাস্ট তারা লোকেশনটা জানে যে এই জায়গাটা করে, সে কখনো যায়নি। তাহলে এরকমও আজ সময় চলে এসেছে, যেটা আজ আগেকার সময় জিনিসটা ছিল না ই কমার্সের আগে। এই হচ্ছে বড় ইম্পর্টেন্ট, প্রোডাক্টটা ডেলিভার টু ইউর ডোর স্টেপে তুমি পেয়ে যাচ্ছ।
তো তোমার সময়ও বাঁচছে এবং ট্রাভেলিং কস্টও বেঁচে, গিয়ে ট্রাভেলিং মানে গাড়ি ভাড়া খরচা করে গিয়ে তোমার জিনিসটাকে নিয়ে আসার খরচাও তোমার কিন্তু বেঁচে যাচ্ছে। রিচ গ্লোবাল মার্কেট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট গল্প, যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড থেকে জিনিস কিনতে পারি, আমরা ওয়ার্ল্ড ওয়াইডে জিনিস বিক্রি করতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড কথাটার মানে হচ্ছে সারা বিশ্বে আমরা জিনিসপত্র বিক্রি করতে পারি এবং কিনতেও পারি। আগেকার দিনে কিরকম গল্প ছিল, আমরা কি ইউএস বা ইউকে থেকে কোনো জিনিস কিনতে পারতাম? আগে এই গল্পটা ছিল যখন আমাদের ই কমার্সের গল্প অতটা প্রচলিত হয়নি। আজ কিন্তু কোনো ব্যাপারই না, আমাদের এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে সাহায্যে আমরা বিদেশ থেকে জিনিসপত্র কিন্তু আমাদের দেশে কিনতেই পারি। সেলাররা সেল করতে পারছে, কাস্টমাররা কিনতেও পারছে। প্রোডাক্ট 24/7 এটাও কিন্তু বলছি, অলরেডি আগে ডিসকাস করেছি। দিন রাত সবসময় দোকান খোলা, সার্ভার চললেই দোকান খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। তাই দোকান বন্ধ হওয়ার কোনো বিকল্প এখানে নেই, যখন তখন তুমি চাইলে কিনতে পারো। সেভ বিজনেস কস্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এখানে দিয়ে কেন একটা বড় প্রশ্ন আমি তুলবো এখানে, যেটা হয়তো পরবর্তীকালে কোনো জায়গায় কাজে লাগবে। আমরা অনেক সময় জিনিসটা দেখেছি যে একই জিনিস, যেটা আমরা সিম্পল কথা বলতে যে দোকানে গিয়ে কিনলে যে কস্টটা পড়ে, আমি যেটা সিম্পল একটা কথা এখানে বলি, এটা শাড়ি। আর আমি এক্সাম্পল দেবো, একটা খুব পপুলার দোকান, আজ সারা পশ্চিমবঙ্গে দোকানটা খুব পপুলার, ইন্ডিয়ান সিল্ক হাউস, এই নামটা সবাই হয়তো শুনেছো। আর শাড়ি তো মেয়েরা মোটামুটি খুব ভালোই পড়তে পছন্দ করো, এটাই এক্সাম্পল দিই। আর যে ইন্ডিয়ান সিল্ক হাউস, যেটা প্রত্যেকটা জায়গায় দোকানটা রয়েছে, এখান থেকে যখন একটা সিম্পল আমি ধরলাম একটা বেনারসি শাড়ি আমি কিনতে গেছি, সেই শাড়িটার কস্ট ওরা আমাকে নর্মালি বলছে 3000 প্লাস থেকে শুরু হয়েছে, যেটা ইনফাইনাইট ওপরে রয়েছে, মানে ইনফাইনাইট বলতে গেলে আরো অনেক দামি দামি 10,000 15,000 দামেও শাড়ি রয়েছে। কিন্তু একই কোয়ালিটির শাড়ি যদি আমি আজ মিন্ত্রা থেকে কিনি, তাহলে কিন্তু তার দাম কিন্তু 1,500-এর মধ্যে আমি পেয়ে যাব। এটা রিয়েল, যারা এক্সিস্টিং যারা রিসার্চ করেছে তারাই এই কনসেপ্টটা বলেছে। এবং তো কারণটা কি সেটাও আমি বলবো। একই কোয়ালিটির জিনিস আমরা বাইরে যখন আমরা গিয়ে দোকান থেকে কিনি, তার দাম অনেক বেশি থাকে, আর সেই জিনিসটাই যদি আমরা অনলাইন কিনি তার দাম কম থাকে। একই ডিটো একই জিনিস, যেটা আমাদের বড় এক্সাম্পল আমাদের মোবাইল ফোনও, আমি ইন্ডিয়ান সিল্ক হাউসের এক্সাম্পল দিয়েছি। অনেক লোক অনেক এটা নিয়ে অনেক কথা হয়তো ডিসকাস করতে পারে, আমি সেটা নিয়ে যাবো না। হয়তো আমাদের সেম মোবাইলের কথা বলি, একই মোবাইল যেটা আমরা দোকান থেকে গিয়ে যে মোবাইলটা কিনবো, সেম মোবাইল অনলাইনে আমরা কমে পাবো। অ্যাটলিস্ট 1000 টাকা তো ডিফারেন্স হবে। কেন হবে? বড় প্রশ্ন। কেন? এই যেখানে লেখা আছে, এই যে ফিজিক্যাল স্টোর তো লাগছে না, পেপার ওয়ার্ক নেই, মিডিল ম্যান নেই, এগুলো যে কথা বলেছে, এটা আলটিমেটলি সব মিলিয়ে কি বলা হয়? এটাকে বলে এস্টাবলিশমেন্ট কস্ট বলা হয়। সি বলি আমি, এস্টাবলিশমেন্ট কস্ট। একটা দোকান যখন খোলা হয়, সেই দোকানটা প্রথমত ভাড়ায় নিতে হচ্ছে, দ্বিতীয়ত সেখানে তোমাকে লাইট ফ্যান এসি হ্যান ত্যান একদম এ ক্লাস কোয়ালিটি রাখতে হচ্ছে, প্লাস তোমাকে স্টাফ রাখতে হচ্ছে, তোমার মেনটেন করতে হচ্ছে, অনেক এক্সট্রা কস্ট কিন্তু আমরা যারা ফিজিক্যাল স্টোর খোলে তাদের কিন্তু অনেকটা বেশি দিতে হয়। সেম রেস্টুরেন্টের জন্য এখনকার ক্লাউড কিচেন কনসেপ্ট চলে এসছে, ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ খুব বড় এক্সাম্পল অফ আমাদের ই কমার্সের মধ্যে একটা পার্ট। এখন আর মানুষেরা দোকানে রেস্টুরেন্ট খুলছে না, কারণ রেস্টুরেন্ট খুলতে গেলে অনেক খরচা বেশি পড়বে। আর সেম জিনিসটা ক্লাউড কিচেনে কি হচ্ছে, নিজের বাড়িতে রান্না হচ্ছে, সুইগি জোম্যাটোর সাথে টাই আপ করে নিয়ে লোকেরা, সুইগি জোম্যাটোর ডেলিভারি বয় আসছে, খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে, 3,000 টাকা খরচা আছে এই বিজনেস শুরু করার জন্য। এরকম ধরনের গল্প। মানুষ এখন এরকম জায়গা অব্দি চলে এসছে, যেখানে আমাদের কোনো এক্সটার্নাল কোনো এই এস্টাবলিশমেন্ট কস্টটা লাগে না বলেই আজ দামটা কিন্তু কম, আর আদার্স জায়গার দামটা বেশি। মানে বাইরে ফিজিক্যাল যে কোনো দোকানে গিয়ে একই জিনিস কিনলে আমাদের দাম কিন্তু বেশি পড়বে। এটা ইম্পর্টেন্ট কথা। অনেক লোকেরা এইভাবে অনলাইন কিনে, হ্যাঁ অনলাইনে অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা নিয়ে আমি কথা বলবো, চিন্তা নেই। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ থেকে অ্যাডভান্টেজের কিন্তু আমি প্রযোজ্য অনেকটা বেশি, আমি নিজে এটাকে ফিল করে বলতে পারি। যেখানে আমি কোনো কিছু প্রমোশন করছি না, এখানে জাস্ট বলার জন্য যে এখানে দাম কিন্তু প্রযোজ্য অনেকটাই কম। যেখানে আমাদের ডিজিটাল সিস্টেম, যেটা আমাদের অপারেটিং কস্টটা অনেকটা আমাদের কমিয়ে দেয়। এটা আলটিমেট কথা, যেহেতু পুরোটাই আমাদের অ্যাপের মারফতে হচ্ছে। অবভিয়াসলি সেলার নিজের বাড়িতে মাল রয়েছে, সেটা একই ব্যাপার, সেখান থেকে মালটা দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। এখানে কোনো আলাদা দোকান খুলতে হচ্ছে না, লোক রাখতে হচ্ছে না, এসি লাগাতে হচ্ছে না। সেম জিনিস, কিন্তু দোকান খুলতে এসি লাগাতে হবে, লোকরা বসার জন্য চেয়ার কিনতে হবে, হ্যাঁ লাইট লাগাতে হবে, ডিফারেন্ট দামি দামি লাইট লাগাতে হবে। এগুলো লাগাতে হচ্ছে না বলে দামটা তোমাদের অনেকটা কম পড়ছে। এই হচ্ছে বেসিক একটা ওয়ান কাইন্ড অফ গোল আর অ্যাডভান্টেজ গুলো আমি প্যারালাল ডিসকাস করে করে আমি কিন্তু এখান থেকে এগিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে টেকনিক্যাল কম্পোনেন্ট অফ ই কমার্স। কি কি জিনিস লাগবে একটা ই কমার্স পুরো প্ল্যাটফর্ম যখন আমি তৈরি করতে হয়, তখন যে বেসিক যে নিডস গুলো সেটাকে নিয়ে কথা বলবো আমরা। প্রথম লাগছে হচ্ছে ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ্লিকেশন। ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ্লিকেশন না থাকলে তো তোমরা অনলাইন স্টোরটাই খুলতে পারবে না। এটাই গল্পটা বলা হয় যে ওয়েবসাইট আমরা মিন্ত্রা বা আমরা অ্যামাজন, এই যে অ্যাপগুলো, এক হচ্ছে তুমি এগুলো হচ্ছে অরিজিনাল একটা পার্টি অ্যাপ। চাইলে আমি ধরো না আমার কাছে কোনো প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটাকে যদি আমি বিক্রি করতে চাই,
আমি চাইলে কিন্তু আমার নিজস্ব একটা ওয়েবসাইট বা অ্যাপ খুলতে পারি, রাদার দ্যান ইউজিং দ্য আদার বা থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন না ইউজ করে। আমি যদি এখানে বলি যে অ্যামাজন ফ্লিপকার্টে সেলাররা রেজিস্টার করে তারা মাল বিক্রি করছে, তাদের কমিশন দিতে হচ্ছে, এটিকেও ক্লিয়ার করে দিই হোয়াট ইজ দ্য কমিশন রেট। এই যে অনলাইন প্ল্যাটফর্মে একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, সেখান থেকে 70 টাকা, একদম রেজিস্টার কথা বলবো, 19-20 ফ্লাকচুয়েট করে। 70% হয় হচ্ছে আমাদের যারা বিক্রি করছে মানে সেলার পায়, আর 30% পায় হচ্ছে যারা অ্যামাজন প্ল্যাটফর্ম পায়। এটা ডিপেন্ড করছে 19-20 ভ্যারি করে, সেটা 69 হতে পারে, 31 হতে পারে, বা 75-25 হতে পারে, এটা ডিপেন্ড করে তার রেশিওর উপর। তো সেটা যে মিনিমাম একটা কমিশন দিয়ে তাকে এই ব্যবসাটা করতে হচ্ছে। তা না করলে কেউ মনে করলে তার নিজস্ব একটা ওয়েবসাইট বানিয়ে দাও, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এই যে ওয়েবসাইটটা বানাচ্ছে বা মোবাইল অ্যাপ্লিকেশনটা বানাচ্ছে, এটা ওয়ান টাইম কি গল্পটা কি, এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ আ ডিজিটাল শপ। হ্যাঁ, যেটা ফিজিক্যাল শপ আমরা বলি, দোকানটা আমাদের সিমেন্ট বালি দিয়ে তৈরি করা, সেরকম সিমেন্ট বালি দিয়ে তৈরি করা ডিজিটাল বাই কোড লিখে তৈরি করা হয়েছে। হ্যাঁ, দোকানটাকে মানে এটা ওয়েবসাইট তৈরি করেছে, ওটাকেই বলা হয় ডিজিটাল শপ, যেখানে প্রোডাক্ট মানে কাস্টমাররা সব রকম প্রোডাক্ট ওখানে গিয়ে দেখতে পারবে, চাইলে সেটাকে কার্টে অ্যাড করতে পারবে। কার্টটাকে বাংলা ভাষায় বলতে গেলে ওয়ান কাইন্ড অফ শপিং বাস্কেট ধরে নাও, যেখানে আমরা জিনিসপত্র কেনার সময় মলে গিয়ে রাখি, এটাকে ওয়ান কাইন্ড অফ কার্ট বলতে পারে, যেটা আমরা এখানেও কার্ট কনসেপ্ট রয়েছে। যা নিতে চাই সেটা কার্টে অ্যাড হলো, চাইলে এবার তুমি ওটা প্লেস অর্ডার করতে পারো। অ্যামাজন ফ্লিপকার্ট হচ্ছে গ্লোবাল মার্কেট, এরা সবার জন্য খুলে রেখেছে, সবাই গিয়ে ওখানে রেজিস্টার করে বিক্রি করতে পারে। কেউ যদি মনে করে না আমি নিজস্ব ওয়েবসাইট বানাবো, সেও করতে পারে, নিজস্ব অ্যাপ বানাবো, সেও করতে পারে, করে কিন্তু তার জিনিসপত্র বিক্রি করতে পারে। তো সব থেকে ফার্স্ট নিড হচ্ছে অনলাইন শপ। অনলাইন শপ না হলে সে কিন্তু করতে পারবে না। দ্বিতীয়, অনলাইন শপের সাথে এটা ইন্টিগ্রেট থাকে ডেটাবেস। ডেটাবেস মানে কাস্টমারদের রেকর্ড, প্রোডাক্টের রেকর্ড, প্রাইসের রেকর্ড স্টোর করার জন্য তোমাদের অলরেডি তোমরা পরের সেমিস্টারে হয়তো পড়বে ডেটাবেসের ইনডেপথ কনসেপ্ট। তো ডেটাবেস সফটওয়্যার রেসপেক্টে পুরো কোডিংটা এইভাবেই ডিজাইন করা থাকে, ওয়েবসাইটটা এইভাবেই বানানো থাকে। ব্যাক এন্ডে মানে পেছনে ডেটাবেস রয়েছে, ডেটাবেস মানে যেখানে আমরা রেকর্ড স্টোর করি কাস্টমারের ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস, A to Z পুরো হিট, মানে যতগুলো অর্ডার হয়েছে, যতগুলো অর্ডার ট্রানজ্যাকশন হয়েছে, সব A to Z তার ইতিহাস মানে হিস্ট্রি সব ওখানে স্টোর থাকে। তাদের লগ ইন ডিটেলস, রেজিস্টার্ড ডিটেলস A থেকে Z ডেটাবেসে স্টোর থাকে। ডেটাবেসও কিন্তু তোমাকে তৈরি করতে হবে। মানে তার মানে এইটুকু বুঝতে পারলে দুটো পয়েন্ট হচ্ছে, একটাই পয়েন্ট, ওয়েবসাইট তৈরি করা মানে তাকে ডেটাবেস না করলে তো ওয়েবসাইট তৈরিই হবে না। ডেটাবেস তৈরি করতে হবেই একটা ওয়েবসাইটকে তৈরি করতে হলে, ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে নেটওয়ার্ক। অবভিয়াসলি পুরো জিনিসটা ইন্টারনেটের মারফতে চলবে, তো আমাকে নেটওয়ার্ক রাখতে হবে। এক হচ্ছে ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট। পরে এটাকে নিয়ে আরো ইনডেপথ কথা বলবো, জাস্ট এখানে একটা ভিভিড একটা আইডিয়া দিয়ে দিই। তিনটে টার্ম কি কি জিনিস বলছে এখানে। ইন্টারনেট মানে যেটা কানেক্ট বিজনেস উইথ কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইডে যত রকম আমাদের কাস্টমার রয়েছে তাদের সঙ্গে আমরা কানেকশন করতে পারি। এটা হচ্ছে বলতে পারো সারা পৃথিবী, আমি যদি একটা দোকান খুলি, আমি যদি ইন্টারনেটের ভায়া যদি কাজটা রাখি, তাহলে সারা পৃথিবী আমার এই দোকানটা দেখতে পারবে। এই হচ্ছে বেসিক গল্প। যারা আমার লিঙ্কটা জানবে বা অ্যাপটা জানবে, তারা খুলে তারা আমার প্রোডাক্ট দেখতে পারবে। ইন্ট্রানেট কি, ইনসাইড উইদিন আ কোম্পানি অর ইন্টারনাল কমিউনিকেশন। ধরো না আমি একটা দোকান খুললাম, ইন্ট্রা মানে আমি একটা বাউন্ডেশন করলাম যে আমার এই দোকানটা শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই দেখতে পাবে, তাহলে উইদিন আ রিজিয়ন আমি এটাকে রাখবো, এর বাইরে যাবে না। তখন আমরা ইন্ট্রানেট, সেটা আমার পশ্চিমবঙ্গ হতে পারে, শুধু কলকাতা হতে পারে, বা কলকাতা খড়গপুর হতে পারে, কথার কথা বলছি। এরকম ধরো না একটা পার্টিকুলার একটা এরিয়া দিয়ে দিলাম, তো সেই এরিয়ার লোকরাই আমাকে শুধু দেখবে, সেটা ইন্ট্রানেটে আমরা বলতে পারি। এক্সট্রানেট মানে কানেক্ট দ্য কোম্পানি উইথ ট্রাস্টেড সাপ্লায়ার ও পার্টনার। এখানে এক্সট্রানেট কথাটার মানে কি, ধরুন আমি একটা দোকান খুললাম যেখানে আমি নির্দিষ্ট কয়েকটা স্পেসিফিক লোককেই শুধু অ্যাক্সেস দেবো, যেটা আমাদের এই কোম্পানি শুধু আমার এই দেখতে পারবে। আমি একটা ওয়েবসাইট খুলেছি, কোনো জিনিস বিক্রি করব, তাহলে এই লোকগুলো আমাকে দেখতে পারবে বা এই কোম্পানিগুলো আমাকে দেখতে পারবে। এগুলো কিন্তু আমাদের এক্সট্রা নেটের মধ্যে পড়ে। তো তিন ধরনের আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশন হয়। ইন্টারনেট, যেটা সবাই দেখতে পাবে, ইন্ট্রানেট উইদিন আ রিজিয়ন, যেটা আমি সেট করব, আর এক্সট্রা নেট মানে আমি সিলেক্টিভ লোককে বলে দেবো, সেই সিলেক্টিভ লোকরাই কিন্তু আমাদের দেখতে পাবে। নেক্সট হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেম। ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই সিকিউরিটি সিস্টেম, যেখানে আমাকে দেখতে হবে যে আমি একটা পুরো একটা ই কমার্স ওয়েবসাইট বা আমরা একটা ডিজিটাল স্টোর বানালাম, তার মধ্যে যে তারা মানুষেরা যে তার ক্রেডিট কার্ড ডিটেলস মানে ইউজ করবে, বা তার যে পাসওয়ার্ড ইউজ আছে, কার্ড ডিটেলস, এগুলো যাতে কোনোভাবে এনক্রিপশন থাকে। এনক্রিপশন কথাটার মানে কি, যাতে আমরা যে কোনো লোক যদি কেউ দেখতে আসে, সে যাতে পড়ে বুঝতে না পারে। হ্যাঁ, এটাকে বলা হয় সাইফার টেক্সট আমরা বলি আমাদের এনক্রিপশনের ভাষায় যদি আমরা বলতে পারি, যেটা মানুষ পড়ে ইজিলি বুঝতে পারবে না। এবং ফায়ারওয়াল থাকতে হবে, যেটা প্রোটেক্ট থাকতে হবে কোনোভাবে, যাতে কেউ অ্যাটাক না করে, কেউ কোনোভাবে হ্যাকাররা হ্যাক না করতে পারে, এইভাবে ভাবতে পারো। বা অথেন্টিকেশন মেথডও রাখতে হবে, যেরকম যে ওটিপি, ক্যাপচা, বায়োমেট্রিক,
এই কথাগুলোর মানে কি, যখন আমরা কোনো ট্রানজ্যাকশন করি বেসিক অনলাইনে, যখন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে, তখন কিন্তু আমাদের ওটিপি আসে। এটা কনফার্ম করার জন্য যেটা ভেরিফাইড লোকই যাতে পারচেসটা করছে, ক্যাপচা ফিলিং করতে হয়, বায়োমেট্রিক মানে আমাদের ওই ফিঙ্গারপ্রিন্ট লক বা আমাদের অলরেডি ফেস স্ক্যানারের সাহায্যে বায়োমেট্রিক লক, এরকম ধরনের সিকিউরিটি সিস্টেম কিন্তু আমাদের ডিজিটাল স্টোরকে প্রোটেক্ট করার জন্য লাগবে। 5 নম্বর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা তো ওয়েবসাইট বানিয়ে দিলাম, ওয়েবসাইট বানানোর পর এই যে ওয়েবসাইট যেটা আমাদের একটা বানালাম, যেটা হচ্ছে ধরুন কোনো একটি জিনিসের বিক্রি করার ওয়েবসাইট, সে ওয়েবসাইটে মানুষটা যে কিনবে সে পয়সাটা দেবে কিভাবে? এক হতে পারে সে ক্যাশ অন ডেলিভারি, অনেক জায়গায় ক্যাশ অন ডেলিভারি হয় না, তো পয়সাটা নেবো কিভাবে? তাহলে আমাদের একটা গেটওয়ে ইউজ করতে হবে। গেটওয়ে কথাটার মানে কি, এটা কিন্তু সেই নেটওয়ার্কিং এর গেটওয়ে একদমই না, এটাকে বলা হয় পেমেন্ট গেটওয়ে, মানে একটা মারফত যেটা দিয়ে পয়সা তুমি পাবে। আমি ডাইরেক্টলি কখনোই যদি চাই একটা ওয়েবসাইট বানিয়ে নিয়ে আমি পয়সাটা নিতে পারবো না, আমাকে কোনো একটি থার্ড পার্টি লোককে, যারা এই গেটওয়ে গুলো বানিয়েছে, যেরকম এক্সাম্পল দিয়ে বিলডেক্স বা রেজার পে, এরা হচ্ছে একটা কোম্পানি যারা এই পেমেন্ট গেটওয়ে ডিজাইন করা আছে তার, তো তাদের সঙ্গে আমাকে রেজিস্টার করে তার সঙ্গে তাদের ভাইয়া আমাকে পেমেন্টটা নিতে হবে, ডাইরেক্টলি কোনো কাস্টমার আমাকে পে করতে পারবে না। তো তাদের সঙ্গে লিঙ্ক আপ করে তারা ওই পেজটা দিয়ে দেবে। এবার আমি যে পয়সাটা পাঠাবো সেটা প্রথমে গেটওয়ের কাছে যাবে। গেটওয়ে মানে যে এই কোম্পানিগুলো, যেরকম তলায় লেখা আছে রেজার পে, পেপ্যাল, পেটিএম, হ্যাঁ, এগুলো হচ্ছে গেটওয়ে, এটা যে কোম্পানি যাদের মারফতে পেমেন্টটা অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, আমার যে স্টোর, ডিজিটাল স্টোরটা খুলেছি, আমি ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে আসবে না, তাদের কাছে যাবে, তাদের পর তারা একটা সার্টেন কমিশন কাটতে পারে বা না কাটতে পারে, ডিপেন্ড করে এটা। তারপর সেখান থেকে একটা যে স্টোর খুলেছে তার কাছে চলে যাবে। এই গেটওয়েটা তোমাকে থাকতে হবে, যে তোমাকে অনলাইন পেমেন্টটা সিকিউরলি করে দেবে। মানে অনলাইন পেমেন্ট মানে হচ্ছে ব্যাংকের সব জিনিসপত্র ডিটেলস তাদের কাছে কিন্তু সবার কাছে ব্যাংক কিন্তু দেয় না। আমি যদি আজ কোনো একটা ডিজিটাল শপ খুলি, আমি কিন্তু ব্যাংক কখনোই সব ব্যাংকের ডেটাবেস তাকে দেবে না। এটা এই ডেটাবেস গুলো পেমেন্ট গেটওয়ে যারা অথরাইজ, যে রেজার পে বলো, পেপাল বলো, এদের কাছে দাবা রয়েছে, এদেরকেই ডিটেলস গুলো রয়েছে, এদের মারফতে কিন্তু আমরা পয়সাটা আমাদের অ্যাকাউন্টে পেতে পারি। এই হচ্ছে বেসিক আমাদের বলতে পারি, এইগুলো হচ্ছে আমাদের দরকার, একটা আমাদের কম্পোনেন্ট বলতে পারি ই কমার্সের, যেটা থাকলে আমরা ই কমার্স একটা যে কোনো একটা খুলতে পারি, দোকান বলতে পারো, অনলাইন খুলতে পারি। ফাংশন কি বলছে? ফার্স্ট ফাংশন হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ বিটুইন বায়ার অ্যান্ড সেলার। তো ইনফরমেশন তো এক্সচেঞ্জ তো হচ্ছে, যেখানে ওয়েবসাইট বা অ্যাপের মারফত আমরা ডিটেলস, যে প্রোডাক্টের ফিচার্স, প্রাইস, রিভিউগুলো আমরা শো করছি। বায়ার্সরা চাইলে কোনো প্রশ্ন আমাদের জিজ্ঞেস করতে পারে, যে কেনার আগে কোনো ইনফরমেশন চাইলে তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে এটা জিনিসটা কি, এটা ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেনের মধ্যে রয়েছে, চাইলে সে কাস্টমার সার্ভিসকে কল করে বা মেসেজ করে তার ব্যাপারে কিন্তু চাইলে জিজ্ঞেস করতে পারে। তো এইভাবে আমাদের কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে একটা ইন্টার কমিউনিকেশন হচ্ছে বলতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট এবং সার্ভিস, মানে অ্যাড দিচ্ছি, আমরা ডিজিটাল ব্যানার তৈরি করছি, বা বলতে পারি ডিজিটাল অ্যাড তৈরি করছি, ব্যানার তৈরি করছি, পপ আপ, সোশ্যাল মিডিয়া প্রমোশন করছি। এখন ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই, যে কোনো জায়গা খুললে আমাদের অ্যাড ভর্তি, যে কোনো কিছু, একটা গেম খেলতে গেলেও অ্যাড পাই, একটা ভিডিও দেখতে গেলেও অ্যাড পাই, যাই খুলে আমাদের অ্যাড দেয়। এগুলো সব প্রমোশন। আলটিমেটলি একটা মানুষ কোনো জিনিস লঞ্চ করলেই তার প্রমোট করতে হবে, মানুষের কাছে পৌঁছাবো না, জেনে ব্যাপার। যদি যত পর্যন্ত আমরা এটাকে না প্রমোট করি, মানুষের কাছে পৌঁছাবো না, তাহলে অ্যাডের মারফতে কিন্তু মানুষের কাছে পৌঁছাতে হবে। ডিজিটাল অ্যাড, ব্যানার, এগুলো দিয়ে আমাদের কিন্তু করতে হবে। এগুলো ফাংশন বলতে পারি। তারপর হচ্ছে অনলাইন অর্ডার প্লেসমেন্ট অ্যান্ড ট্র্যাকিং। অনলাইনে কাস্টমার কোনো অর্ডারকে প্লেস করলো, সিস্টেম সেটাকে ট্র্যাক করবে যে কতটা দেরি হচ্ছে ডেলিভারি করতে, বা কোথায় রয়েছে সে এখন প্রোডাক্টটা, কোন স্টেটে রয়েছে, কোন জায়গায় রয়েছে, এগুলো সবই কিন্তু আমরা এই অনলাইন ট্র্যাকিং মারফতে কিন্তু করতে পারি। অনলাইন পেমেন্ট কালেকশন, যেটা আমরা এই কিছুক্ষণ আগেও পড়ে আসলাম, আমাদের গেটওয়ের সাহায্যে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা কোনো ওয়ালেট যদি থাকে, অনেক সময় ম্যাক্সিমাম জায়গায় ওয়ালেট থাকে, ফ্লিপকার্টে ওয়ালেট রয়েছে, আমাজনে আমাদের নিজস্ব আমাজন পে ওয়ালেট রয়েছে, এগুলো ম্যাক্সিমাম প্ল্যাটফর্মেই যার ওয়ালেট রয়েছে, ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারি, বা নেট ব্যাংকিং এর সাহায্যে আমরা পেমেন্ট করতে পারি। এবং তাছাড়াও আমাদের কাস্টমার সার্ভিস, যেটা আগেও বলেছি, এফএকিউজ, লাইভ চ্যাট অপশন রয়েছে। এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, সেই সব প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া রয়েছে, তো কেউ মানুষ পড়তে পারে। চ্যাট বটস, এখন সব এআই বটস বেরিয়ে গেছে, এরাও কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করে কাজ করছে। পরবর্তীকালে যখন এআই পড়বে তখন আরো ইনডেপথে তোমরা বুঝতে পারবে। তো এরা সব ইউজ করে এখন চ্যাট বট, যারা এআই কাজ করছে এর উপরে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন রয়েছে, হেল্পলাইন্স নাম্বারস রয়েছে, ইমেল সাপোর্ট রয়েছে, কলিং এর গল্প রয়েছে, চাইলে আমরা রিটার্ন করতে পারি কোনো জিনিস যদি ভালো না লাগে, আর যদি মনে হয় আমাদের ক্যান্সেল করতে পারি। কোনো প্রবলেম হলে, অনেক সময় আগে এরকম ঘটনা দেখা গেছে যে ফোন অর্ডার করেছে, পাথর পেয়েছে, এগুলো ডিসঅ্যাডভান্টেজে কি কথা বলবো যদিও বা, তো এরকম ঘটনা যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা চাইলে কথা এগুলো নিয়ে বলতে পারি। এবং আগে অনেক সমস্যা হয়েছিল অনলাইনে, যত দিন গেছে এগুলো অনেকটা ভালো হয়ে গেছে। যাই হোক, তো আমরা ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে সবই কথা বলবো, কি কি আমাদের প্রবলেমও হয়, যেরকম ভালো থাকবে তার দিক খারাপও রয়েছে। কি খারাপ বা খারাপের এখন তুলনামূলক যেভাবে আমাদের কনসেপ্ট এগিয়েছে, খারাপটা অনেকটা কমে গেছে। বাট প্রথমে ভালোটা নিয়ে কথা বলি। অ্যাডভান্টেজ কি বলছে? সেভ টাইমস অ্যান্ড এফোর্ট।
তো অবভিয়াসলি এটা নিয়ে আগেও কথা বলেছি যে আমাদের সময় কিন্তু অনেকটা বাঁচিয়ে দিচ্ছে, আমাদের ফিজিক্যাল স্টোর ভিজিট করতে হচ্ছে না, আমাদের পয়সা অনেক বেঁচে যাচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, সবই কিন্তু বাচ্চা। এগুলো অলরেডি এতক্ষণ যে কথা বলেছি এগুলোর মধ্যে থেকেই কিন্তু অ্যাডভান্টেজ বেরিয়ে এসছে। 24x7 অ্যাভেলেবেল রয়েছে, দোকান সারাদিন খোলা থাকে, এরকম ব্যাপার নেই যে সকালবেলা খোলা রাতে খোলা, এরকম ব্যাপার না, সারা দিন 24 ঘন্টা 7 দিন খোলা রয়েছে, যখন তখন যে চাইবে অনলাইনে পারচেস করতে পারে। এবং আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড থেকে কিন্তু প্রোডাক্ট আমার অ্যাভেলেবেল রয়েছে। আমি চাইলে আমার বাড়ির সামনে থেকেও কিনতে পারি, আমি চাইলে আর বিদেশ থেকেও কিনতে পারি। এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের ই কমার্স কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে। এই যে লোয়ার কস্ট দেন ফিজিক্যাল শপ, এইটাও আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমাদের ইন্ডিয়ান সিল্ক হাউসের এক্সাম্পল দিয়েছিলাম। ফিজিক্যাল শপে ভিজিট করলে যে দামটা আমাদের দিতে হয় তার থেকে কিন্তু অনলাইনের দামটা অনেকটা কম। আর এইখানে লেখা রয়েছে বিজনেস ক্যান সেভ মানি অন রেন্ট, স্টাফ, মেনটেনেন্স উইচ অফেন মেক প্রোডাক্ট চিপার অনলাইন। মানে এই যে কোনো জায়গায় আমরা ফিজিক্যাল শপ খুললে কি হয়, একটা কোনো জিনিস রেন্ট নিতে হয়, তাহলে এইগুলো পয়সাগুলো বেঁচে যাচ্ছে, স্টাফ হায়ারিং করতে হয়, মেনটেন করতে হয়, এস্টাবলিশ করতে হয়, তো এগুলো খরচা অনেকটাই আমাদের কমে যাচ্ছে যদি অনলাইনে থাকে। এটা আমি অলরেডি বলেই এসেছি আগে, আমি এটা দাও আমার অ্যাডভান্টেজে লেখা রয়েছে তোমাদের। ইজি টু কম্পেয়ার প্রাইস, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের প্রাইস অ্যাপের মারফতে আমরা করতে পারি। আমরা দোকানে কি হতে হয়, ধরো না 10টা দোকান ঘুরলাম, ঘুরে যে দোকানে কম দাম সেটা দিয়ে আমরা কিনি, কিন্তু আমাদের অনলাইনে দেখো আমরা 10টা অ্যাপ ঘুরতে আর 10টা দোকান ঘোরার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সময় কোনটা বেশি লাগবে, যতক্ষণ আমি 10টা দোকান ঘুরতে কিন্তু সময় বেশি লাগবে, রাদার দেন 10টা আমাদের অ্যাপে গিয়ে একবার করে চেক করতে গেলে সময় অনেকটা কমের মধ্যে হয়ে যাবে। তো চেক করে যেখানে সব থেকে কম সেখান থেকে আমরা জিনিস কিনতে পারি। তো ইজিলি কিন্তু আমরা এই জিনিসগুলো অলরেডি ডিসকাস করেছি, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এবার মেন পয়েন্টে চলে আসলাম, ডিসঅ্যাডভান্টেজ। এতক্ষণ যা কথা বলেছি এর ভালোর দিকটা বুঝলাম, কিন্তু এর খারাপও কিছু দিক আছে, কিছু প্রবলেমসও আছে। সেই প্রবলেমস গুলোকে নিয়ে এখন একটু কথা বলবো। প্রথম যেটা সব থেকে বড় অনলাইন ই কমার্সের প্রবলেম, যেটা আজও কোনো না কোনো ভাবে এর এফেক্ট সবাই হচ্ছে, প্রবলেম হচ্ছে, যেটা ওপর মানুষ কাজ করছে, হয়তো আগামী দিনে এরকম ধরনের কাজগুলো হয়তো আরো ভালোর দিকে যাবে, হচ্ছে রিস্ক অফ ফ্রড অ্যান্ড হ্যাকিং। এটা নিয়ে কোনো বিকল্প নেই। সব থেকে বড় এখানে ডিফারেন্ট রকমের ফ্রড স্ক্যাম কিন্তু এই অনলাইন ওয়েবসাইটের জন্য কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর যে জায়গায় আমরা রয়েছি, আমাদের সঙ্গে যে স্ক্যাম হচ্ছে, ফ্রডবাজি হচ্ছে, এগুলো সবই কিন্তু এই অনলাইন ওয়েবসাইট বা ই কমার্সটা এতটা গ্রো করার পর থেকে, অনেকটা আগেও হতো না তা না, বাট এই জিনিসগুলো অনেকটা বেড়ে গেছে। যত পর্যন্ত অনলাইন আসার পর পুরো জিনিসটা অনেক ডিফারেন্ট টেকনিক চলে এসছে, যেটা হয়তো এথিক্সে গিয়ে আমরা দেখবো। এথিক্স বলে যে টপিকটা রয়েছে, এখানে কত ধরনের টেকনিক্স আছে সেটা পরের কথা ব্যাপার, কিন্তু আইডিয়া কিন্তু এখান থেকে একটা ক্লিয়ার করতে পারবো যে কি বলতে চেয়েছে। অনলাইন পেমেন্ট মে ফেস সিকিউরিটি ইস্যু লাইক ক্রেডিট কার্ড ফ্রড, ফিশিং এবং ডেটা থ্রেফট। ক্রেডিট কার্ড ফ্রড হচ্ছে, ক্রেডিট কার্ডের নাম্বার ব্যবহার করে মানুষের জিনিসপত্র কেনা হচ্ছে। ফিশিং গল্পটা কি, এটা এথিক্সের খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের, এথিক্স সাবজেক্টের টপিক। ফিশিং কথাটার মানে যে মানুষকে টোপ করা, টোপ দেওয়া কথাটা মানে কি, একটা ওয়েবসাইট এক্স্যাক্টলি ইকুয়াল টু ধরুন একটা ফ্লিপকার্টের ওয়েবসাইট কেউ বানিয়ে কাউকে পাঠিয়েছে, পাঠানোর পর সে কোনটি প্রোডাক্ট ওখানে রয়েছে, সে যখনই কিনতে যাবে তাহলে সে তো বুঝতে পারেনি দেখে যেটা সেই অরিজিনাল ওয়েবসাইট কি এটা ডুপ্লিকেট ওয়েবসাইট। মানে কি, ওয়েবসাইটকে চেনার সব থেকে বড় হচ্ছে সিম্বল, যেটা হচ্ছে তার ইউআরএলটাকে চেক করতে হবে। কখনো দুটো সেম ওয়েবসাইটের ইউআরএল সেম হয়, বাকি ওয়েবসাইট ডিটো ক্লোন হতে পারে। ক্লোন কথাটার মানে হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়াল ওয়েবসাইট, না একদম ডিটো ইকুয়াল ওয়েবসাইট কেউ বানাতে পারে, কিন্তু ওটাও মানুষ বানিয়েছে, এটাও মানুষ বানাতে পারে, কিন্তু কখনো তার ইউআরএল কখনো এক হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যদি কোনোভাবে যদি ওটা না বুঝতে পারে বা না দেখে আর চট করে তার ডিটেলস পুরো অ্যাড করে দেয়, সেটা কিন্তু একটা হ্যাকারের কাছে চলে যায়। এইভাবে কিন্তু ডেটা কিন্তু আমাদের চুরি হয়ে যায়। এটা দিয়ে অনেক মানুষ খারাপ করে, অনেক মানুষ ভালো করতে পারে। তো এইরকম গল্প কিন্তু এরকম রয়েছে ফিশিং এর রেসপেক্টে। 2 নম্বর যে ক্যান নট ফিজিক্যালি চেক দ্য প্রোডাক্ট কোয়ালিটি, এটা একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিসঅ্যাডভান্টেজ অফ ই কমার্স। তো আমরা যেরকম অনলাইনে দেখে জিনিসপত্র কিনছি, বাট আমরা কিন্তু তার কোয়ালিটি হাতে ধরে বুঝতে পারছি না। হ্যাঁ, হাতে ধরে বোঝা যাচ্ছে না, যেটা হয়তো দোকানে গেলে হাতে ধরে বুঝতে পারতাম। এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি আমাদের ই কমার্স। হ্যাকিং তো রয়েছেই, আমাদের ফ্রড হ্যাকিং তো রয়েছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। যেখানে মানুষের বাড়িতে যদি কোনো প্রোডাক্ট হয়, তার যদি ফিটিংস হয় তো ভালো, আর যদি না ফিটিংস হয় বা ছোট হয় বা কোয়ালিটি খারাপ থাকলে তাকে রিটার্ন বা তাকে রিফান্ড নিতে হয় বা রিপ্লেস করতে হয় বা এক্সচেঞ্জ করতে হয়। এরকম গল্প কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো এরকম অসুবিধা নেই, মানুষ সময়টা হয়তো যাচ্ছে যে এতদিন ধরে না, এখন অনেক রকম ধরনের অ্যাপ্লিকেশন মেশো বলে চলে এসছে, তো যেখানে মানুষের শিপিং মানে জিনিসটা আসতে অনেকটা সময় লাগে। একটা জিনিস আসতে যদি 10 দিন সময় লাগে আমার কাছে, তো তারপরে যদি এটা ঠিক না হয় আবার 10 দিন যাবে ওটাকে নতুন জিনিসটা বা এক্সচেঞ্জ করে আনতে। এইটাতে একটা ওয়ান কাইন্ড অফ সমস্যার বিষয় হয়ে যায়, মানে জিনিসটা আসতে আমার কাছে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো যদি ভালো হয় তো ভালো, ঠিক আছে, ওই প্রথম যতটা সময় লাগে তার মধ্যে জিনিসটা পেয়ে গেলাম। বাট এরকমও হয়েছে যেখানে ভালো না হলে কিন্তু আর ওটা আবার আমাকে সময় ওয়েট করতে হবে জিনিসটার জন্য। তো এখানে আমরা যেহেতু কোনোভাবে এটাকে কোয়ালিটি চেক করতে পারছি না হাত ধরে, এটা একটা সমস্যা কিন্তু হয়েছে। তো এখানে 3 নম্বর যেটা খুবই আগে হতো, এখন অনেকটা কমে গেছে, বাট হয় না বলবো না, ডেলিভারি ডিলে পসিবল।
যে একটা তোমাকে ফিজিক্যাল স্টোরে যেরকম এরকম গল্প নেই, আমি যাবো জিনিস নেবো চলে আসবো, কিন্তু আমাদের গল্প হচ্ছে অনলাইন স্টোরে আমি অর্ডার করলাম, পেমেন্ট করে দিলাম, এবার কবে আর হয়তো দেখালো 4 দিন পর আসবে, হয়তো কোনো কারণে ওটা 4-এর জায়গায় 6 দিনও হয়ে যায়, এরকম হয়েছে। হ্যাঁ, খুব কম হয়েছে বাট এরকম হয়েছে। যারা মোটামুটি এরকম যারা ফেস করেছো তারা কমেন্টে নিশ্চয়ই বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গায় কিন্তু একটা গল্প কিন্তু এখানে থাকেই, যেখানে এরকম ধরনের জিনিস হয়েছে, যেখানে ডেলিভারি অনেকটা দেরি হয়েছে আসতে, বা ডেলিভারি ডেট চেঞ্জ হয়ে গেছে কোনো কারণের জন্য, এরকম কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। রিকোয়ার ইন্টারনেটস এবং ডিজিটাল নলেজ, সেরকম এটা খুব ইম্পর্টেন্ট কথা, ডিসঅ্যাডভান্টেজ, যে আজ যে জেনারেশন মানুষ ইউজ করছে, এই আমাদের আগের জেনারেশন মানে আমাদের বাবা মা, তাদের বাবা মা, যদি দাদু দিদা যদি কথা বলি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ব্যবহার করতে পারবে। তারা কিন্তু আজ এই ইন্টারনেটের অনলাইনের গল্পতে তাদের কিন্তু খুব একটা ডিজিটাল নলেজই নেই। তো যাদের ডিজিটাল নলেজ এবং ইন্টারনেট যাদের কাছে এখনো পৌঁছায়নি বা ডিজিটাল নলেজ নেই, তারা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে না। তো যেরকম তার অ্যাডভান্টেজ ছিল দেখলাম, এবং তেরকম তার ডিসঅ্যাডভান্টেজও কিন্তু পারলাম। সবাই কিন্তু আজ মোবাইল ঘেটে কিন্তু আজ কোনো জিনিস কিন্তু কেনার মতন সবাই পারবে না, জেনারেশন হিসাবে ডিপেন্ড করছে। যারা 1900-এর জেনারেশনে রয়েছে তারা হয়তো জানেই না, ফোনই ব্যবহার করেনি, এরকমও লোক এখনকার দিনে আছে, নেই বলবো না, এখনো ছোট ফোন ব্যবহার করছে, কিপ্যাড ফোন ব্যবহার করছে। যারা একটা ফ্লিপকার্টের মধ্যে অ্যাপ্লিকেশন খুলে সব কথা, তাদের কাছে একটা একটা ড্রিম জিনিস, মানে একটা স্বপ্নের জিনিস এটা। তো সেই সূত্রে অনেক লোকেরাই রয়েছে যারা এই জিনিসটাকে খুব একটা ভালো করে ব্যবহার নাও করতে পারে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গেল হচ্ছে আমাদের কিসের, ই কমার্সের গল্প মোটামুটি আমরা আইডিয়া ক্লিয়ার করলাম। এবার আমরা দেখবো স্কোপ অফ ই কমার্স। ই কমার্সের স্কোপ মানে কত রকম টার্মস এখানে বিজনেসে ইউজ করা হয়, সেগুলো নিয়ে একটু কথা বলবো। মোটামুটি একটা আইডিয়া ই কমার্সে কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ফার্স্ট মডিউলটা বলতে পারো আমাদের শেষ। সেকেন্ড মডিউলে ঢুকলাম যে স্কোপ অফ ই কমার্স কি কি আছে। প্রথম যে স্কোপটা রয়েছে যে রিটেল। রিটেল মানে বলা হয় বি টু সি ফুল ফর্ম হচ্ছে বিজনেস টু কাস্টমার, মানে যেখানে আমরা ডাইরেক্টলি সেলিং দ্য গুডস অ্যান্ড সার্ভিস টু কাস্টমার থ্রু শপিং ওয়েবসাইট অর অ্যাপ। মানে অ্যাপের মারফতে বা ওয়েবসাইটের মারফতে যদি কোনো কাস্টমার তার বিজনেস, ধরে নাও কোনো একটি বিজনেস সে কাস্টমারকে যদি বিক্রি করে, মানে আমি ধরে নাও একটা ব্যবসায়িক ব্যবসা মাদার, ধরে নাও আমি ধরে নাও জামা বিক্রি করি, আমি যদি একটা ওয়েবসাইট বানাই, আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, সেই ওয়েবসাইটের মারফতে কাস্টমাররা আমার থেকে কিনছে, তখন বলা হয় বি টু সি বা রিটেল বলা হয় এটাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের হোলসেলার। হোলসেলার মানে যাকে বিজনেস টু বিজনেস, মানে আমি যে জামাটা যে এক্ষুনি বললাম যে আমি একটা জামার দোকান খুলেছি অনলাইন, তো আমি জামা কি নিজে বানাচ্ছি? বড় প্রশ্ন। জামা সুতো কিনে এনে কারিগর দিয়ে জামা বানাচ্ছি না, আমি ধরে নাও বড় বাজার থেকে তুলছি, বড় বাজার থেকে বা যেখান থেকে হাট বসে, যেখানে জামা কম দামে বিক্রি হয়, সেখান থেকে কিনছি, কিনে আমি আবার লোককে বিক্রি করছি। এটা ম্যাক্সিমাম লোকেরাই করে। এটাকে বলে বি টু বি বিজনেস বলা হয়। বি টু বি মানে বিজনেস টু বিজনেস গল্প চলে আসছে, যেখানে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে মাল বিক্রি করছে এবং সে গিয়ে পরবর্তীকালে কাস্টমারকে বিক্রি করে। নেক্সট হচ্ছে ডিজিটাল সার্ভিস, যেটা অনলাইন এন্টারটেনমেন্ট হতে পারে, এডুকেশন বা সাবস্ক্রিপশন সার্ভিস। ম্যাক্সিমাম জায়গায় এই যে আমাদের বাইজুস বড় এক্সাম্পল, এখন ফিজিক্স ওয়ালাও রয়েছে এই জায়গায়, আমি কারো প্রমোশন করতে যদিও বা। তো এই যে প্ল্যাটফর্ম গুলো যেটা রয়েছে, তারা কি অনলাইনে মানুষদের পড়াচ্ছে একটা সার্টেন পয়সার বিনিময়। তার যে কোর্সগুলো আছে সেটাকে সাবস্ক্রাইব করা হচ্ছে, পয়সা দিয়ে মানুষ তাকে সাবস্ক্রাইব করছে, করে তার বিনিময় কি হচ্ছে সেটাকে আমরা পরবর্তীকালে সেটা দেখছে। তাহলে এইটাকে বলা হয় ডিজিটাল সার্ভিস দিচ্ছে। সেটা আজ নেটফ্লিক্সও হতে পারে, নেটফ্লিক্সে আমরা সাবস্ক্রিপশন নিয়ে সিনেমা দেখছি, স্পটিফাইতে আমরা সাবস্ক্রিপশন মানে পয়সা দিয়ে আমরা মান্থলি বেসিসে আমরা গান শুনছি, এবং আমরা পড়াশোনার ওয়েবসাইট বাইজুস, ফিজিক্সওয়ালা, কোর্সেরা, এগুলোতে আমরা পয়সা দিয়ে কোর্স কিনে আমরা পড়াশোনা করছি। তো একই বা গল্প এইভাবেও এগুলো রয়েছে, এগুলো স্কোপ বলতে পারি ওয়ান কাইন্ড অফ। ব্যাংকিং ফিনান্সে কি স্কোপ রয়েছে? অনলাইন মানি ট্রান্সফার, ইউপিআই, নেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট। ব্যাংকে যেতে হচ্ছে না, ব্যাংকিং ফিনান্সেও আমাদের ই কমার্সের একটা পার্ট রয়েছে, অনলাইনে আমরা মানি ট্রান্সফার করছি ইউপিআই এর মারফতে, ঠিক আছে। তারপর আমাদের নেট ব্যাংকিং এর মারফতে, মোবাইল ওয়ালেট, এগুলো করতে পারছি। তো তলায় লেখা আছে গুগল পে, ফোন পে, আশা করি নামগুলো সবাই মোটামুটি শুনেছো, না শোনার ব্যাপার নেই। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস। ই গভর্নমেন্ট সার্ভিস সিটিজেন। এখনকার দিনে এখন অনলাইন আধার কার্ড চলে এসছে, এখনকার দিনে আমাদের অনলাইন চলে এসছে, ভোটার কার্ড চলে এসছে, ম্যাক্সিমাম সব জিনিসগুলো এখন অনলাইন। ই সার্ভিসেস এখন সব অনলাইনে ট্যাক্স ফ্রি করা হচ্ছে, আধারের আপডেট হয়ে যাচ্ছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, পাসপোর্ট সেবা কেন্দ্র বলে অ্যাপ্লিকেশন রয়েছে, এম আধার বলে অ্যাপ্লিকেশন রয়েছে আধারের জন্য, অনলাইন ট্যাক্স ফিলিংয়ের জন্য কোনো অ্যাপ্লিকেশন, অনলাইন সব করা হচ্ছে। এটাও কিন্তু একটা ই কমার্সের পার্ট, যেখানে গভর্নমেন্টাল সার্ভিসগুলো আমরা ই কমার্সের মারফতে কিন্তু আমরা করতে পারছি। এগুলো স্কোপ আমাদের কিন্তু গেল। নেক্সট আমরা পুরো ডিফারেন্ট পয়েন্টে ঢুকছি, আমাদের কি কি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের অ্যাপ্লিকেশনগুলো, যেটা আমরা মোটামুটি আগে দেখে এসেছি, সেটারই একটা ওভারভিউ কিন্তু এখান থেকে ইন ডেপথে আমাদের রয়েছে। তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিন্তু গল্পগুলো দেখবো। প্রথম পয়েন্ট বলছে অনলাইন শপিং, তাহলে এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, আশা করি আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটাকে ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন রয়েছে, যেখানে অনলাইন শপিং মানে আমরা গুডস যেটা রয়েছে
বাই বা সেল আমরা অনলাইনসে করছি। অনলাইন মানে ইন্টারনেটের মারফতে, এটা অলরেডি যেটা ই কমার্স বোঝায় তার বেসিক ডেফিনেশন, সেটাই কিন্তু কিভাবে করি, কোনো ওয়েবসাইট এবং কোনো মোবাইল অ্যাপের মারফতে কিন্তু অর্ডার দিয়ে আমরা ফিজিক্যাল স্টোর কিন্তু ভিজিট করতে হয় না। তারই এক্সাম্পলের মধ্যে অলরেডি তোমরা ফ্লিপকার্ট, মিন্ত্রা জানো, কিছু কিছু পয়েন্ট তোমরা জানো বা টার্মগুলো তোমরা এখন শিখছো, অলরেডি বেসিক আইডিয়াগুলো জানো। তোমরা সবাই ফ্লিপকার্ট ঘুরে দেখেছো, তোমরা সবাই মিন্ত্রা ঘুরে দেখেছো। এরকম জায়গায় ক্লাস 12 পড়ো তোমরা ফ্লিপকার্ট, মিন্ত্রা ঘুরো, এরকম হতে পারে না, সবাই ঘুরে দেখেছো। বাট এই টার্মস গুলো তোমরা আস্তে আস্তে ক্লিয়ার করছো, কিভাবে কাজ করে সেটাও হয়তো জানো। কাস্টমার সেই ওয়েবসাইট বা অ্যাপে ভিজিট করে, সে প্রোডাক্ট সিলেক্ট করে যেটা তার দরকার, এবং তাকে পেমেন্ট করে। অনলাইন পেমেন্ট করতে পারে ইউপিআই মারফতে, বা ক্যাশ অন ডেলিভারি করতে পারে, এবং তারপরে প্রোডাক্ট তার কাছে চলে আসে। এই হচ্ছে তার বেসিক আইডিয়া। অ্যাডভান্টেজ গুলো তোমরা জানো মোটামুটি, সেভ টাইম এফোর্ট, সময় বাঁচাচ্ছে, গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখার যে গল্পটা, এফোর্ট বাঁচিয়ে দিচ্ছে। এখানে দোকানের থেকেও বেশি ক্লোথস অ্যাভেলেবেল, মানে চয়েস অ্যাভেলেবেল বলতে পারি, ক্লোথ বলবো না, কারণ যে কোনো জিনিসের দোকান হতে পারে। তো চয়েস কিন্তু আমাদের যে একটা ফিজিক্যাল স্টোরে যা চয়েস থাকে, তার থেকে আমাদের অনলাইন স্টোরে ওর থেকে বেশি কিন্তু চয়েস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ক্যান কম্পেয়ার প্রাইস ইজিলি, সব রকম, যেখানে আমরা কম্পেয়ার করতে পারি প্রাইসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে, এবং সারা দিন সারাক্ষণ খোলা থাকে, এটা কিন্তু 24/7 কিন্তু খোলা থাকে। নেক্সট আমাদের যে সার্ভিসের মধ্যে আমাদের অনলাইন ব্যাংকিং এবং পেমেন্টের গল্প চলে যায়, এটাকে গুগল বলা হয়, গুগল পে, পেটিএম, এরকম অনেক এখন অনেক অনেক অ্যাপ্লিকেশন বেরাচ্ছে যারা কিন্তু অনলাইন এই পুরো জিনিসটা করতে সাহায্য করছে। অনলাইন ব্যাংকিং পেমেন্ট যেটা কি অ্যালাউ করছে পিপল টু সেন্ড, রিসিভ অ্যান্ড ম্যানেজ মানি ডিজিটালি উইদাউট ভিজিটিং দ্য ব্যাংক। মানে অনলাইনের মারফতে আমরা কোনো মানুষকে পয়সা পাঠানো বা রিসিভও করতে পারি, আমাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই। সব থেকে বড় আমাদের এতে প্রশ্ন আসতে পারে, ইউপিআই ফুল ফর্ম কি? ইউপিআই ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা গুগল পে, পেটিএম এরা ব্যবহার করে। ইউপিআই কনসেপ্টে আমাদের পয়সা আমরা পাঠাতে পারি বা রিসিভ করতে পারি ডাইরেক্টলি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। পেটিএম কি করছে, এটা ওয়ালেট অফার করে আমাদের, যেটা পেটিএম ওয়ালেট বলা হয়, যেখানে যেটার সাহায্যে আমরা বিল পেমেন্ট করতে পারি, রিচার্জ করতে পারি, অনলাইন শপিং সার্ভিস সবই করতে পারি। আমাদের ওয়ালেট রয়েছে, আমাদের ইউপিআই মোডস রয়েছে, এগুলোতে সাহায্যে আমরা অনলাইনে ট্রানজাকশন কিন্তু করতে পারি। কিভাবে কাজ করে, প্রথমে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটার সাথে আমাদের কিন্তু এই ওয়ালেটটাকে আমাদের লিঙ্ক করতে হয়। নর্মালি কি হয় যদি করি, আমি নর্মাল বলি প্রসিডিওর গুলো, গুগল পে কিভাবে করতে হয়, তার জন্য কিন্তু আমাদের একটা ব্যাংকের একটা ডেবিট কার্ড কিন্তু আমাদের লাগে, ডেবিট কার্ড থাকতে হবে। তো অ্যাপ্লিকেশন খুললে প্রথমত, আর যেই মোবাইল নাম্বারে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আমাদের সেই নাম্বার দিয়ে কিন্তু আমাদের গুগল পে অ্যাপ্লিকেশন বা ফোন পে অ্যাপ্লিকেশনটা খুলতে হবে। খোলার পর আমাদের যে আমাদের ডেবিট কার্ড, আমাদের যখন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবো, তখন সেই ডেবিট কার্ডটার লাস্ট 6 ডিজিট নাম্বারটা ওখানে দিতে হবে, এবং আমাদের ইউপিআইটা আমাদের সেট করে দিতে হয়। ইউপিআই মানে আমাদের একটা পিন সেট করতে হয়, যেটা পরবর্তীকালে ওই পিনটার সাহায্যে আমরা টাকা যখন পাঠাবো, তখনও কিন্তু আমাদের ওই পিনটা মারলেই টাকাটা আমাদের কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে অন্য লোকের অ্যাকাউন্টে যাবে। তো এই হচ্ছে বেসিক প্রসিডিওর, এইভাবে কাজ করা হয়। কিভাবে কাজ করে আমি আলটিমেটলি বলে দিলাম। এবার যখন কোনো পেমেন্ট করবো, হয় আমরা দুভাবে পেমেন্ট করতে পারি, হয় তাকে খুঁজতে পারি ওখানে সে এক্সিস্টিং গুগল পেতে আছে কিনা, যদি থাকে তাহলে সেইটা ক্লিক করে তাকে যতটা টাকা পাঠাবো লিখবো, লিখে আমি আমার পিন দেবো, ইউপিআই পিন যেটাকে বলা হয় এমপিন বলা হয়, দিলে টাকাটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। আর না হলে আমি তা কি করতে পারি, আরেকটা ওয়ে অফ পেমেন্ট হয় আমাদের কিউআর স্ক্যানার। হ্যাঁ, কিউআর যেটা থাকে, কিউআর স্ক্যানারকে স্ক্যান করলে তাহলে সেই তাকে পাঠাবো, তার ইতিহাসটা চলে আসলো, এবং তাকে যতটা টাকা পাঠাতে হয় সেটা লিখে দিলেই আমার কিন্তু পিন মারলে কিন্তু টাকাটা চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা মোটামুটি এই আমাদের অনলাইন ট্রানজাকশন গুলো, অনলাইন যেসব অ্যাপগুলো দিয়ে করি। অ্যাডভান্টেজ তো অবভিয়াসলি ফাস্ট এবং কনভিনিয়েন্ট, ইজিলি আমরা ইউজ করতে পারছি, তাড়াতাড়ি কাজ হচ্ছে, নো নিড টু ক্যারি ক্যাশ। এটাকে আমরা পরবর্তীকালে এখনকার দিনে যে প্রচলিত চলছে, কি প্রচলিত চলছে, যে ডিজিটাল ইন্ডিয়া, যেখানে আমরা ক্যাশলেস হয়ে গেছি, যেখানে পয়সা প্রচন্ড আমরা কম ক্যারি করি, সবকিছু অনলাইন মোডে এখন ট্রানজাকশন হচ্ছে। একটা মাছের দোকানে একটা মাছ আলাও কিন্তু একটা কিউআর নিয়ে বসে, যাতে তাদের অসুবিধা না হয়। ম্যাক্সিমাম লোকেরা কিন্তু আজকে সব অনলাইন কিন্তু ক্যাশলেস কিন্তু ডিল করছে। হেল্প পে বিল অ্যান্ড রিচার্জ ফোন ইজিলি আমরা এইসব করতে পারলে ফোনে বিল পে করতে পারি, রিচার্জ করতে পারি ইজিলি, এগুলো সবকিছু আমরা, এবং আমরা ই কমার্স শপিং করতে পারছি, ই কমার্স ওয়েবসাইট গুলোতে যেটা রয়েছে আমাদের ডিজিটাল স্টোরে আমরা শপিং করতে পারছি, এ টু জেড আমরা করতে পারছি। এটা অবভিয়াসলি পিন এবং ওটিপি দিয়ে কিন্তু অনেকটা সেফই রাখা আছে। নেক্সট যেটা আছে অনলাইন টিকিট বুকিং সিস্টেম, যেটা আমাদের আইআরসিটি রয়েছে। টিকিট বুকিং মানে টিকিট বুক করতে পারবো, এরকম ওয়েবসাইট তো রয়েছে, যেটা রেলের টিকিট বুক করতে পারি, প্লেনের টিকিট বুক করতে পারি, এবং আমরা সিনেমার টিকিটও বুক করতে পারি। তাহলে এগুলো হচ্ছে অনলাইন টিকিট বুকিং সিস্টেম, কিন্তু ই কমার্সের পার্ট। যত এগাচ্ছে কিন্তু ই কমার্স যে কত রকম হতে পারে, কোন কোন জায়গাগুলোকে ই কমার্সের আন্ডারে আসছে, সেগুলো সবই কিন্তু একটা আইডিয়া আমি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। তাহলে অনলাইন টিকিট বুকিং সিস্টেম মিনস রিজার্ভিং টিকিট অফ ট্রেন, বাস, মুভি অর এনি ইভেন্ট অন ইন্টারনেট। যারা মোটামুটি এই জায়গাগুলো মোটামুটি দেখেছো, যে আমরা আইআরসিটি দিয়ে কিন্তু আমরা ট্রেনের সিট রিজার্ভেশন করতে পারি বা টিকিট কাটতে পারি, বাসেরও টিকিট কাটা যায়, রেড বাস বলে একটা অ্যাপ রয়েছে, বা আদার্স অনেক অ্যাপ, সেটার সাহায্যে আমরা
বাসেরও টিকিট কাটা যায়। ভালো যেসব বাসগুলো আমরা দূরপাল্লার বাস বলি বা আমাদের এক্সপ্রেস বাস যেগুলো দিয়ে আমরা দীঘা যাচ্ছে, কেউ ওটা দিয়ে বড় বড় স্টেট ট্রাভেল করছে, তখন তো আমরা বাসের টিকিটও কিন্তু কাটতে হয়। আমরা সিনেমার টিকিটও কাটি, বুক মাই শো থেকে কোনো ইভেন্ট হলে তার টিকিটও কিন্তু আমরা চাইলে কাটতে পারি, ঠিক আছে। এরকম অনেক ওয়েবসাইট, অনেক জায়গার বুক মাই শো রয়েছে এখন। জোম্যাটোরই আরেকটা অ্যাপ বেরিয়ে গেছে, তো সেটা দিয়েও আমরা এগুলো করতে পারি। অনেক আমরা এ দিয়েও করতে পারি, পেটিএম অ্যাপের মধ্যে অনেক এই অ্যাপ্লিকেশন এগুলো রয়েছে, এগুলো আমরা চাইলে এগুলো করতে পারি। তো এক্সাম্পল আইআরসিটিসি বুক মাই শো তো আমি বললামই এগুলো। আর কিভাবে কাজ করে তা আমাদের জানো, আমাদের অ্যাপে ভিজিট করতে হয়। ধরে নাও কোনো তুমি ট্রেনের দিকে মানে ট্রেনের টিকিট বুক করতে চাইছো, আইআরসিটি খুললে, খোলার পর তোমাকে কোথা থেকে কোথায় যাবে, হাওড়া থেকে ধরে নাও যাচ্ছ হচ্ছে খড়গপুর, বা হাওড়া থেকে ধরে নাও যাচ্ছ হচ্ছে মেদিনীপুর, তো তোমরা সে লোকেশনস গুলো তোমরা দিলে তোমাদের টিকিট অ্যাভেলেবেল কোন কোন ট্রেন সেটা রয়েছে। সিলেক্ট করার পর তোমার ক্লাস সিলেক্ট করতে হবে, কোন ক্লাসে টিকিট নেবে, সিটিং ক্লাস, স্লিপার ক্লাস। সিলেক্ট করার পর তোমরা সেইভাবে পেমেন্ট করলে কিন্তু হয়ে যায়। এইভাবে এটা কাজ করে। অ্যাডভান্টেজ কি হচ্ছে, আমাদের কোনো কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না। সব থেকে বড় অ্যাডভান্টেজ যে কোনো লাইনে দাঁড়াতে হয় না, কোনো কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না। বুকিং কাউন্টারে আমরা আমাদের সিটটা নিজের মতন চুজ করতে পারি এবং ইনস্ট্যান্ট তুমি বুকিং কনফার্মেশন কিন্তু পেয়ে যাবে, এই জায়গায় কিন্তু পেয়ে যাওয়া যায়। এই হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের অনলাইন বুকিং সিস্টেম, এবং তুমি চাইলে এটা ক্যান্সেল বা রিশিডিউলও তুমি অনলাইনে করতে পারো। নেক্সট হচ্ছে অনলাইন এডুকেশন। তো এটা নিয়ে খুব একটা কথা বলার জায়গায় নেই, আজ ভিডিওটা দেখছো সেটা ইউটিউবে দেখছো তোমরা, তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরোটাই কিন্তু বেস্ট কিসের উপর রয়েছে, আমাদের পুরো অনলাইন এডুকেশন যেটা রয়েছে। আজ ইউটিউব ধরে নাও, ফিজিক্সওয়ালা ধরে নাও, বাইজুস ধরে নাও, কোর্সেরা, ইউডেমি, এগুলো পপুলার ওয়েবসাইট যারা কিন্তু মোটামুটি এগুলোর দ্বারাই কিন্তু আমাদের কোনো না কোনো এডুকেশন বা আমরা কোর্স করানো হয়। তো এই পড়াশোনাটা এখন অনলাইনে চলে এসেছে, যেটা আমরা চাইলে ইন্টারনেট ব্যবহার করে ভিডিও দেখা, কোনো কুইজ সলভ করা, কোনো ডিজিটাল মেটেরিয়াল ক্লাসরুমে জয়েন করা, এগুলো সবই কিন্তু আমরা এটা ওয়ান কাইন্ড অফ ই কমার্সের মধ্যেই পড়ছে অনলাইন এডুকেশন পুরো সিস্টেমটা। এক্সাম্পল বাইজুস মোটামুটি নাম শুনেছো, আজ হয়তো বন্ধ হতে হতে যাচ্ছে, বা কোর্সের নাম তো মোটামুটি সবাই জানে। এখানে মানুষ কোর্স ডিগ্রি করা হয়, বাইজুসে যেরকম পড়ানো হয় বাচ্চাদের, এগুলো সবই কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ অনলাইন এডুকেশনের মধ্যে পড়ছে। কিভাবে এটা কাজ হয়, তো স্টুডেন্টরা রেজিস্টার করে সেই প্ল্যাটফর্মে, তারা ভিডিও তারপর সাবস্ক্রাইব করে। রেজিস্টার তো করা মানে তাকে কিনতে হয় কোর্সটা, বিনা পয়সায় তো সব দেয় না। তো সেখান থেকে তারপর একমাত্র ইউটিউবই যা বিনা পয়সায় রয়েছে, বাকি তো সবই পয়সা দিয়ে কিনতে হচ্ছে। তারপরে চাইলে সেই ভিডিও লেকচার্স গুলো, স্টাডি মেটেরিয়াল গুলো মানুষ ওটাকে অ্যাক্সেস করতে পারছে। চাইলে সে কোনো কুইজ রয়েছে, কোনো অ্যাসাইনমেন্ট রয়েছে, সেগুলো চাইলে অনলাইনে দিতে পারছে। এবং পরবর্তীকালে সেই প্ল্যাটফর্ম থেকে সার্টিফিকেটও চাইলে দিতে পারে, যা কাজ পুরো কোর্সটা কমপ্লিট করার পর, যেটা কোর্সেরা মেনলি করে থাকে। ইউডিমিও করে, কোর্স শেষ করার পর একটা কোর্স সার্টিফিকেট দেয়, যে আদৌ সে ভিডিও না দেখে করলেও তাহলে সার্টিফিকেট দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই, বাট দেয়। এরকম অনেক জায়গায় সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়। অ্যাডভান্টেজে কি আসছে, লার্ন এনি টাইম এনিওয়্যার, এরকম ব্যাপার নেই যে টিচারের জন্য বসে রয়েছে, টিচার কবে পড়াবে তবে পড়বে। ইউটিউব রয়েছে বা যে কোনো জায়গায় যে রয়েছে, আমার যেরকম ফ্রি ইউটিউবে তোমরা যখন তখন আসছো, যখন তখন দেখছো, যখন মনে হচ্ছে দেখছো, এরকম কোনো পাবন্দি নেই কখন আসবে কখন দেখবে, এরকম ব্যাপার নেই। পার্সোনালাইজ লার্নিং, নিজে নিজে পড়াশোনা করছো, এরকম সবার মধ্যে বসে ব্যাচে পড়ার দরকার নেই। একলা একলা বাড়িতে শুয়ে শুয়ে পড়াশোনা করছো, কোনো অসুবিধা নেই। অ্যাক্সেস টু গ্লোবাল টিচার অ্যান্ড সাবজেক্ট, যে টিচারকে তুমি চেনো না সেই টিচারের ভিডিও তুমি দেখছো, এবং তুমি যা ইচ্ছে সাবজেক্ট পড়তে পারো, এরকম না যে তোমাকে ওইটুকুই পড়তে হবে। সবকিছু তো ফ্রিতে রয়েছে, এগুলো ফ্রি সেগুলো ফ্রি, যেগুলো পয়সা দেওয়া সেগুলো পয়সা দিয়ে দেখছো। এবং তুমি গিয়ে যে পড়াশোনা করার যে সময়টা, টিউশন সেন্টারে যেতে 1 ঘন্টা খরচা, আসতে 1 ঘন্টা খরচা, সেটাও বেঁচে যাচ্ছে। অনলাইনে সব পড়ে নিতে পারছো বাড়িতে বসে বসে, অ্যাডভান্টেজই অ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে অনলাইন ফুড ডেলিভারি। অলরেডি জানো সুইগি জোম্যাটো খুব পপুলার, এটা একটা ওয়ান কাইন্ড অফ ই কমার্সের মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, যে অনলাইনে আমরা ফুড ডেলিভার করছি। যে আমাদের বাই ইন্টারনেটে আমাদের কোনো অ্যাপ রয়েছে, যেরকম সুইগি জোম্যাটো অ্যাপ রয়েছে, ইউজাররা সেখানে রেজিস্টার করছে, করে সে তার নিজস্ব যে খাবারটা খাবে, যে রেস্টুরেন্ট থাকবে, যেগুলো সবই সে খুঁজতে পারে। রেস্টুরেন্টের নাম দিয়ে রেস্টুরেন্টে খুঁজতে পারে, দোকানের নাম বলতে পারো, রেস্টুরেন্টের নাম বলতে পারো, বা খাবারের নাম দিয়ে খুঁজলে সেই দোকান যেই রেস্টুরেন্টের ডাকে খাবারটা, সেগুলো তোমাকে দিয়ে দেবে। তো সেরকম হচ্ছে জোম্যাটো সুইগি এই কাজগুলোই করছে, যে আমাদের খাবার দাবারগুলোকে অনলাইনে কাস্টমারের ডোর স্টেপে কিন্তু আমাদের ডেলিভার করছে। কিভাবে এই কাজটা করে একটা আইডিয়া রয়েছে। তোমাদের অ্যাপ খুলতে হবে, প্রথমে রেজিস্টার করে নাও, নিজের লোকেশনকে সেট করে নাও। সেই হিসেবে তুমি যে মেনুটা দরকার সেই মেনুটা তুমি ওখানে ব্রাউজ করলে, যা তোমার খেতে হবে সেই মেনু, রেস্টুরেন্ট তুমি যা চাও ব্রাউজ করো, যেটা খাবে সেটাকে সিলেক্ট করো এবং অনলাইন পেমেন্ট করে দাও, ডেলিভারি গাই তোমার বাড়ি এসে তোমাকে দিয়ে যায়। যেখানে কি কুইক এবং কনভিনিয়েন্ট, অবভিয়াসলি ইজিলি কাজটা করতে তাড়াতাড়ি হচ্ছে। তোমাকে রেস্টুরেন্টে গিয়ে ঘুরতে হচ্ছে না, তোমাকে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে হচ্ছে না, এবং তুমি দেখতে হবে তোমার খাবারটা কতদূর তুমি ট্র্যাকও করতে পারছো। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে, কতদূর খাবারটা রয়েছে, এবং তোমার অনেক রকম অফার এবং ডিসকাউন্টও তুমি কিন্তু এখান থেকে অ্যাভেল করতে পারছো। এটা অনলাইনে একটা খাবারে যা ডিসকাউন্ট দেয়, মোটামুটি গিয়ে খেলে হয়তো ওর থেকে হয়তো একটু বেশিই নিয়ে নেবে। তো সব যে জিনিসটা আবার সব জায়গায় হয় না, সব জায়গায় বলতে গেলে সবভাবে এই কথাটা সব জায়গায় প্রচলিত না। অনেক অনলাইন প্ল্যাটফর্ম যা খাবারের দাম তার থেকে অনেকটা বাড়িয়েই রাখে, হয়তো গিয়ে কিনলে হয়তো ওর থেকে কম হতে পারে, এরকম আমি দেখেছি। অ্যাজ পার মাই রিসার্চ অ্যান্ড নলেজ আমি এটাও আমি শেয়ার করতে পারি। তো এগুলো খাবার দোকানগুলো এরকম পড়ে, সুইগি জোম্যাটো এগুলো পড়ে, যা দাম তার থেকে বাড়িয়ে তোমাকে ডিসকাউন্ট দিচ্ছে।
ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে একই গল্প চলে আসছে। তা যাই হোক, এরকম গল্প রয়েছে। এছাড়াও একটা সব থেকে বড় এক্সাম্পল, হয়তো এই পয়েন্ট পার্টে নেই, আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম। এই যে আমাদের উবের, ওলা, এগুলো কিন্তু একটা আমাদের অনলাইন আমাদের ক্যাব বুকিং সিস্টেমের মধ্যে চলে আসছে। এখন অনলাইনে যে কোনো কিছু যখন কোনো ব্যবসা করছে সেটা ই কমার্সের মধ্যে চলে আসে। এগুলো এরকম অনেক এক্সাম্পল রয়েছে, তাও আমি বলে রাখলাম। এই যে আমাদের উবের আছে, আমাদের এখন ওলা আছে, এখন ইনড্রাইভ চলে এসছে। হ্যাঁ, এগুলো সবই মোটামুটি কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ একটা অনলাইন ক্যাব বুকিং সিস্টেমের মধ্যে চলে এসছে। নেক্সট যে পার্টে চলে আসলাম, আমরা ই কমার্স দেখে নিলাম। এবার আমরা নেক্সট পার্টে দেখবো ই বিজনেস কি জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু কথা বলবো। ই বিজনেসটা কি জিনিস, মিনিং কি বলছে। E-business mean using the internet for all business activity, not just buying and selling. তাহলে ই কমার্স এবং ই বিজনেস এভাবে ক্যাটাগরাইজ হয়ে তোমরা বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। একটা বিজনেস, তার মানে বিজনেস কথাটার একটা বেসিক মানে কি, আমি কিছু কেনাবেচা করব। বিজনেসের বাংলা ভাষা বলতে গেলে একটাই কথা, তাকে কিছু কিনতে হবে, কিছু বেচতে হবে, তাহলে বিজনেস চলবে, না তো হবে না। বিজনেস মানেই তাই। কিন্তু ই কমার্স শুধু এই কেনাবেচার গল্প বলেছে, কিন্তু ই বিজনেস কিন্তু পুরো জিনিসটা, এখানে আমরা পুরো জিনিসটা, যদি একটা বিজনেস করতে গেলে শুধু কেনাবেচা করলে হবে না, তার ম্যানেজমেন্ট করতে হবে, তার প্রোডাকশন করতে হবে, তার মার্কেটিং করতে হবে, তার ফাইন্যান্স লাগবে, তার হিউম্যান রিসোর্স লাগবে, তার সাপ্লাই চেন অপারেশন লাগবে। সাপ্লাই চেন কি জিনিস পরবর্তীকালে দেখবো আমরা। তো এই এতগুলো জিনিস একটা বিজনেস করাতে গেলে এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে। একটা বিজনেস ম্যানেজ করা, তাকে তৈরি করা। বিজনেস কিসের করবে তুমি? ধরো না জামার বিজনেস করবো, তো জামাটা প্রোডাকশন রাখতে হবে, হয়তো কিনে আনলে সেটাই প্রোডাকশন। ধরো এটা মার্কেটিং করা, যে আমাকে জামা আছে, তোমরা কেনো, ভালো জামা আছে, কম দামে পাওয়া যায়, এটা মার্কেটিং। এবং ফিনান্স টিম দেখছে যে কতটা লাভ লোকসান কি হচ্ছে, হিউম্যান রিসোর্স লোককে হায়ার করছে, এইচআর বলা হয় তাদেরকে। সাপ্লাই চেন মানে একদম শুরু থেকে শেষ অব্দি যে পুরো অপারেশনটাকে সাপ্লাই চেন বলা হচ্ছে। এই সবগুলো অপারেশন যদি আমরা ইন্টারনেটের ভায়া যদি অল অ্যাক্টিভিটিসকে মেনটেন করতে পারি, নট জাস্ট বাইং অ্যান্ড সেলিং, শুধু কেনা বেচা না, সবগুলো যদি করতে পারি, তখন তাকে বলা হয় ই বিজনেস বলা হয়। অল ডান ইউজিং ডিজিটাল টেকনোলজি। এখানে কোনো রকম ম্যানুয়াল ইন্টারভেনশন নেই, সবকিছু একটা প্ল্যাটফর্ম বানানো আছে, সবকিছু এ থেকে জেড পুরোটাই বিজনেসটাই পুরো আমার অনলাইনে চলছে। হ্যাঁ, এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আমাদের ই বিজনেস গল্প কিন্তু আমরা বলতে পারি। নেক্সট এক্সাম্পলে কি আসছে, যেরকম আমাদের কটা এক্সাম্পল আরো ক্লিয়ার হবে। আ কোম্পানি ইউজিং অনলাইন টুল টু ম্যানেজ এমপ্লয়, অনলাইন টুলের দ্বারা এমপ্লয়ীদের ম্যানেজ করছে। ইউজ ইমেল অর সফটওয়্যার টু কমিউনিকেট উইথ সাপ্লাই অ্যান্ড পার্টনার, ইমেল এবং সফটওয়্যারের দ্বারা যে সাপ্লাই এবং পার্টনারের সাথে কমিউনিকেট করে, সাপ্লাই মানে যে মাল দিচ্ছে এবং পার্টনার মানে যারা কিনছে তাদের সঙ্গে ইমেল বা কোনো সফটওয়্যার চ্যাটবট মারফতে এগুলোকে আমরা কমিউনিকেট করছি। ম্যানেজিং কাস্টমার ডেটা, অ্যাকাউন্ট এবং লজিস্টিক অনলাইন। কাস্টমারের ডেটা বলতে পারো, অ্যাকাউন্টস বলতে পারো, লজিস্টিক মানে কিভাবে এই ট্র্যাকিং সিস্টেমটা যে আমাদের শিপ হয়, মানে শিপ কথাটার মানে হচ্ছে কোনো মাল একটা জায়গা থেকে এক জায়গায় আসছে, এর পুরো যে ট্র্যাকিং হিস্ট্রিটা পুরোটা অনলাইনে আমরা দেখতে পাই অ্যামাজন, ফ্লিপকার্টে। তো এইগুলো হচ্ছে লজিস্টিক সিস্টেমটা পুরোটা অনলাইনে দেখছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল আমি দিলাম। মেন অ্যাক্টিভিটিস মধ্যে কি হচ্ছে, অনলাইন কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, পুরোটাই অনলাইনে হচ্ছে। কোলাবোরেশন মানে সবাই মিলে যখন আসছি তখনও অনলাইনে, আর যা কমিউনিকেশন সবই কিন্তু অনলাইনে হচ্ছে। ম্যানেজ বিজনেস অপারেশন ইউজিং ডিজিটাল টুলস, ডিজিটাল টুলস এর মারফতে সব আমরা বিজনেস অপারেশন গুলো কিন্তু ম্যানেজ করছি। অনলাইন মার্কেটিং, রিক্রুটমেন্ট এবং ডেটা ম্যানেজমেন্ট, আমরা মার্কেটিংও অনলাইন করছি, রিক্রুটমেন্টও করছি এবং আমরা ডেটাকে ম্যানেজও করছি। সবকিছুই কিন্তু মোটামুটি আমাদের অনলাইন। পুরো সব জিনিস যদি অনলাইনে হয় তখন এটাকে ইলেকট্রনিক বা ই বিজনেস বলা হয়। ই বিজনেসের একটা ফর্মুলা লিখে দিয়েছে যে বোঝার জন্য এক লাইনে, অল অনলাইন বিজনেস অ্যাক্টিভিটি যেটা রয়েছে, নট অনলি শুধু ই কমার্স মানে শুধু বেচা কেনা না, ইনক্লুডিং আমরা ই কমার্স তো রয়েছে, মানে বেচা কেনা তো ই কমার্স মানে বেচা কেনা তো রয়েছে, তাছাড়াও বেচা কেনা ছাড়াও ট্রানজাকশনের পার্ট রয়েছে, লাইভ বট চ্যাটিং, সেগুলো সবই রয়েছে। তো এগুলো পুরোটাই বেচা কেনার মধ্যেই ধরে নিলাম। তো বেচা কেনার শব্দে যদি এগুলো যদি তুমি রাখতে পারো তাহলে সেগুলোকে বলা হয় ই বিজনেস বলতে পারি। তারই একটা পার্থক্য তোমাদের পরীক্ষা হয়তো এই পার্থক্য দিতে পারে, সেটাকে একটু ভালো করে দেখে নেবে। এই ই বিজনেস আর ই কমার্সের মধ্যে কি পার্থক্য, প্রথমে মানেটা বুঝতে পারো যে বাইং অ্যান্ড সেলিং গুড সার্ভিস অনলাইন, কোনো কিছু সার্ভিস বা গুড তুমি অনলাইন কিনছো আর পুরো বিজনেস তুমি অনলাইনে চালাচ্ছ। এখানে স্পেসটা খুবই ন্যারো, শুধু কমার্শিয়াল ট্রানজাকশন এখানে দিয়ে হয়, এটা ব্রড কেন, এখানে সব রকম জিনিস রয়েছে। এখানে শুধু সেল, পারচেজ, অনলাইন পেমেন্ট রয়েছে, এখানে সেল, মার্কেটিং, এইচআর সবকিছু, ম্যানেজিং সাপ্লাই চেন ম্যানেজমেন্ট A to Z রয়েছে। এক্সাম্পল যেন অ্যামাজন সেলিং প্রোডাক্ট অনলাইন, আর এখানে যদি অ্যাপ দেখো অ্যামাজন ম্যানেজিং ওয়্যার হাউস স্টাফ অ্যান্ড লজিস্টিক অপারেশন। অ্যামাজনের একটা যেটা সফটওয়্যারের মারফতে পুরো যার বিজনেসটা, তার এমপ্লয়ি রয়েছে, তার স্টাফ, তার ওয়্যার হাউস, পুরো জিনিসটাকে সে ম্যানেজ করছে। এটা ওয়ান কাইন্ড অফ ই বিজনেসে আসছে। ফোকাস কাস্টমারের সেল এখানে থাকে, এখানে হোল বিজনেস প্রসেসটাকে অ্যাজ আ পার্ট কিন্তু আমরা ডিল করি। এই গেল মোটামুটি আমাদের ই বিজনেস এবং ই কমার্সের ডিফারেন্সিয়েশন দেখলাম। এবার টাইপ অফ মডেল বলতে হবে, টাইপ মডেল অফ ই কমার্স কি মডেল রয়েছে ফার্স্ট দেখবো। ই কমার্স মডেল ডিসক্রাইব দ্য হু ইজ
ডুইং বিজনেস উইথ হু। যখনই আমরা মডেলস এর কথা বলি, আমরা অলরেডি কিন্তু কিছু আইডিয়া কিন্তু আগে দেখেছিলাম আমরা। এই মডেল মানে কি মডেলে বিজনেসটা হচ্ছে, কে কার সাথে বিজনেস করছে ইন্টারনেটের মারফতে, সেটাকে আমরা ই টাইপ মডেল আমরা বলতে পারি। ফার্স্ট হচ্ছে B2C, বিজনেস টু কাস্টমার। এটা অলরেডি আমরা দেখেছিলাম, এটা একটা আইডিয়াও পেয়েছিলাম যে একটা বিজনেসম্যান, আমি ধরো না কোনো জামা বিক্রি করি, তাহলে আমি যদি কোনো কাস্টমারের প্রোডাক্ট সেল করি, এটাকে বলা হয় B2C। তাহলে আবার রিপিটে কেন পড়ছি, এটা হচ্ছে তোমার সেই টপিকের আন্ডারে এখানে ইন ডেপথ যত রকম হয় সব এখানে দেওয়া রয়েছে। শুধু যে আমরা ওখানে একটা ওভারভিউ দেখেছিলাম, একটা পার্টের ওভারভিউ, এখানে আমরা ইন ডেপথ দেখবো, ঠিক আছে। যেরকম অ্যাজ আ কাস্টমার ধরে নাও কোনো ফোন কিনছে অ্যামাজন থেকে বা জামা কিনছে মিন্ত্রাতে, এটাকে বলা হয় B2C, মানে বিজনেস থেকে, মানে একটা বিজনেসম্যান যে মানুষ কোনো জিনিস বিক্রি করছে সেখান থেকে কোনো একটি কাস্টমার কিনলো, এটাকে বলা হয় E2, আমরা সি বলতে পারি। নেক্সট B2B, এটাও আমরা আগে বুঝিয়েছিলাম যে বিজনেস টু বিজনেস। এখানে একটা বিজনেসম্যান তার যে গুডস গুলো, বা একটা বিজনেস, একটা কোম্পানি তার গুডস বা সার্ভিস আরেকটা কোম্পানিকে দিচ্ছে। যেরকম একটা খুব প্রযোজ্য একটা এক্সাম্পল, যেটা আগেও বলেছিলাম, যে আলিবাবা রয়েছে, ইন্ডিয়া মার্ট রয়েছে, এগুলো ওয়েবসাইট, যারা একটা, যেরকম আমি নর্মাল বলছিলাম যে আমি বড় বাজার থেকে জিনিস কিনে এনে আমার নিজস্ব দোকানে রেখেছি, সেটা দিয়ে আমি অনলাইনে বিক্রি করছি। এর থেকে বড় এক্সাম্পল হচ্ছে TCS এর টাটা কনসালটেন্সি সার্ভিস। সে কোনো ব্যাংকে তার সার্ভিস দিচ্ছে, কোনো সফটওয়্যার বানিয়ে দিচ্ছে, তাকে মেনটেন করতে হচ্ছে। যেরকম সব থেকে বড় হচ্ছে SBI যে সফটওয়্যারটা, SBI বলে যে ব্যাংকটা রয়েছে, সেই ব্যাংকের যে অনলাইন সফটওয়্যারটা, নেট ব্যাংকিং, যে অ্যাপটার নাম হচ্ছে ইউনো, এই যে পুরো নেট ব্যাংকিং পুরো জিনিসটা কিন্তু TCS বানায়। তাহলে মানে কি বুঝলে, TCS একটা কোম্পানি, সে একটা বিজনেস করে, আর SBI একটা ব্যাংক, সেও একটা বিজনেস করছে। তাহলে একটা বিজনেস যদি আরেকটা বিজনেসকে, তাদের মধ্যে যদি কোনো কমিউনিকেশন হয়, বা বিজনেস একটা কোম্পানির সঙ্গে আরেকটা কোম্পানি কোনোভাবে ট্রানজাকশন করছে, তখন তাকে বলা হয় বিজনেস টু বিজনেস মডেল বলা হয়, মানে B2B, বা এটাকে বিজনেস টু বিজনেস মডেল কিন্তু বলা হয়, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া B2B এর, অলরেডি দেখেছি। এবার আমরা C2C খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বলে কাস্টমার টু কাস্টমার। যেরকম একটা এক্সাম্পল দিলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, বাকি তো লেখাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো কি ব্যাপার, ধরে নাও আমি একটা মোবাইল কিনেছি, মোবাইল কেনার পর ব্যবহার করেছি 6 মাস, এবার আমার দরকার নেই মোবাইলটা, আমি একটা নতুন মোবাইল কিনবো। তো পুরো মোবাইলটা কি করবো, আমি কি করলাম, আমি একটা OLX এ অ্যাড দিলাম যে আমি একটা মোবাইল আছে, এই মোবাইলটার নাম, এই এতদিন ব্যবহার করেছি, সবকিছু রয়েছে, এই দাম দে। কোন একটি কাস্টমার দেখলো, ধরো না কোনো একটি মানুষ, কাস্টমার বলবো না, সেটা আমি তার ব্যবসায় মানুষ না, আমি নর্মাল একটা মানুষ। তো কোনো একটি মানুষই দেখলো OLX খুলে যে কোনো একটা লোক বিক্রি করছে, আমার নাম্বার দেওয়া আছে, ফোন করলো, সে যদি রাজি হয় সেটা দাম বললো, আমি একটা দাম বললাম, রাজি হলে সে আমার লোকেশনে আসলো, বা আমি তার লোকেশনে গেলাম, গিয়ে তাকে জিনিসটাকে দিয়ে আসলাম। তো এরকম ধরনের যদি কোনো বিজনেস করি, এটাকে বলে কাস্টমার টু কাস্টমার। আমি নিজে একটা কাস্টমার, আমি কোথা থেকে কিনেছি মাল, ওয়ান কাইন্ড অফ কাস্টমার, ব্যবহার করেছি। হ্যাঁ, দেখো এই উপরে যে মডেলগুলো রয়েছে, যে B2C যেটা রয়েছে, এখানে কিন্তু তারা জিনিসটা ব্যবহার করছে না, তারা নতুন জিনিস বিক্রি করছে। বাট কাস্টমার টু কাস্টমার এক হতে পারে, এইভাবে হতে পারে, আমি জিনিসটা ইউজ অ্যাজ আ কাস্টমার করেছি, করে আমি সেটা বিক্রি করলাম আর একটা কাস্টমার, সেটাকে ডাইরেক্টলি বলা হয় আমাদের কাস্টমার টু কাস্টমার কিন্তু বলে। এক্সাম্পলে OLX, কুইকার সব দেওয়া রয়েছে, মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। C2C ফুল ফর্ম কি, এটা হচ্ছে C2G, যাকে বলে সিটিজেন টু গভর্নমেন্ট। কাস্টমার টু গভর্নমেন্ট কেউ ভুল করেও লিখে দেবে না, এটাকে বলে সিটিজেন টু গভর্নমেন্ট। when citizen interact with the government online to pay or submit something, এই যে আমরা যে অনলাইন ট্যাক্স ফিল করি, ইলেকট্রিক বিল দিই, ফাইন্স দিই, এগুলো আমরা ডাইরেক্টলি গিয়ে গভর্নমেন্টের ওয়েবসাইটে এগুলো ফর্ম ফিল আপ করে পয়সা দিয়ে দিই, তাই তো। এবার আমাদের পাসপোর্ট, সব থেকে বড় ইম্পর্টেন্ট, পাসপোর্ট বানানো। যখনই পাসপোর্ট বানাতে হয় তখন কি করতে হয়, আমাদের পাসপোর্ট সেবা কেন্দ্র অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্টের বানানো, ওখানে গিয়ে সবকিছু ডিটেলস দিয়ে আমাকে 1,500 টাকা পে করতে হয়। ব্যাস, এই হচ্ছে আমাদের গল্প শেষ। তারপরে এবার গিয়ে ভেরিফিকেশন হলো, পরের কথা আসে। তো এই গল্পটাতে আমি একটা গভর্নমেন্টকে পয়সা দিচ্ছি, অ্যাজ আ সিটিজেন আই এম পেইং টু গভর্নমেন্ট। তো এরকম ধরনের বিজনেস মডেলটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ এই যে সিটিজেন টু গভর্নমেন্ট। এই যে আমাদের যে পরীক্ষাগুলো দিই, এই যে SSC পরীক্ষা বলে, যেগুলো গভর্নমেন্ট কন্ডাক্ট করে, যেসব পরীক্ষা গভর্নমেন্ট কন্ডাক্ট করছে, আর RRB যেসব রেলের পরীক্ষাগুলো আছে, যা আছে, যেগুলো মোটামুটি পরীক্ষা হয় গভর্নমেন্টের, IPSC UPSC যাই হোক না কেন, তো সেইগুলোর যে আমাদের যে ওয়েবসাইটে যে পয়সা পে করছি, তার মানে আমরা কিন্তু একটা গভর্নমেন্টকে একটা পয়সা দিচ্ছি, ওয়ান কাইন্ড অফ, সেটাকে বলা C2G, ওয়ান কাইন্ড অফ বিজনেস কিন্তু বলা হয়। এবার নেক্সট আমি চলে আসলাম গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, ঠিক আছে। মানে একটা গভর্নমেন্টের সাথে আরেকটা গভর্নমেন্ট বিজনেস করছে, যেটা আমরা খুব ইজিলি আমরা জানি হয়তো, যে আমরা কোনো দেশকে কিছু দিই, তার বিনিময়ে সেই দেশটা আমাকে কিছু দেয় বা পয়সা দেয়। যেটা আমাদের এখান থেকে জল খুব ভালো বলে আমরা দুবাইকে আমরা জল দিই, আর দুবাই থেকে আমরা তেল নিই, এই ব্যাপারটা এরভাবে কোনো দেশকে আমরা কিছু দিই, তার বিনিময়ে কিছু নিই আমরা, বা তার বিনিময়ে পয়সা নিয়ে নিই। এই ব্যাপারটা আমরা কোনো দেশের থেকেও জিনিসপত্র কিনতে পারি। এরকম যখন কোনো ডিল হয়, তখন সেটাকে বলা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ওয়ান কাইন্ড অফ একটা আন্ডারস্ট্যান্ডিং আমি দিলাম, যেটা দুটো গভর্নমেন্ট, when two government departments share data or service
উইদিন অনলাইন। যে কথা একটা দুটো দেশের গভর্নমেন্টের এক্সাম্পল দিলাম, এবার ধরে না দুটো ইন্টারনাল গভর্নমেন্টও তো হতে পারে। যেরকম হচ্ছে আমাদের যে একটা ভারতবর্ষের মধ্যে আমাদের একটা গভর্নমেন্ট রয়েছে যে ট্যাক্স ডিপার্টমেন্টটাকে ডিল করে, একটা গভর্নমেন্ট রয়েছে যে পাসপোর্ট ডিপার্টমেন্টটাকে, যেটাকে হচ্ছে তোমার নর্মাল, এটাকে বলা হয় পাসপোর্টটাকে বলা হয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে হচ্ছে পাসপোর্টটা। আর ট্যাক্সটা আমি ঠিক বলতে পারবো না, বাট ধরে না কোনো একটি এক্সওয়াইজেড ডিপার্টমেন্ট আন্ডার পড়ছে। তো এই একটা গভর্নমেন্ট, এটা নেতা, একটা নেতা, এদের মধ্যে যখন তুমি কোনো অনলাইন ট্রানজাকশন হচ্ছে, যে আমাদের এক্সাম্পল যে দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট শেয়ারিং ডেটা উইথ দ্য পাসপোর্ট অফিস, তার ইনকাম পুরো প্রুফটা এখানে দেখতে চাইছে। তো এদের মধ্যে যে ডেটা এক্সচেঞ্জটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট টু গভর্নমেন্টের আন্ডারে কিন্তু চলে যায়। সেটা যে পয়সা দিয়ে কিনতে হবে এরকম ব্যাপার না, পয়সা দিয়েও কেনাকাটা হতে পারে, বাট ইন জেনারেল ইন্টারনাল গভর্নমেন্ট নিজেদের মধ্যে পয়সা দিয়ে কেনে না, এটা এক্সটার্নালটা পয়সা চলে আসে। যেরকম ভারতের গভর্নমেন্ট পাকিস্তানের গভর্নমেন্টকে ধরে না পেঁয়াজ দিচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ একটা এক্সটার্নাল কথা হয়ে গেল, তখন তো পয়সার বিনিময়ে জিনিস দেবে। ভারতের গভর্নমেন্ট দুবাইকে কোনো জিনিস দিচ্ছে বা আফগানিস্তানকে কোনো জিনিস দিচ্ছে, তো এরকম গল্পগুলো কিন্তু আমাদের তখন এটাকে পয়সা চলে আসে। আর বাকি ইন্টারনাল গুলোতে পয়সা না, এটা ডেটা টু ডেটা হয়। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। একটা বিজনেসে গভর্নমেন্টকে সার্ভিস দিচ্ছে, এখানে ওয়েন আ কোম্পানি প্রোভাইড প্রোডাক্ট অর সার্ভিস টু দ্য গভর্নমেন্ট থ্রু ইন্টারনেট। ইন্টারনেটের সাহায্যে কোনো একটি কোম্পানি তার প্রোডাক্ট বা সার্ভিস মানে গভর্নমেন্টকে দিচ্ছে, যেমন আইটি কোম্পানি ডেভেলপিং সফটওয়্যার ফর আ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। এটা আমি অলরেডি এখানে এসবিআর এক্সাম্পলটাও দিয়েছিলাম, ওটা আমাদের দুটোর মধ্যেই পড়ছে এই এক্সাম্পলটা, যে কোনো একটি মানে বিজনেস টু বিজনেস হতে পারে। তাহলে বিজনেস টু গভর্নমেন্ট এভাবে ভাবো যে আজ যে ধরো না পাসপোর্ট সেবা কেন্দ্র বলে যে ওয়েবসাইটটা রয়েছে পাসপোর্ট বানানো, পাসপোর্ট তো একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস। যদি পাসপোর্ট না বোঝো তাহলে আধার কার্ডই বোঝো। আধার কার্ডের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা কি আর আমাদের গভর্নমেন্ট বানিয়েছে? নিশ্চয়ই আমাদের গভর্নমেন্টের যারা নেতা মন্ত্রীরা তো বানায়নি, বানিয়েছে তো কোনো একটি লোক, ব্যক্তি বা কোনো একটি অর্গানাইজেশন। আমাদের গভর্নমেন্টের মধ্যে আইটি ডিপার্টমেন্ট খুবই কম রয়েছে, তো সেখান থেকে বানাতে গেলে হচ্ছে হয়তো বাইরে থেকে কোনো কোম্পানিকে হায়ার করে, ধরে নাও আমি বললাম উইপ্রোকে হায়ার করেছে, উইপ্রো একটা কোম্পানি, বা কগনিয়েন্টকে হায়ার করেছে, বা টিসিএস কে হায়ার করেছে, ওরা ওর জন্য বানিয়ে দিয়েছে। তো এই যে বানালো মানে একটা বিজনেস, সে গভর্নমেন্টকে একটা কোনো জিনিস বানিয়ে দিল, সেটার মধ্যে বিজনেস টু গভর্নমেন্টও আমরা বলতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। অনেক রকম টাইপস গুলো আমরা দেখছি আস্তে আস্তে। এরপরের টাইপসে গেলাম যে পি টু পি, মানে পেয়ার টু পেয়ার, ডাইরেক্টলি এক্সচেঞ্জিং অফ ফাইল ইনফরমেশন আর ডিজিটাল অ্যাসেট বিটুইন ইন্ডিভিজুয়াল ইউজার ইউজিং ইন্টারনেট। মানে একটা মানুষ একটা মানুষের সাথে ডাইরেক্টলি কোনো জিনিসকে শেয়ার করছে, কোনো ট্রানজিট করছে। তো এরকম গল্পতে কি হবে, তো সেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আমাদের পিয়ার টু পিয়ার। যেটা সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে টরেন্ট ফাইল শেয়ারিং অর বিটকয়েন নেটওয়ার্ক, যেটা এক্সাম্পল মানে দুটো মানুষের মধ্যে ডেটা কিন্তু এক্সচেঞ্জ করছে, এটাকে ওয়ান কাইন্ড অফ কি বলতে পারি, পিয়ার টু পিয়ার। টরেন্টের মধ্যে যখন টরেন্ট ডাউনলোড যে সফটওয়্যারটা রয়েছে সে একজনের থেকে একজন শেয়ার হচ্ছে, বিটকয়েন নেটওয়ার্কও এগুলো করা যেতে পারে। এগুলো ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল হচ্ছে পিয়ার টু পিয়ার। নেক্সট হচ্ছে কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন। কি হচ্ছে, ওয়েন সিটিজেন ইন্টারঅ্যাক্ট উইথ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অনলাইন। গভর্নমেন্টের যে সার্ভিস যে রয়েছে সেটা সিটিজেনরা যদি ইন্টারঅ্যাক্ট করে বা সিটিজেনের সঙ্গে ডাইরেক্টলি ডিল হয়, তখন সেটাকে বলা হয় কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারি। এটা হচ্ছে অ্যাপ্লাইং ফর ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অনলাইন। এই যে পাসপোর্ট, যেটা আমি আগেও এক্সাম্পল দিলাম, সেখান থেকে যদি কোনো একটি কাস্টমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে, তো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কাস্টমার টু অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে। নেক্সট হচ্ছে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। কোনো একটি বিজনেস সে অ্যাডমিনিস্ট্রেশনের রেসপেক্টে কাজ করছে। যেরকম এক্সাম্পল বলছি, ওয়েন আ বিজনেস ইন্টারঅ্যাক্ট উইথ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অনলাইন। কোনো একটি বিজনেস যদি ইন্টারঅ্যাক্ট করে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ডিপার্টমেন্ট অনলাইন, তো যদি অনলাইনে কোনো গভর্নমেন্ট ডিপেন্ড করে, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন। এক্সাম্পল যদি বলি, কোনো একটি কোম্পানি তার আইটি রিটার্ন করছে বা বলতে পারি ট্যাক্স পে করছে, তার যে সাবমিশনটা ট্যাক্সটা পুরো অনলাইনের মারফতে গিয়ে করছে। মানে একটা ধরুন টিসিএস একটি কোম্পানি যে আজ তার নিজস্ব যে যা ট্যাক্সটা ফিলিং যে ফর্মটা রয়েছে, সেই ফর্মটা গভর্নমেন্ট ওয়েবসাইট খুলে পে করছে বা ফর্মটা ফিল করে পে করবে। তো এই যে পুরো ব্যাপারটা, একটা বিজনেস একটা গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে ওয়েবসাইটটা ইউজ করে এই যে জিনিসটা করছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ B2A বলে আমরা কিন্তু বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন বলে কিন্তু এটাকে আমরা বুঝতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারি। নেক্সট আমাদের মোটামুটি এই পার্টে কিন্তু পুরোটাই কভার হলো, কতগুলো তার ভ্যারাইটি স্কোপ ছিল। নেক্সট চলে আসলাম যে ইন্টারনেট কি জিনিস, যেটা আগেও বলেছি, এটাকে বলা হয়, বলেছিলাম যে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত রূপে কথা বলবো, কিন্তু আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। ওটাই এখানে লেখা রয়েছে, এটা গ্লোবাল পাবলিক নেটওয়ার্ক বলতে পারো। এটা আমি বলেছিলাম যে একটা দোকান যদি খুলি, সেটা যদি আমাদের সারা পৃথিবীর লোক দেখতে পায়, তখন সেটাকে ইন্টারনেটের মারফতে কিন্তু আমরা খুলেছি বলে দেখতে পাই, যেটাকে বলা হয় গ্লোবাল পাবলিক নেটওয়ার্ক, যেখানে মিলিয়নস অফ কম্পিউটার ওয়ার্ল্ড ওয়াইডে কানেক্টেড রয়েছে, যেখানে আমরা চাইলে ইনফরমেশন শেয়ার করতে পারি, কমিউনিকেট করতে পারি, বা আমরা
সার্ভিসকে অ্যাক্সেস করতে পারি, লাইক ইমেল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এগুলো সবই পারি। অলরেডি তোমরা ইন্টারনেটের গল্প এরা হয়তো আগের সেমিস্টারে দেখে এসছো। কি পয়েন্টস কি আসছে, ওপেন ফর এভরিওয়ান টু ইউজ, এভরিওয়ান এটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পলে হচ্ছে গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার সবাই ব্যবহার করতে পারি। অনলাইন কমিউনিকেশন, এই অনলাইন ওয়েব শপিং রয়েছে, কমিউনিকেশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, এগুলো সব রকমই কিন্তু আমাদের ফিচার্স কিন্তু আমরা ইন্টারনেটের সাহায্যে কিন্তু ইউজ করতে পারি। when you are browsing website or sending email, you are using internet। কোনো কিছু ব্রাউজ করা, কোনো কিছু ইমেল পাঠানো, এগুলো কিন্তু ইন্টারনেটের পার্ট একটা। নেক্সট আমি বলেছিলাম ইন্ট্রানেট কি জিনিস, এটা প্রাইভেট নেটওয়ার্ক বলেছিলাম, এটা কোন একটি অর্গানাইজেশনের মধ্যে চলছে, হ্যাঁ, কোন একটি অর্গানাইজেশন, যেটা ওইটুকুনি অর্গানাইজেশনই চিনবে। বা আমি বলেছিলাম একটা এক্সাম্পল এর আগে, যে আমি একটা প্রোডাক্ট বা আমার দোকান, যেটা আমার ডিজিটাল শপ, যেটা উইদিন আ স্টেট শুধু লোকেরা কিনতে পারবে, আমি সেটার বাইরে দেবো না। তাহলে এই যে পুরোটা, এটা হলো ইন্ট্রানেট, উইদিন আ, আমি বলতে পারি একটা সার্টেন বাউন্ডেশন রয়েছে এর মধ্যে থাকবে। ইট হেল্প এমপ্লয়েজ শেয়ার ডকুমেন্টস, মেসেজ, ইন্টারনাল ইনফরমেশন সেফলি উইদিন আ নেটওয়ার্ক আমরা কাজ করছি, বাট এটা কিন্তু ওই অর্গানাইজেশন ছাড়া বাইরের কোনো লোক কিন্তু ইউজ করতে পারবে না। অ্যাক্সেসেবল অনলি বাই দ্য কোম্পানি স্টাফ, যারা কোম্পানি স্টাফ তারাই ওই নেটওয়ার্কে কাজ করতে পারবে। নট অ্যাভেলেবল ফর জেনারেল পাবলিক, ইউজ করতে পারবে না। ইমপ্রুভ টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন উইদিন দ্য কোম্পানি, কোম্পানির মধ্যে টিম ওয়ার্ক, কমিউনিকেশন অনেকটা এখানে ভালো করে দেয়। এই যে বলে, এই যে একটা এক্সাম্পল রয়েছে, এমপ্লয়ি অফ আ স্কুল অর অফিস ইউজিং আ প্রাইভেট পোর্টাল টু শেয়ার নোটিস অর ফাইল। এই যে আমরা মোটামুটি যেটা স্কুল বা আমাদের কোনো অফিসের ইন্টারনাল প্রাইভেট পোর্টালস ইউজ করে যে যেসব আমরা ফাইল শেয়ার করি বা নোটিশ শেয়ার করি, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের ইন্টারনেটের সাহায্যে কিন্তু হচ্ছে। নেক্সট হচ্ছে এক্সট্রানেট। কি বলছে, ইজ এ এক্সটেনশন অফ আ ইন্টারনেট, মানে ইন্টারনেট যা পড়লে তারই এক্সটেনশনকে বলা হচ্ছে এক্সট্রানেট বলা হয়। দ্যাট অ্যালাউস সিলেক্টেড আউটসাইডার, মানে লিমিটেড কয়েকটা জনকে আমি দেবো, লাইক বিজনেস হতে পারে, পার্টনার্স হতে পারে, সাপ্লায়ার হতে পারে, বা আমাদের কাস্টমার হতে পারে। বিজনেস পার্টনার, সাপ্লায়ার, কাস্টমার, মানে সিলেক্টেড লোক, মানে এরা ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। টু আর লিমিটেড অ্যাক্সেস, লিমিটেড পার্ট অফ দ্য কোম্পানি প্রাইভেট বা প্রাইভেট নেটওয়ার্ক বলতে পারি, মানে একটা সার্টেন লোকদের আমি তাদের অ্যাক্সেস দিলাম, সেটাকেই বলা ইন এক্সট্রানেট বলতে পারি। কানেক্ট আ কোম্পানি উইথ আ ট্রাস্টেড এক্সটার্নাল ইউজার, ট্রাস্টেড এক্সটার্নাল ইউজারকেই তাদের সেই কানেকশনটা বা আমাদের ট্রাস্টেড লোকদের কিন্তু সেটা দেওয়া হয়। ইউজ ফর বিজনেস কোলাবোরেশন, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন শেয়ার। আমরা বিজনেসে যে কোলাবোরেট করি, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পরবর্তীকালে দেখবো, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য ই কমার্স পারপাস বা যে কোনো বিজনেস পারপাস, এবং আমরা ইনফরমেশন শেয়ার করতে পারি। যেটা হচ্ছে কার কোম্পানি শেয়ারিং স্টক ডিটেলস অনলাইন উইথ ইট সাপ্লায়ার। তাহলে আমরা কার কোম্পানি কিন্তু আমাদের অনলাইন ডিটেলস যেগুলো আছে তার সাপ্লায়ার কাছে কিন্তু সে ডিটেল করছে, মানে সে দিয়ে দিচ্ছে। এগুলো ওয়ান কাইন্ড অফ ওয়ান এক্সটেন্ডের সাহায্যে আমরা করতে পারি। নেক্সট যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট পার্টের মধ্যে, যে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট জিনিসটা কি, এই যে বারবার আমরা ইউজ করেছি টার্মস গুলো আগে, তার একটা ওভারভিউ এখান থেকে তোমাদের জেনে যাওয়া দরকার। হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ আ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট? তো সাপ্লাই চেন ম্যানেজমেন্ট মিনস ম্যানেজিং দ্য এন্টায়ার প্রসেস অফ মেকিং আ প্রোডাক্ট অ্যান্ড ডেলিভার টু দ্য কাস্টমার। মানে ধরে নাও তুমি আমি একটা এক্সাম্পল বলি, আমি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করি, ঠিক আছে, বা আমি জামার আসলে বিস্কুট কোম্পানি ভাবলাম, হ্যাঁ, একটা বিস্কুট কোম্পানি আমি খুলেছি। একদম ময়দা কিনে ময়দা মাখা থেকে শুরু করে একদম কাস্টমারের বাড়ি অব্দি পৌঁছানো, এটা হচ্ছে আমার মেন বিজনেসের প্রোটোকল, আমাদের বলতে পারো মেন বিজনেসের গোল। যে একটা বিস্কুটের জন্য একটা ময়দা কিনতে হবে, ময়দা মেখে হ্যান ত্যান যাই হোক না কেন, সেটা যেভাবেই বানাই না কেন, পুরো একদম কাস্টমারের মুখে অব্দি পৌঁছে দেওয়া। হ্যাঁ, এই যে ব্যাপারটা, পুরো জিনিসটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, ম্যানেজিংটা একদম এ থেকে নিয়ে জেড অব্দি, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলি। এর মধ্যে কি কি জিনিস থাকে? ইট ইনক্লুড এভরিথিং ফ্রম গেটিং র মেটেরিয়াল, যেটা বললাম, লাইক কটন হতে পারে, মেটাল হতে পারে, উড হতে পারে, যেটাই তোমার মেটেরিয়াল তুমি যেটা নিয়ে কাজ করছো। আমি তো বললাম ময়দা নিয়ে কাজ করছি, ময়দা একদম দোকান থেকে কেনা থেকে, তাহলে গেটিং র মেটেরিয়াল, ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্ট, মানে প্রোডাক্টটা তৈরি করলাম, মানে বিস্কুটটা বানালাম, তারপর ট্রান্সপোর্ট এবং স্টোরিং, সেন্ডিং প্রোডাক্ট টু শপ অ্যান্ড ওয়্যার হাউস, তৈরি করার পর প্যাকিং ফ্যাকিং সবই ওর মধ্যে হলো, ম্যানুফ্যাকচার দ্য প্রোডাক্টের মধ্যে। তারপর ওটাকে নিয়ে গিয়ে কোথাও স্টোর করা বা কোথাও দেওয়া, হ্যাঁ, যাকে দিতে হবে। তারপরে যে কাস্টমারকে বিক্রি করা, মানে স্টোরে গিয়ে বিক্রি করা, স্টোর থেকে চলে আসছে। মানে এই যে পুরো প্রসেসটা, বিস্কুটটা তৈরি করতে গেলে একদম ময়দা লাগছে, ময়দা পুরো মেখে ঠেকে তৈরি হয়ে প্যাক করে ওয়্যারহাউসে রাখা হলো, সেখান থেকে হোলসেলারের কাছে দিয়ে দেওয়া হলো, ওখান থেকে দোকানে চলে আসলো, দোকান থেকে কাস্টমার কিনলো। এই যে পুরো প্রসেসটা এ থেকে জেডটাকে পুরো বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলা। এক্সাম্পলে থিঙ্ক অফ আ চকলেট বার, মানে একটা ক্যাডবেরির কথা ভাবো, যেখানে ফার্মার যে কোকো বিন তৈরি করে, যেটা র মেটেরিয়াল, তাহলে ফ্যাক্টরি কি করে প্রসেস করে বিনটাকে চকলেটসে, হ্যাঁ, তারপরে চকলেটটা প্যাক হয় অ্যান্ড শপে পাঠানো হয় এবং বায়ার্সরা কিনে ওটা খায়।
এই যে পুরো জার্নিটা দেখলে, ফ্রম দিস মিনস দ্য হোল জার্নি ফ্রম ফার্মার টু ইউর হ্যান্ড, মানে একটা কফি বিন, এই যে ময়দা ময়দা কেনা থেকে শুরু করে, বা ময়দা ভাঙানোর গল্পই চলে গেলাম না, ময়দা কেনা থেকে শুরু করে একদম বিস্কুটটা মুখ অব্দি কামড়ে খাওয়া অব্দি, এই পুরো ম্যানেজমেন্টটাকে বলা হচ্ছে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। গোল কি? What is the goal of SCM? To make sure the right product reaches to right place at right time in the right quantity and at lowest possible cost. রাইট প্রোডাক্টটা রাইট জায়গায় রাইট সময় যদি তো গিয়ে পৌঁছানো যায়, হ্যাঁ, এবং রাইট কোয়ান্টিটিতে এবং কম খরচায়, এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের SCM এর গোল বলতে পারে। যখন যেটা দরকার তখন সেই জিনিসটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেটাই SCM কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পুরো জিনিসটা কিন্তু মাথায় রেখে চলে। স্টেপস কি? প্রথমে সাপ্লায়ার কি করে? র মেটেরিয়াল দেয়, ঠিক আছে, ম্যানুফ্যাকচার তৈরি করে, ডিস্ট্রিবিউটার ট্রান্সপোর্টটা দেখে, রিটেলার কি করে? কাস্টমারকে বিক্রি করে, কাস্টমার কি করে? ওটাকে কিনে ওটাকে সে ব্যবহার করে। এইভাবে কিন্তু আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট চলে। যেখানে যেখানে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গল্প আমরা দেখবো, আমাদের মাথায় এই ছবিটা কিন্তু ভাসা দরকার, যে কোনো প্রোডাক্ট ফ্রম দ্য স্ক্র্যাচ থেকে বিল্ড করে একদম সেটাকে একদম রেডি টু মানে সেল করা অব্দি, এই যে পুরো প্রসেসটাকে আমরা কিন্তু কি বলতে পারি? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে কিন্তু এটাকে আমরা বুঝি। নেক্সট পার্টে গেলাম, রোলস অফ ইন্টারনেট ইন B2B অ্যাপ্লিকেশন। ইন্টারনেটের কি রোলস বিজনেস টু বিজনেস অ্যাপ্লিকেশন, সেটার ব্যাপারে একটু কথা বলবো। দ্য ইন্টারনেট প্লে আ ইম্পর্টেন্ট রোল ইন B2B অ্যাক্টিভিটিস বাই কানেক্টিং কোম্পানি ডিজিটাল। B2B অলরেডি আমরা পড়ে এসেছি, যেটা একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে বিজনেস করছে, একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি আর একটা কোম্পানিকে সার্ভিস প্রোভাইড করে তার বিনিময়ে পয়সা নিচ্ছে, এটাকে বলে B2B বলা হয়। তাহলে ইন্টারনেট কি রোল প্লে করে সেটা নিয়ে কথা বলবো। ইন্টারনেট কেন এটা ইম্পর্টেন্ট বলতে পারি, ইন্টারনেট ছাড়া কিন্তু করতে পারবো না, কারণ আলটিমেটলি পুরোটাই কমার্সে ইন্টারনেট ইম্পর্টেন্ট, ইন্টারনেট ছাড়া কিছু নেই বললেই বলতে পারি। মেন রোল কি বলছে? কানেক্ট বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, বিজনেস থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট করতে পারবো। কোম্পানি ইন ডিফারেন্ট কান্ট্রি ক্যান ইজিলি কমিউনিকেট অ্যান্ড ট্রেড অনলাইন। ডিফারেন্ট কান্ট্রিতে রয়েছে যে কোনো কোম্পানি, এরকম না যে আমার বাড়ির পাশের কোম্পানির সাথে আমি ট্রেড করব, ট্রেড মানে তাদের সঙ্গে ব্যবসা করব, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কোম্পানির সাথে কিন্তু এগুলো ব্যবসা করতে পারি অনলাইনের মারফতে। এগুলো ইন্টারনেট খুবই ইম্পর্টেন্ট। ফাস্ট কমিউনিকেশন থ্রু ইমেল, ভিডিও কল, অনলাইন মিটিং, বিজনেস ক্যান কুইকলি এক্সচেঞ্জ ইনফরমেশন। আগেকার দিনে যেরকম প্রবলেম ছিল না, আগেকার দিনে ISD কল করা হতো, ISD কল রেট আজও অনেক বেশি। দরকার কি আছে? বিনা পয়সায় হোয়াটসঅ্যাপ কল হয়ে যাচ্ছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমরা বিনা পয়সায় কল করতে পারছি, ভিডিও কল, অডিও কল, ইমেল লিখতে পারছি আমরা, তারপরে আবার মিটিং অ্যাপ্লিকেশন গুগল মিটের দ্বারা আমরা করতে পারছি, অনলাইন মিটিং করতে পারছি। অনেকটা আমাদের ফাস্ট কমিউনিকেশন হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। নেক্সট পার্ট বললাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। প্রত্যেকটা স্টক আমরা পুরোটাই আমরা ইন্টারনেটে ম্যানেজ করতে পারছি। কোম্পানি ক্যান ম্যানেজ অর্ডার, স্টক লেভেল অ্যান্ড ডেলিভারি ইউজিং অনলাইন সিস্টেম। তো আমরা SCM অলরেডি দেখে নিয়েছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, একদম স্ক্র্যাচ থেকে একদম সেল অব্দি পুরো জিনিসটা যদি অনলাইন মেনটেন করে, সেটাও কিন্তু কোম্পানিটা বসে করে দেখতে পাচ্ছে কোম্পানি ওনাররা। রিডিউস বিজনেস কস্ট, obviously few paper documentation, less travel, fast transaction, save time and money. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অবভিয়াসলি দেখো, আগেকার দিনে মতন যে একটা কোম্পানির লোককে একটা কোম্পানিতে ভিজিট করতে হতো, সেখানে আমাদের খরচা যেত, গাড়ি ভাড়া লাগতো, আমাদের ট্রাভেলিং কস্ট লাগতো, তো এইগুলো সবই এখন কমে গেছে। আমাদের পেপার ডকুমেন্টেশন লাগে না, পেপার লেস ডকুমেন্টেশন অনলাইন চলে এসছে, কেন পেপারের কোনো খরচা নেই। অবভিয়াসলি সময় এবং টাইম, পয়সা দুটোই কিন্তু আমাদের বাঁচিয়ে দিচ্ছে। 24/7 অ্যাবিলিটি হয়েছে। বিজনেস অ্যাক্টিভিটি ক্যান কন্টিনিউ অ্যাট এনি টাইম ইভেন অ্যাক্রস টাইম, যে কোনো সময় আমরা করতে পারি। ম্যাক্সিমাম যে আমাদের যে IT কোম্পানিগুলো যেটা আজ রয়েছে পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষে, সেগুলো সবই ডিল করে কার সাথে? মেন মাদার কোম্পানি সবই কিন্তু US বেস, UK বেস, হ্যাঁ, অস্ট্রেলিয়া বেস, ডিফারেন্ট কান্ট্রি বেস থাকে তাদের মেন মাদার কোম্পানি বা অরিজিনাল কোম্পানি। তারা যে কোনো সময় টাইম জোনের সঙ্গে কাজ করতে পারে, 24/7 কাজ করতে পারে। ওদের সকাল আমাদের রাত, তো কি আছে, আমরা সেই হিসাবে কাজ করবো। অ্যাবিলিটি 24/7 পেয়ে যাচ্ছি, এরকম ব্যাপার নেই কোনো। এক্সাম্পল কি রয়েছে? কার ম্যানুফ্যাকচার অর্ডারিং পার্টস অনলাইন ফ্রম ডিফারেন্ট কান্ট্রি। অবভিয়াসলি ডিফারেন্ট কান্ট্রিতে কার ম্যানুফ্যাকচাররা তার পার্টস অর্ডার করছে, হতেই পারে। এবার আমরা চলে আসলাম কিছু আমাদের টার্মসের দিকে, মানে কমার্সের রেসপেক্টে কিছু টার্মস আমরা দেখবো এখন। নেক্সট হচ্ছে আমাদের ওয়েব প্রমোশন জিনিসটা। ওয়েব প্রমোশনের একটা আইডিয়া আমি দিয়েছিলাম যে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়, ঠিক আছে। ওয়েব প্রমোশন মানে হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, যেটা কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ইন্টারনেটের মারফতে যাতে কাস্টমারকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, মানে তাকে কাস্টমারকে বিক্রি করতে পারি। এটা কিভাবে করি? গুগল অ্যাড দিয়ে করি, গুগলে যে অ্যাড দিয়ে, ফেসবুকে অ্যাড দিয়ে করি, ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে করি, প্লাস আমরা চাইলে ইউটিউবেও অ্যাড দিয়ে করতে পারি। ইউটিউবে তো অবভিয়াসলি ভিডিওর মধ্যে দিয়ে অ্যাড দেয়। এগুলো কেন আসছে? সেগুলো ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। ইট হেল্প ইনক্রিজ ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড সেল। তাহলে আমাদের ব্র্যান্ডের ভিজিবিলিটিটা এবং সেলটা বাড়ানোর জন্য মানুষকে পৌঁছে দিচ্ছে, মানুষের কাছে কাছে ব্র্যান্ডটা পৌঁছে দিচ্ছে। তাহলে এইভাবেই কিন্তু জিনিসটা ওয়েব প্রমোশন করা যায়। যেটা আমাদের এক্সাম্পলে তো মোটামুটি দেখেই বুঝতে পারছো,
সোশ্যাল মিডিয়া অ্যাড, যেটা ইনস্টাগ্রাম ফেসবুকে করতে পারি, স্পন্সর এবং গুগল সার্চ অ্যাড, কোনো কিছু কোনো ওয়েবসাইট খুললেও ওয়েবসাইটের সাইডে অ্যাড ফ্যাড দেয়। ইমেল মার্কেটিং ক্যাম্পেইনও করতে পারি, ইমেল কন্টিনিউয়াসলি যাই, যে আমাদের সব ভুলভাল ইমেল ঢোকে দরকার ছাড়া, এর মধ্যে কি থাকে, আমার জীবনে এগুলোই থাকে, সব অ্যাডের গল্পই থাকে। নেক্সট হচ্ছে ব্যানার। কি জিনিস? ব্যানারও হচ্ছে গ্রাফিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লেইং অন দ্য ওয়েব পেজ। এই যে অ্যাড দু রকম হতে পারে, এক হচ্ছে আমি ভিডিও বানিয়ে অ্যাড দিতে পারি, এবার হয় ব্যানার বানিয়ে, মানে এটা এটা একটা ওয়ান কাইন্ড অফ পোস্টার বানালাম, এই পোস্টারের মধ্যে লেখা রয়েছে যে আজ যদি কেউ এটা কেনে এই ডিসকাউন্ট পাবে, এই যে ব্যাপারগুলো, এই যে লিফলেট বিলি যেটা আগেকার দিনে ফিজিক্যালি হতো, ওই লিফলেটটাই ভাবো আজ ইন্টারনেটে রয়েছে, ডিজিটাল ফরম্যাটে রয়েছে, এবং সেই ডিজিটাল লিফলেটটাকে আমি সবার কাছে পৌঁছে দিচ্ছি, বা আমরা ওটাকেই একটা কোথাও পোস্ট করে অ্যাড দিচ্ছি, এটাকে বলা ওয়ান কাইন্ড অফ গ্রাফিক্স অ্যাডভার্টাইজমেন্ট বা একটা ব্যানার বলে আমরা বলতে পারি। ঠিক আছে, ধরুন না কোনো ইউজার ক্লিক ইট ইট টেক টু দ্য কোম্পানি ওয়েবসাইট। অনেক সময় এরকম ঘটনা হয়েছে যেখানে কোনো একটি ওয়েবসাইট খুললাম, সেখানে সাইডে তোমাকে একটা ব্যানার শো করছে যে এটা আজ তুমি জামাটা কিনলে 200 টাকায় দুটো জামা 200 টাকায় পাবে। তো যেই ওই ব্যানারটা ক্লিক করলাম, সেটা সেই যে অফিসিয়াল ওয়েবসাইট যে অ্যাডটা দিয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে খুলে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। ধরুন একটা রেক্ট্যাঙ্গেল ইমেজ শো হচ্ছে যে বিগ সেল অন ফ্লিপকার্ট, ক্লিক হিয়ার অন আ নিউ ওয়েবসাইট। এই যে গল্পটা কোনো একটি ওয়েবসাইটে শো করছিল, ক্লিক করলে ফ্লিপকার্ট খুলে গেল, এগুলো প্রমোশন বলা। ইউজ টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন অ্যান্ড প্রমোট অফার অর প্রোডাক্ট, মানে এটা ওয়ান কাইন্ড অফ মানুষের যে ভিউ পয়েন্টটাকে সেই জায়গা অব্দি নিয়ে আসা যায়, মানুষ যতটাকে মানে অ্যাট্রাক্টিভ মোডে দেখে এবং সেটাকে ভিজিট করে, সেরকম ভাবে এই ব্যানারগুলোকে রেডি করা। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট পয়েন্ট হচ্ছে এক্সচেঞ্জ। কি জিনিস? এক্সচেঞ্জ কথাটার মানে হচ্ছে অনলাইন এক্সচেঞ্জ ইন ডিজিটাল মার্কেট প্লেস where business or individual buy, sell or trade good বা সার্ভিসেস। তাহলে এক্সচেঞ্জ কথাটার মানে আমরা নর্মালি জানি কিছু কিছু পাল্টানো। তাহলে পাল্টাবে কি? কোনো একটি বিজনেস বা ইন্ডিভিজুয়াল সে কোনো ডিজিটাল মার্কেট প্লেস, ডিজিটাল মানে যেটা অনলাইন মার্কেট প্লেস, মানে বিক্রি করার জায়গা, অনলাইন শপ বলতে পারো, কোনো একটা জিনিস বিক্রি করছে বা কিনছে বা কোনো ট্রেড করছে। ট্রেড কথাটার মানে হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু নেওয়া। বাই সেল গল্পটা আলাদা, ট্রেড গল্পটা আলাদা। ট্রেড কথাটার মানে হচ্ছে আমি তোমাকে কিছু জিনিস দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে কিছু জিনিস দিলে। হ্যাঁ, সেটা পয়সাও হতে পারে, যেটা জিনিসও হতে পারে, সেটা গুড হতে পারে বা সার্ভিসও হতে পারে। তো এই জিনিসগুলোকে বলে ট্রেডিং গল্প। ঠিক আছে, তো সেই জায়গায় এক্সাম্পল যেরকম স্টক মার্কেট ওয়েবসাইট বলতে পারি, লাইক NSE, BSE, এগুলো রয়েছে। অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা আলিবাবা, ইন্ডিয়া মার্ট, এগুলো রয়েছে। ইট কানেক্ট বায়ার অ্যান্ড সেলার অ্যান্ড সাপোর্ট ইলেকট্রনিক ট্রেডিং। বায়ার অ্যান্ড সেলার কানেক্ট করে তারা নিজেদের মধ্যে ইলেকট্রনিক ট্রেড করতে পারে। নেক্সট হচ্ছে শপিং বট। কি বলছে? শপিং বট হচ্ছে ইজ আ অটোমেটেড অনলাইন টুল দ্যাট সার্চ and compare price of a product on different shopping website. শপিং বটের বেসিক কাজ হচ্ছে যেটা, এরা হচ্ছে কিন্তু অটোমেটেড অনলাইন টুল বলতে পারি, যারা ডিফারেন্ট একটা প্রোডাক্ট ডিফারেন্ট ওয়েবসাইট থেকে সার্চ করে তাদের যে প্রাইসটা কম্পারিজন করে কিন্তু আমাদের সামনে নিয়ে আসে। এরকম একটা অ্যাপ্লিকেশন আছেও যারা হোটেলের প্রাইস কম্পেয়ার করে আমাদের দেখায়। ঠিক নামটা এখন এই মোমেন্টে মাথায় আসছে না আমার। এরকম একটা ওয়েবসাইট রয়েছে যে বিভিন্ন আমাদের এটা বাদ দিয়ে যদি আমরা মোটামুটি পলিসি বাজারের কথা বলি, এটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন বলতে পারি বা ওয়েবসাইট বলতে পারি, যারা একটাই হেলথ ইন্স্যুরেন্সের ডিফারেন্ট পলিসি যারা দেয়, সেসব কোম্পানির পলিসিকে কম্পেয়ার করে আমাকে কিন্তু একটা ফিক্সড গল্প দিয়ে দেয় যে তুমি যদি হেলথ ইন্স্যুরেন্স দাও, এতগুলো কোম্পানি আছে, এই ফিচার্স তোমাকে দিচ্ছে, তার দাম এই পড়বে, তুমি যেটা ইচ্ছা নিতে পারো। এরকম শপিং বট থাকে যারা এই কাজগুলো করে দেয়। বট মানে অটোমেটেড কাজ করছে, কোনো ম্যানুয়াল কেউ নেই, কোনো মানুষ এখানে ইন্টারফেয়ার করছে না, অটোমেটিক এই কাজটা হয়ে যাচ্ছে। এক্সাম্পল কি বলছে? শপিং বট শোয়িং দ্য চিপেস্ট প্রাইস ফর আ মোবাইল ফোন অ্যাক্রস অ্যামাজন, ফ্লিপকার্ট এন্ড স্ন্যাপডিল। যেটা আমরা অলরেডি জানি, একটা মোবাইল ফোন এতগুলো জায়গায় সব থেকে দাম কম, এটা আমাকে শো করছে। হেল্প ইউজার টু ফাইন্ড দ্য বেস্ট ডিল কুইকলি অ্যান্ড সেভ টাইম। তো এটা আমরা সবগুলো ঘেটে আমাদের জন্য সময়টা বাঁচিয়ে দিচ্ছে না, আমরা ওয়েবসাইট গিয়ে ঘুরবো, সেটার থেকে বেটার না একজন আমাকে সবকিছু খুঁজে বলে দিল। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ শপিং বটের ইম্পর্টেন্ট কাজ বলতে পারি। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, যাকে EDI বলা হয়। EDI এর ফুল ফর্মই হচ্ছে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এর গল্পটা কি? ইট মিনস সেন্ডিং বিজনেস ডকুমেন্ট লাইক বিল, ইনভয়েস অ্যান্ড পারচেস অর্ডার থ্রু ইন্টারনেট ইনস্টেড অফ থ্রু কম্পিউটার ইনস্টেড অফ পেপার। এই কথাটার বেসিক বাংলা মানেটা ক্লিয়ার করে দিই। আজকালকার যুগে এরকম জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পেপারলেস কাজ হচ্ছে, যেরকম ক্যাশলেস কথাটা বলি আমরা, পয়সা ছাড়া অনলাইন সব ট্রানজাকশন হচ্ছে, পেপারলেস কাজ। আজকালকার দিন এরকম ঘটনা হয়েছে, বিল এখনো কিন্তু ইলেকট্রিক বিল বাড়িতে আসে, বাট আমরা যদি একটু হালকা সেটিংস করি, হয়তো 5-10 টাকা আমাদের বিলে কমেও যাবে, আর পেপার কিন্তু আর আমাদের বাড়িতে আসবে না, ওটা ইমেলে চলে আসবে। তো তাতে কি আমাদের পয়সাটা বেঁচে যাচ্ছে, ওয়ান কাইন্ড অফ কিছু পয়সা বাঁচছে, এবং পেপারকে আমরা বাঁচাতে পারছি। পেপার বাঁচলে পরে আমাদের গাছ কাটা কম হবে, তাহলে আমাদের এনভায়রনমেন্টটাও ভালো থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু
এই যে কনসেপ্টটা ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ বলছে যে আমরা যে ডকুমেন্টগুলো আমরা হার্ড বাউন্ডে না থেকে যদি আমরা সফট বাউন্ডে নিই, হার্ড বাউন্ড মানে হার্ড কপি ফরম্যাটে বা পেপার ফরম্যাট ফিজিক্যাল ফরম্যাটে না নিয়ে যদি আমরা ডিজিটাল ফরম্যাটে নিই, যে কোনো সেটা ইনভয়েস হতে পারে, মানে বিল হতে পারে, পারচেস অর্ডার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যদি অনলাইনে নিই আমরা সেটাকে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়, আমাদের বলা হয় কিন্তু ইডিআই বলা হয়। ইডিআই হেল্প কোম্পানি শেয়ার ইনফরমেশন ফাস্ট অ্যান্ড মোর অ্যাকুরেট। এখানে আমাদের অনেকটা ফ্লেক্সিবিলিটি পেয়ে যাওয়া যায় ইডিআই তে, যেখানে আমরা ইজিলি খুব ফাস্ট আমরা ডেটা কিন্তু অনলাইন মারফতে কিন্তু এটাকে দিতে পারি। যেরকম একটা কোম্পানি বাইরে রয়েছে, ধরুন রাজস্থানে আছে, একটা কোম্পানি কলকাতায় রয়েছে, তো রাজস্থান থেকে যদি এর কোনো ফিজিক্যাল কপি পাঠাতে গেলে আমাকে অ্যাটলিস্ট 2 দিন ট্রেনে থাকতে হবে, এটা কলকাতা আসতে গেলে। যদি অনলাইন হয় আমি মিনিটের মধ্যে দিয়ে দিলাম, জিনিসটা অতটা ইজি হয়ে গেল। কনসেপ্ট অফ ইডিআই কি বলছে? ইট ইজ আ কম্পিউটার টু কম্পিউটার এক্সচেঞ্জ অফ বিজনেস ইনফরমেশন ইন স্ট্যান্ডার্ড ফরম্যাট। আর ফরম্যাটটাও মেনটেন করতে হবে। যখনই কোনো একটা সিম্পল কথা বললাম যে কোনো একটি বিল পাঠাবো, বিলের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকা দরকার। ডেটাটা আমরা অনলাইনে পাঠাচ্ছি, তার মানে যা ইচ্ছা করলে হবে না, ইট শুড বি আ ফরম্যাট কিন্তু মেনটেন করতে হবে। ইডিআই রিমুভ দ্য নিড অফ ম্যানুয়াল ওয়ার্ক অ্যান্ড পেপার ওয়ার্ক, ম্যানুয়াল পেপার ওয়ার্ক সব এগুলো বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে বোথ সেন্ডার অ্যান্ড রিসিভার মাস্ট ইউজ ইডিআই সিস্টেম। বোথ সেন্ডার এবং রিসিভার কিন্তু ইডিআই সিস্টেম ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা মানে দুটো অ্যাকসেপ্টেবল কন্ডিশনে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, তাহলে জিনিসটা কিন্তু হবে না। লিমিটেশনস কি বলছে? তো লিমিটেশন হচ্ছে কস্ট টু সেট আপ অ্যান্ড মেনটেনেন্স। অবভিয়াসলি ইডিআই সিস্টেমটা বানাতেও তো একটা সময় লাগবে, এই তো বেসিক আইডিয়া। এটা মেনটেন করতেও একটা খরচা লাগবে, বানাতেও একটা খরচা লাগবে, এই হচ্ছে ব্যাপার। নিড ট্রেন পিওপিল টু অপারেট, এবং সবাই ব্যবহার করতে পারবে না, ট্রেন পিওপিলরা যারা অলরেডি জানে সিস্টেমটা কি করে ব্যবহার করে তারাই কিন্তু পারবে। স্মল বিজনেস মে ফাইল ডিফিকাল্ট টু ইউজ। কারা কারা করবে? যারা বড় বড় টিসিএস এর মতন বড় বড় কোম্পানি যারা রয়েছে, অ্যামাজন, গুগল, বড় বড় কোম্পানিরা এগুলো ব্যবহার করতে পারে, কিন্তু ছোটখাটো কোম্পানি ব্যবহার করলে তার খরচা বেশি পড়ে যাবে। অল কোম্পানি মাস্ট অ্যাগ্রি অন কমন ফরম্যাট। এই যখন কোম্পানি টু কোম্পানি যখন ডেটা ইন্টারচেঞ্জ হচ্ছে, সেটা বিল বলো বা ইনভয়েস বলো, তো সবার ফরম্যাটগুলো যাতে সেম থাকা দরকার, যে যা ইচ্ছা পাঠালে কিন্তু হবে না, এটাও কিন্তু মেনটেন করতে হবে। অ্যাপ্লিকেশন অফ ইডিআই কি বলছে? ইউজ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর সেন্ডিং অর্ডার্স অ্যান্ড ইনভয়েস। সাপ্লাই চেইন ম্যানেজার আমরা ইউজ করি, অনলাইনে আমরা অর্ডার্স কতগুলো দরকার থাকবে, রিসিভ কত, ইনভয়েস কি, সেগুলো সব অনলাইনে পাঠানো হয়। ইউজ ইন এয়ারলাইন্স অ্যান্ড রেলওয়ে টিকিট বুকিং সিস্টেম। আমাদের এয়ারলাইন্স এবং রেলওয়েতে আমরা নর্মালি ব্যবহার করে থাকি। টিকিটগুলো এখন আর অফলাইন হয় না, অনলাইনে ফোনে চলে আসে, ফোনেই থাকে, ফোন দিয়ে দেখিয়ে দিই, পেপারটা বেঁচে গেল। কেউ চাইলে প্রিন্ট আউট করে, বাট কেউ ম্যাক্সিমাম সব এখন তো ওটাও ডাউনলোড করে, এখন ফোনে যা মেসেজ আসে সেই মেসেজটাই দেখিয়ে দেয়, এটা আরো ইজি হয়ে যায়। ইউজ বাই গভর্নমেন্ট টু কিপ ট্র্যাক অ্যান্ড শেয়ার ডেটা। গভর্নমেন্ট নর্মালি এটা ব্যবহার করে কোনো রেকর্ডগুলোকে সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য, বা ডেটা শেয়ারিং ঠিকঠাক হয়েছে কিনা, এগুলো সব মেনটেন করে। ইউজ ইন ব্যাংকস অ্যান্ড হসপিটালে ব্যবহার করার ফর কুইক অ্যান্ড সেফ ডেটা শেয়ারিং এর জন্য ব্যবহার করছি। ডিসঅ্যাডভান্টেজ কি? যে মোটামুটি ডিসঅ্যাডভান্টেজ আর লিমিটেশনটা মোটামুটি কাছাকাছি হবে। হাই কস্ট অফ সফটওয়্যার অ্যান্ড সেট, অবভিয়াসলি এই যে সফটওয়্যারটা সেট করতেই তো অনেকটা আমাদের খরচা তো লেগে যাচ্ছে। নট ফ্লেক্সিবল ফর স্মল অর চেঞ্জিং বিজনেস। হ্যাঁ, এটা ফ্লেক্সিবল কোনোভাবেই না স্মল এবং চেঞ্জিং বিজনেসের জন্য। সিস্টেম ফেলিওর ক্যান স্টপ অল কমিউনিকেশন। একবার যদি সিস্টেম ফেল করে তাহলে কিন্তু আর কমিউনিকেশন করা যাবে না, আর ফ্লেক্সিবল কোনোভাবে না। এগুলো ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম ইডিআই এর গল্পতে। ইডিআর ওয়ার্কিং মডেল কি বলছে? দ্য সেন্ডার ক্রিয়েটস আ বিজনেস ডকুমেন্ট। কোনো একটা বিজনেস ডকুমেন্ট তৈরি করা হলো, এই ইডিআই সফটওয়্যারটা সেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করলো, তারপর সেই মেসেজটা সিকিউর নেটওয়ার্কের মারফতে পাঠিয়ে দেওয়া হলো। আবার রিসিভার সেটাকে আবার কনভার্ট করে আবার রিডেবল ফর্মটা দেখবে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে যে বিলগুলো আমরা পাই, হ্যাঁ, সেটা আর ইডি এর মধ্যে একটা গল্প কিন্তু আলাদা রয়েছে। হ্যাঁ, ওদের ফরম্যাট মেনটেনেন্স কিন্তু হচ্ছে, মেনটেন করেই কাজটা করা হয়। নেক্সট হচ্ছে আমরা গেলাম যে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। অবভিয়াসলি আমরা জানি যে অনলাইন পেমেন্টটাকে ইলেকট্রনিক পেমেন্ট বলা হয়। মিনস পেইং মানি থ্রু ইলেকট্রনিক মেথড ইনস্টেড অফ ইউজিং ক্যাশ। ক্যাশ ছাড়া মোটামুটি আমরা ইলেকট্রনিক মোডে আমরা পেমেন্টটা করছি, এটাকে আমরা আমাদের ওয়ান কাইন্ড অফ ই পেমেন্টও বলতে পারি বা ইলেকট্রনিক পেমেন্ট, যেটাকে ক্যাশলেস কনসেপ্ট ইউজ হচ্ছে। ইট মেক বাইং অ্যান্ড সেলিং ফাস্টার, ইজিয়ার অ্যান্ড সেফার। এটা আমাদের অনেকটা ইজি এবং ফাস্ট এবং সেফ মোডে করতে পারি। কি দিয়ে করি? গুগল পে, পেটিএম, ক্রেডিট কার্ড, এগুলো সবই ইউজ করি। টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট কি থাকে? দেখো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে, যেটা অলরেডি জানি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কনসেপ্টগুলো মোটামুটি হয়তো আইডিয়া রয়েছে। নেট ব্যাংকিং রয়েছে, এটা কোনোটি ব্যাংক, তুমি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যে অনলাইন ওয়েবসাইটের পোর্টালে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে তোমরা ট্রানজাকশন করতে পারো। ইউপিআই অ্যাপে তো ফোনপে, গুগল পে সব তো রয়েছে। ই ওয়ালেট এখনকার দিনে নতুন বেরিয়েছে, যেটা নিজস্ব কোনো একটি অ্যাপ্লিকেশনের ওয়ালেট, পেটিএম, অ্যামাজন, মোবিকুইক, এগুলো সব পার্ট। পেমেন্ট 3 ধরনের হতে পারে, প্রিপেড হতে পারে, পোস্টপেড হতে পারে, বা ক্যাশ অন ডেলিভারি হতে পারে। প্রিপেড কথাটার মানে কি? আগে পয়সা দেবো, তারপর সার্ভিস পাবো।
পোস্টপেড মানে আগে সার্ভিস নেবো তারপর পয়সা দেবো, আর ক্যাশ অন ডেলিভারি মালও পাবো আর পয়সাও দেবো, এই ব্যাপার। ঠিক আছে, প্রিপেডটা ফের বললাম, আগে পয়সা দিলাম তারপরে মাল পাচ্ছি। পোস্টপেড মানে আগে মাল পেয়ে গেছি, তার কিছুদিন পর পয়সা দিয়েছি। আর ক্যাশ অন ডেলিভারি কথাটার মানে হচ্ছে এক হাতে পয়সা দেবো, এক হাতে মাল নেবো, এই হচ্ছে ব্যাপার। 3 ধরনের পেমেন্ট কিন্তু হতে পারে। আইডিয়াগুলো ক্লিয়ার করে দিলাম। ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম জিনিসটা কি, পরের পয়েন্টে চলে গেলাম। মিনিং কি বলছে, দ্য ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম মিনস এক্সচেঞ্জিং মানি অ্যান্ড গুডস অর সার্ভিস থ্রু ইলেকট্রনিক মেথড ইনস্টেড অফ ইউজিং ক্যাশ। তাহলে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেমটা কি, আমাদের অনলাইনে মানিকে এক্সচেঞ্জ করছি, এবং গুডও হতে পারে, সেটা মানি হতে পারে, গুড হতে পারে পয়সা, কোনো জিনিস হতে পারে, কোনো সার্ভিস হতে পারে, থ্রু ইলেকট্রনিক মেথড ইনস্টেড অফ ইউজিং ক্যাশ। তাহলে এই গল্পে আমরা অনলাইন মোডে আমরা পয়সাও এক্সচেঞ্জ করতে পারি, গুড সার্ভিস ইনস্টেড অফ ক্যাশের রেসপেক্টে, যদি আমরা ক্যাশ ব্যবহার না করি। দেখো জিনিসটা বুঝতে হবে, ক্যাশ না দিয়ে ইলেকট্রনিক মেথড ইউজ করছি, করে যদি যে এক্সচেঞ্জ গুলো হচ্ছে সেটাকে বলা হয় ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম বলা হয়। ইট ইজ দ্য বেস অফ অনলাইন ট্রানজাকশন where পেমেন্ট আর প্রোডাক্ট এক্সচেঞ্জ হ্যাপেন ডিজিটালি। পেমেন্ট এবং প্রোডাক্টের যে এক্সচেঞ্জটা আমরা ডিজিটালি করে ফেলছি, যেরকম এক্সাম্পলে রাখি হাউ ইটস ওয়ার্ক। দ্য বায়ার পে অনলাইন ইউজিং কার্ড, ইউপিআই ওয়ালেট, পে করেছে অনলাইন, হয় কার্ড হতে পারে, ইউপিআই হতে পারে, ওয়ালেট, যে কোনো একটা মোড হতে পারে, অনলাইন মোড, ক্যাশ ছাড়া। দ্য পেমেন্ট গোজ টু দ্য সেলার থ্রু আ সিকিউর অনলাইন সিস্টেম, সেলার পেয়ে গেছে। দ্য সেলার ডেলিভার দ্য প্রোডাক্ট আর সার্ভিস টু দ্য বায়ার, প্রোডাক্ট বা সার্ভিসটা বায়ারকে, মানে পয়সাটা আমি অনলাইনে দিলাম। হ্যাঁ, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম কথাটার মানে হচ্ছে পয়সা যদি তুমি হাতে ক্যাশে না দাও, ক্যাশ না ইউজ করে অনলাইন পেমেন্ট করো, সেটাকে বলা হয় ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম। যে কোনো কিছু হতে পারে। তো দ্য মানি মুভস ডিজিটালি অ্যান্ড গুড অ্যান্ড সার্ভিস মুভ ফিজিক্যালি অর ইলেকট্রনিক, যে দুটো রকম হতে পারে। তুমি যদি একটা অনলাইনে ইবুক কেন, নিশ্চয়ই তুমি ওটা তো হাতে পাবে না, হার্ড বাউন্ড হবে না, ওটা তোমার সফট কপি ফরম্যাটে পাবে। তুমি হয় তুমি ডিজিটাল বা সার্ভিস যা গুডসটা তুমি ইলেকট্রনিক্যালি পেলে, বা ফিজিক্যালি হতে পারে, কোনো জিনিস অনলাইনে তুমি পেমেন্ট করে কিনলে জিনিসটা হাতে পেয়ে গেলে, এরকম হতে পারে। বাট পয়সাটা কিন্তু ডিজিটালি গেল, পয়সা কিন্তু তোমার কোনোভাবে ইজিলি গেল না, মানে ভাই ক্যাশে তুমি দিলে না। ইউ ক্যান বাই আ মোবাইল ফোন, এক্সাম্পলে রয়েছে, আমি একটা মোবাইল ফোন কিনতে পারি অ্যামাজন থেকে। ইউ ক্যান পে থ্রু গুগল পে অনলাইন, গুগল পেতে আমরা অনলাইনে পেমেন্ট করতে পারি। অ্যামাজন রিসিভ দ্য মানি ইলেকট্রনিক্যালি, আমাদের মানিটা পেয়ে গেল, দ্য ফোন ইজ ডেলিভার টু ইউর হোম। এই যে পুরো গল্পটা, অনলাইন পেমেন্ট করলাম, পয়সাটা পেয়ে গেল অ্যামাজন, তারপরে তোমাকে মালটা দিয়ে দেওয়া হলো। এই পুরো জিনিসটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড সিস্টেম, এক্সচেঞ্জ সিস্টেম আমরা বলতে পারি। নেক্সট ক্রেডিট কার্ড সিস্টেমটা কি, ক্রেডিট কার্ড জিনিসটাকে অলরেডি আমরা দেখলাম, হয়তো আমাদের এরকম পেমেন্ট সিস্টেম রয়েছে। ক্রেডিট কার্ড মানে একটা কার্ড যেটা ব্যাংক থেকে আমাদের প্রোভাইড করা হয়, এর বিনিময়ে ব্যাংক তোমাকে একটা লিমিট দেয়, যে তুমি একটা ক্রেডিট কার্ডের তোমার ধরে নাও 1,00,000 টাকা লিমিট আছে, এই লিমিটের বিয়াফে তুমি শপিং করতে পারো, যে কোনো, যেখানে ক্রেডিট কার্ড সাপোর্ট করে সেরকম জায়গা থেকে তুমি অনলাইন ট্রানজাকশন, অফলাইন ট্রানজাকশন, যে কোনো ট্রানজাকশন তুমি এই কার্ডের মারফতে করতে পারো। বাট তোমাকে পেমেন্ট করেই তোমাকে তার পয়সা তোমাকে দিতে হচ্ছে না, তোমার জন্য ব্যাংক তোমাকে সেই পয়সাটা তোমাকে দিয়ে দিচ্ছে। ব্যাংক তোমাকে পয়সাটা দিচ্ছে যেটা তোমার ক্রেডিট কার্ড লিমিট থেকে কমিয়ে দিল। ধরে নাও আমার কাছে ক্রেডিট কার্ডে আমাকে ব্যাংক একটা লিমিট দিয়েছে, ধরে নাও আমি ছোট ছোট এক্সাম্পল দেবো, 1,000 টাকা, 10,000 টাকা দিয়েছে। আমি ধরুন একটা জুতো কিনলাম, শু কিনলাম কোন একটি মল থেকে বা অনলাইন থেকে 2,000 টাকা, তাহলে ক্রেডিট লিমিটটা কমে আমার 8,000 টাকা হয়ে গেল। ঠিক আছে, এখন আমার কাছে ক্রেডিট লিমিট 8,000, মানে আমি এই 8,000-এর মধ্যে যদি চাই কোনো শপিং করতে পারি। এবার বড় প্রশ্ন তোমাদের মাথায় আসছে, এই 2,000 টাকাটা স্যার কে দিল? এটা ব্যাংক পে করে দিয়েছে। ইনিশিয়ালি কে পে করেছে? এই 10,000 টাকাটাও ব্যাংক আমাকে ধার দিয়েছে, এটা ধারে চলছে, ক্রেডিট মানেই ধারে চলছে। তাহলে 2,000 টাকাটাও আমি কোনোভাবে আমি ওয়ান কাইন্ড অফ ব্যাংকই ওখান থেকে দিয়ে দিয়েছে। এবার আমাকে টোটাল কতদিন সময় দেওয়া হয়? আমাদের টোটাল 30 দিন সময় দেওয়া হয়। সেই 30 দিনের মধ্যে আমাকে এই 2,000 টাকাটা ব্যাংকে ফেরত দিতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। এখানে তুমি প্রথমে আগে তুমি জিনিসটা কিনলে, তারপর তুমি পয়সা দিলে, এটাকে বলা হয় পোস্ট পেড সিস্টেম বলা হয়। কি বলা হয়? পোস্ট মানে পরে পে করবে, আগে না। প্রিপেড মানে আগে পয়সা দিলে, পয়সা দিয়ে দেওয়া হলো, তারপরে মাল নিলে, এটাকে প্রিপেড সিস্টেম বলা হয়। পোস্ট পেড ক্রেডিট কার্ড ইজ আ পোস্ট পেড সিস্টেম, বা ডেবিট কার্ড ইজ আ প্রিপেড সিস্টেম। কেউ যদি ডেবিট কার্ডের কথা বলে, ডেবিট কার্ডটা প্রিপে কেন? আগে ডেবিট কার্ডে দিয়ে তোমার পয়সা মাইনাস হবে অ্যাকাউন্ট থেকে, তারপর তুমি গিয়ে মালটা পাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। অনেক সময় এটাও বলা হয় মেন আইডিয়া, বাই নাও অ্যান্ড পে লেটার। জাস্ট এখানে ব্যাংক একটা মিডিল ম্যান থাকে, যে কাস্টমার এবং সেলারের মারফতে পুরো জিনিসটা ডিল করছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার যদি আরেকটা ইম্পর্টেন্ট রিমেম্বার পয়েন্ট রেখেছি, তো হাস্যকর পয়েন্ট যদিও বা, যদি আমরা এই যে 2,000 টাকাটা যে বললাম 30 দিনের মধ্যে পে করতে হবে, যদি 30 দিনের মধ্যে না পে করতে পারি, 30 ডেজ আমার টাইম থাকে, না পে করি, যেটা ডিপেন্ড করে, এক একটা মানে ক্রেডিট কার্ড কোম্পানি এক একটা সময় দেয়, বিল জেনারেট করার পর থেকে মোটামুটি 20 দিন, আর তার আগে জব তুমি পেমেন্ট করেছো।
পেমেন্ট যেদিনকে করো সেদিনকে তো বিল হয় না, বিলটা সেই হিসাবে অ্যাটলিস্ট 10 দিন পর বিলিং হয়, মানে বিলে তোমার অ্যাড করা হয়, এটা নিয়ম এটা। তো সেখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট 30 দিন বা কারোর 32 দিন বলতে পারো, কারোর 35 দিন এরকম দিন আছে। তো এই এতগুলো দিন পর যখন বিলটা তোমার জেনারেট হবে, তোমাকে কিন্তু পয়সাটা তোমাকে দিয়ে দিতে হবে, মানে তোমার টাইম থাকে এই এতগুলো দিনের মধ্যে তোমাকে পয়সা দিতে হবে। আর নাহলে একদিন গেলেও কিন্তু তোমাকে কিন্তু এক্সট্রা মানি, যেটা ইন্টারেস্টের মারফত তোমাকে চার্জ করা হবে, ঠিক আছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প। নেক্সট চলে গেলাম আর থেকে ইম্পর্টেন্ট গল্প হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটাকে বলা হয় ইএফটি বলা। ইএফটি কি জিনিস? মিনস সেন্ডিং মানি ফ্রম ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার ইউজিং কম্পিউটার আর মোবাইল ফোন উইদাউট ইউজিং ক্যাশ অর চেক। মানে একটা মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেকটা মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে যখন টাকা পাঠাবো, এই কনসেপ্টটাকে বলা হয় ইএফটি বলা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলা হয়। তাহলে এখানে গল্পটা হচ্ছে ম্যানুয়ালি না, কিন্তু কোনো মানুষ ব্যাংকে গিয়ে চেকের মারফতে বা ক্যাশের মারফতে একটা অন্য একটি মানুষের অ্যাকাউন্টে টাকা ফেলবে না। হ্যাঁ, এটা পুরোটাই তোমার বাড়ি বসে ইলেকট্রনিক্যালি তুমি করতে পারো। এটা কিভাবে করতে পারো? সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এনএফটি, আরটিজিএস, ইউপিআই, আইএমপিএস, এগুলো সবই একটা মেথড, যেটার সাহায্যে আমরা এইভাবে অনলাইন পেতে পারি। এনএফটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ফুল ফর্মগুলো ভালো করে দেখে রাখবে। আরটিজিএস যে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, আইএমপিএস মানে ইন্টারমিডিয়েট পেমেন্ট সার্ভিস, আর ইউপিআই মানে হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইন্ডিভিজুয়াল এগুলোর ইন্টারনাল ওয়ার্কিং প্রিন্সিপাল তোমার দরকার পড়বে না, কিভাবে কাজ করলে সবই একটা মেথড বলতে পারো অনলাইন ট্রান্সফার করা। যখনই ব্যাংকের কোনো ওয়েবসাইট যদি খুলে থাকো জীবনে কখনো, খুললেই বুঝতে পারবে। মোটামুটি ইউপিআই তো জানো, এটা নিয়ে কথা বললাম না, হয়তো অনেক লোকই জানো তোমরা ইউপিআই কি জিনিস গল্প, বাকি হয়তো তোমরা ব্যবহার করোনি এই জায়গায় দাঁড়িয়ে। তো সেখানে এটা কিছুই না, যে কোনো নেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন খুললে এগুলো এতগুলো মোড অফ ট্রান্সফার থাকে, তো সেখান থেকে মানুষ যে কোনো একটি সিলেক্ট করে তার পেমেন্ট করতে পারে, একটা অ্যাকাউন্ট থেকে পয়সা আরেকটা অ্যাকাউন্টে চলে যায়। তো এখন তো ইউপিআই চলে এসছে বলে মানুষ এগুলো খুবই কম ব্যবহার করে। এনএফটি, আরটিজিএস যদি অ্যামাউন্ট প্রচন্ড বড় না হয়, কেন কি আমাদের যে কোনো ইউপিআই লিমিট থাকে মোটামুটি 1 লাখ টাকা দিনে থাকে, যেটা ওর বেশি হয়তো ইউজ করা যায় না। সেই সূত্রে দাঁড়িয়ে তখন আমাকে এই এনএফটি বা আরটিজিএস করতে হয়। এখানে আলটিমেটলি একটা পার্সন সে ব্যাংকে ভিজিট করছে না, সে কোনোভাবে কোনো রকম চেক বা ক্যাশ এগুলো কোনোভাবে সে করলো না, সে আলটিমেটলি কি করলো, সে পুরোটাই বাড়ি বসে অনলাইনে টাকা ট্রান্সফার, মানে ব্যাংকে গিয়ে কারোর অ্যাকাউন্টে দিল না, হ্যাঁ, চেকের মারফতে বা ক্যাশের মারফতে বাড়ি থেকে বসে বসে করাটাকেই বলা হয় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে পেপারলেস বিল কি বলছে, খুব ইম্পর্টেন্ট গল্প। হোয়াট ইজ পেপারলেস বিল? আর পেপারলেস বিল কি বলছে? মিনস সেটিং ইউর বিল অনলাইন ইনস্টেড অফ পেপার। আমি অলরেডি ওই এতেও আমরা দেখলাম, এর আগেও কিছু একটা পয়েন্ট এখানে এরকম ছিল, যেখানে আমাদের পুরো জিনিসটাই আমাদের অনলাইনে আমাদের ইনফরমেশন গুলো চলে আসছে, এটা বিল আমাকে আলাদা করে তৈরি করতে হচ্ছে না। ইডিআই সিস্টেম, ইলেকট্রনিক ডেটা এতেও দেখলাম আমরা, ইন্টারফেসেও দেখেছি। এটা পেপারলেস বিলও তাই, যেখানে অনলাইনে বিল চলে আসবে তোমার বাড়িতে, আর কোনোভাবে হার্ড কপিতে বিল আসবে না। ইলেকট্রিক বিল এইভাবে আসতে পারে, গ্যাসের বিল এইভাবে আসতে পারে, এবং যাবতীয় যে ফ্লিপকার্ট, অ্যামাজন যেসব অনলাইন শপিং করে তারও বিল কিন্তু আমাদের অনলাইনেই চলে আসে। অফলাইন সেরকম কিছু আর এখানে দেওয়ার ব্যাপার নেই। বিল সেন্ড থ্রু দ্য ইমেল হতে পারে, বা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে চলে আসে। হাউ ইট ওয়ার্ক? আ কোম্পানি সেন্ড দ্য বিল টু ইউর ইমেল অর অ্যাপ, কোম্পানি পাঠিয়ে দেয়। নাও উই ক্যান সি, ডাউনলোড আর পে দ্য বিল অনলাইন। নো প্রিন্টেড পেপার ইজ ইউজ। এখানে পেপারের কোনো ব্যাপার নেই, মানে মানুষ দেখতে পারে, ডাউনলোড করতে পারে এবং পেও করতে পারবে। এক্সাম্পলে রয়েছে ইলেকট্রিক বিল, ফোন বিল হতে পারে। মেন আইডিয়াটা কি বলছে? ইট ইজ ফাস্ট এবং সেভ, ইকো ফ্রেন্ডলি বলতে পারি, সেভ টাইম, মানি, এবং গাছও কিন্তু বাঁচাচ্ছে। দেখো পাতা যখনই পেপার লেস, তার মানে পাতা কিন্তু আর লাগছে না, পাতা না লাগা মানে দুটো গাছ কম কাটা যাচ্ছে। এই জন্য এটা অনেকটাই আমরা ভালো বলে চলতে পারি, ঠিক আছে। মডার্ন পেমেন্ট সিস্টেমের কথা যদি চলে আসছে, একেবারে ডিজিটাল ক্যাশ বলে কিন্তু আমরা জানি। মডার্ন পেমেন্ট সিস্টেম ভাবে ডিজিটাল ক্যাশ মানে যেটা আমরা আলটিমেটলি মোবাইলে রয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু মোবাইলে রয়েছে, সংখ্যা বলতে পারো, সংখ্যার যে আমাদের ম্যাথামেটিক্সটা আমাদের কিন্তু মোবাইলে রয়েছে, কম্পিউটারে রয়েছে। ফিজিক্যাল কিন্তু কয়েন বা নোটের আকারে নেই। যেটা বলি, এটা কারোর অ্যাকাউন্টে 100 টাকা আছে, এই কথাটার মানে আমার কাছে 100 টাকার নোট আমার হাতে নেই, বাট 100 টাকাটাই আমাকে মোবাইল খুললে লোককে দেখাতে পারবো যে আমার কাছে 100 টাকা রয়েছে। এই যে কনসেপ্টটাকে, যে মোবাইলে তুমি দেখছো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তোমার 100 টাকা রয়েছে এবং চাইলে তুমি ওখান থেকে পে করতে পারছো, এটাকে বলে ডিজিটাল ক্যাশ বলা। কিভাবে পে করবো? বাই স্ক্যানিং ইউপিআর কোড হতে পারে, ইউপিআই মারফতে বা ডিজিটাল ওয়ালেটের মারফতে, লাইক ফোন পে, গুগল পে, পেটিএম, এগুলোর মারফতে কিন্তু আমরা স্ক্যান করে পেমেন্ট করতে পারি। মানি ক্যান ডাইরেক্টলি সেন্ড টু ব্যাংক অ্যাকাউন্ট, টু দ্য শপকিপার্স অ্যাকাউন্ট, এরকম ডাইরেক্টলি হয়ে যাবে আমার অ্যাকাউন্ট ডাইরেক্টলি শপকিপার অ্যাকাউন্টে, মানে যে স্ক্যান করলেই পে করা যাবে, ঠিক আছে। এক্সাম্পল কি বলছে? ওয়েন ইউ স্ক্যান আ কিউআর কোড at a shop and pay your
ইউজিং ইউর মোবাইল অ্যাপ, ইট ইজ কল্ড ডিজিটাল ক্যাশ পেমেন্ট। মানে আমরা যখনই দোকানে যাই, যেটা সিম্পল আইডিয়াটা যদি এখান থেকে নিই, আমরা কোনো জিনিস কিনলেই দেখবে তোমাদের একটা কিউআর কোড দোকানের সামনে লাগানো থাকে, তুমি যদি স্ক্যান করে পেমেন্ট করো তখন তুমি বলে ডিজিটাল ক্যাশের মারফতে তুমি পে করবে। অনলাইন পেমেন্টটাকে আমরা ডিজিটাল ক্যাশও কিন্তু বলতে পারি। আইডিয়াস গুলো ক্লিয়ার করে দিচ্ছি। মেন আইডিয়া হচ্ছে এটা ফাস্ট, অনেকটা সেফ এবং কনভিনিয়েন্ট, ইজিলি করা যেতে পারে। উই ডু নট নিড এনি ফিজিক্যাল মানি, আমাদের কোনো ফিজিক্যাল মানি ক্যারি করার কোনো দরকার পড়ে না। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ক্যাশ। ইলেকট্রনিক মানি বললাম, এবার আমরা দেখছি কি, আমরা আগে কি দেখলাম, আমরা ইলেকট্রনিক ডিজিটাল ক্যাশ দেখেছি, এবার আমরা ইলেকট্রনিক ক্যাশ দেখছি। হোয়াট ইজ ইলেকট্রনিক ক্যাশ? ইলেকট্রনিক ক্যাশ অলসো কল ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মানি অর ডিজিটাল মানিও বলতে পারি, যেটা আমরা অলরেডি দেখলাম। ডিজিটাল ক্যাশ, ডিজিটাল মানি, ভার্চুয়াল মানি একই জিনিস। ইজ আ মানি স্টোর ইন ইলেকট্রনিক ফর্ম, নট অন পেপার আর নোট। যেটা আমরা একটু দেখলাম ডিজিটাল ক্যাশ, এর আরেকটা ভাগ আমরা ইলেকট্রনিক ক্যাশও বলতে পারি, আমার মোবাইলের মারফতে রয়েছে, কোনো ওয়ালেট, কোনো কার্ডের মারফতে, যেটা মোবাইলে রয়েছে, কোনো ডেবিট কার্ডে রয়েছে, ক্রেডিট কার্ডে রয়েছে। এই যে পয়সাগুলো, যেটা আমরা হাতে অ্যাকচুয়াল পয়সা আকারে নেই, মানে আমাদের কয়েন নেই, আমাদের কাছে নোট নেই, হ্যাঁ, আমাদের কাছে ফিজিক্যালি সেই পয়সাটা অ্যাভেলেবেল নেই, এই জিনিসটাকে ওয়ান কাইন্ড আমরা কি বলতে পারি, ইলেকট্রনিক ক্যাশ। হাউ ইটস ওয়ার্ক, কিভাবে কাজ করে? ইট ইজ কিপ ইন ই ওয়ালেট অর কার্ড, ই ওয়ালেটে রাখতে পারো, কার্ডে রাখতে পারো। ইট ইজ ইউজ ইট ফর অনলাইন শপিং, মোবাইল রিচার্জ অর পেইং বিল। অনলাইন শপিং এ ইউজ করতে পারি, মোবাইল রিচার্জ এবং বিল পেমেন্টে ইউজ করতে পারি। এক্সাম্পল কি বলছে, এটিএম ব্যালেন্স, যেটা আমরা জানি, অ্যামাজন পে, গিফট কার্ড, এগুলো সবই গিফট কার্ডের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পয়সা থাকে, যেটা আমরা কোনো কিছু পারচেস করতে গেলে ব্যবহার করতে পারি। অ্যামাজন পেতেও আমরা ব্যবহার করতে পারি কোনো কিছু, এবং আমাদের পেটিএম ব্যালেন্স যেটা রয়েছে সেটাও আমরা ইউজ করতে পারি অ্যাজ আ আমাদের ইলেকট্রনিক ক্যাশ হিসেবে। মেন আইডিয়া কি বলছে, ইট ইজ ইউজ রেডি, ইজি টু ইউজ অ্যান্ড অলওয়েজ অ্যাভেলেবেল অন ইউর ফোন অর কার্ড। এটা আমরা ডাইরেক্টলি আমাদের ফোনে এবং কার্ডে আমরা খুললেই আমরা ব্যালেন্স দেখতে পারি, এটা অনেকটাই অ্যাভেলেবেল হয়। নো নিড টু ক্যারি ক্যাশ ফিজিক্যালি, আমরা আমাদের ফোন, আমাদের পয়সা কিন্তু আমাদের ফিজিক্যালি ক্যারি করার কোনো দরকার পড়ে না। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট মোটামুটি আমাদের লাস্ট ফেজে চলে এসেছি, আমাদের ইন্টারনেট মার্কেটিং এ চলে এসেছি। হোয়াট ইজ দ্য ইন্টারনেট মার্কেটিং? আমাদের সিলেবাসের লাস্ট টপিক মোটামুটি এটা। হোয়াট ইজ ইন্টারনেট মার্কেটিং যদি বলি, ইন্টারনেট মার্কেটিং মিনস প্রমোটিং অর সেলিং প্রোডাক্ট অর সার্ভিস ইউজিং ইন্টারনেট। মানে আমরা ইন্টারনেট মার্কেটিং মানে আমরা ইন্টারনেটের দ্বারায় আমরা কোনো নিজের প্রোডাক্টকে আমি প্রমোট করছি বা বিক্রি করছি, এবং কোনো সার্ভিসকেও আমরা বিক্রি করছি। প্রোডাক্টও বিক্রি করতে পারি, কোনো সার্ভিস বলতে গেলে আমি যে পড়াচ্ছি, অনলাইন পড়ানোটা একটা সার্ভিস, বা অনলাইন কোনো কনসালটেশন দেওয়াটা একটা সার্ভিস, হ্যাঁ, অনলাইন কোনো কিছু শেখানোটা একটা সার্ভিস। শুধু বিক্রি করাটাই মানে প্রোডাক্টই শুধু বিক্রি করবো তা না, আমরা সার্ভিসও বিক্রি করি বা প্রমোশনও করি। এই জিনিসগুলোকে বলা হয় ইন্টারনেট মার্কেটিং এর মধ্যে কিন্তু আমরা করি। দেখো, দু রকম মার্কেটিং হয়, ইন্টারনেট এবং ডিজিটাল মার্কেটিংও কিন্তু একটা পার্ট, ঠিক আছে। এটাকেই বলা অ্যাকচুয়ালি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংও বলতে পারি। এখানে কি দরকার না, ওয়েবসাইট দরকার, সোশ্যাল মিডিয়া, ইমেল, অনলাইন অ্যাডস টু রিচ পিপল দরকার পড়ে। ইট ইজ অলসো কল অনলাইন বা ডিজিটাল মার্কেটিংও, যেটা এক্ষুনি বললাম, অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিংকেই বলা হয়। কোম্পানি ইউজ ইট বিকজ ইট ইজ চিপার, ফাস্টার অ্যান্ড ক্যান রিচ কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড। অবভিয়াসলি এটা কেন ব্যবহার করাটা অনেক চিপ, যেরকম সিম্পল কথা, 500 টাকায় যদি একটা ইউটিউবকে আমি যদি কোনো ভিডিও প্রমোট করি দিয়ে, তাহলে সেই প্রমোশনের রেসপেক্টে তার আয় অনেক বেশি হবে, রাদার দেন যেটা আমি ফিজিক্যালি গিয়ে যেটা কিন্তু করা অনেকটা ইজি না। এইভাবে যদি আমি একটা প্যাম্পলেট ছাপাই বা রাস্তায় গিয়ে পোস্টার দিয়ে, এগুলো তো ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাড, যেটা আমরা অনলাইনে করছি, সেম যেটা আমরা ফিজিক্যালি করছি, যেটা গিয়ে লিফলেট বাটা, গায়ে পোস্টার দেওয়া, পোস্টার লাগানো, এগুলো তো অনেক খরচা বেশি পড়ে। এক্সাম্পল, when you see a ad for a new phone on YouTube or get a discount email from Amazon, this is called internet marketing. এই যে আমরা যখন ইউটিউবে কোনো অ্যাড দেখি, যে ভিডিও দেখতে দেখতে যে অ্যাড আসছে, বা কোনো রকম ভাবে আমাদের ইমেলে কোনো ডিসকাউন্ট মেল দিয়েছে, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্টারনেট মার্কেটিং একটা পার্ট। প্রোজ অফ অনলাইন মার্কেটিং কি বলছে, সেভ টাইম অ্যান্ড এফোর্ট, অবভিয়াস টাইম এবং দুটোই বাঁচাচ্ছে। নো নিড টু ভিজিট শপ, প্রোডাক্ট কাম টু ইউর হোম, আমাদের বাড়িতে যাওয়ার দরকার নেই, প্রোডাক্ট আমাদের বাড়িতে চলে আসছে। মোর প্রোডাক্ট ভ্যারাইটি, মেনি ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট অ্যাভেলেবেল ইন ওয়ান প্লেস। স্বাভাবিক কথা, অনলাইন যখনই আমরা কোনো জিনিস দেখি, সেখানে আমাদের অনেক ব্র্যান্ড, অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে। ইজি প্রাইস কম্পারিজন, ইউ ক্যান চেক প্রাইস অন ডিফারেন্ট ওয়েবসাইটে আমরা কিন্তু প্রাইস এইভাবে চেক করতে পারি। অ্যাভেলেবিলিটি কি বলছে, 24/7 অ্যাভেলেবিলিটি, ইউ ক্যান শপ এনি টাইম, ডে অন নাইট, দিন রাত দুটোর সময় আমরা জিনিসটা কিন্তু, এটা অলরেডি এর আগে কিন্তু দেখে এসেছি। এবার প্রোস দেখলাম, মানে ভালো এবং খারাপ দিকটা দেখবো। কেন টাচ বা ট্রাই দ্য প্রোডাক্ট, যদি অনলাইনে যদি অভিপ্রায় ছবি দেখেই কিনছি, বাড়িতে আসলে জিনিসটা অন্যরকম দেখতে লাগছে,
এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। রিস্ক অফ ফেক আর রং প্রোডাক্ট, এরকমও গর্ব, ফেক ভুলভাল জিনিস দিয়ে দিয়েছে, মোবাইল অর্ডার করেছিলাম পাথর দিয়ে দিয়েছে, এরকম জিনিস আগে প্রচুর হয়েছে, প্রচুর। কোনো তেলের জার কেনা, তেলের জারটা ফাটা রয়েছে, ড্যামেজ প্রোডাক্ট হতে পারে, ভুল প্রোডাক্ট হতে পারে, ফেক প্রোডাক্ট হতে পারে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সামটাইম প্রোডাক্ট ডেলিভারি ইজ নট অরিজিনাল, এরকমও হয়। এক্সট্রা ডেলিভারি চার্জ, শিপিং কস্ট মে ইনক্রিজ দ্য প্রাইস, শিপিং কস্ট যেটা ডেলিভারি যে করবে এমনি করবে নাকি, সেটা পয়সা নেবে, পয়সা বেড়ে যাচ্ছে। রিস্ক অফ ফ্রড অ্যান্ড হ্যাকিং, আনসেফ ওয়েবসাইট মে স্টিল পেমেন্ট ডিটেলস, তুমি ভুল ওয়েবসাইটে গিয়ে জিনিসটা কিনতে গেছে, ব্যাস তোমার সব জিনিসপত্র নিয়ে নিয়েছে। ডিপেন্ড অন ইন্টারনেটের উপর ডিপেন্ড করছে, উইদাউট ইন্টারনেট শপিং ইজ নট পসিবল, ইন্টারনেট ছাড়া কিন্তু শপিং তোমার পসিবল না। এবার গল্পতে চলছে ওয়াই স্টার্ট অ্যান ইন্টারনেট বিজনেস। এটা এর জাস্টিফিকেশনটা প্রথমে আমাদের জানতে হবে, কেন আমরা ইন্টারনেট বিজনেস এভাবে শুরু করতে চাই, তার জাস্টিফিকেশন কি আছে, মানে তার পুরো ইনডেপথ কনসেপ্ট ডিসকাস করা। এক হচ্ছে লোয়ার কস্ট, নো নিড ফর বিগ শপ, অনলি আ ওয়েবসাইট ইজ এনাফ। তাহলে এর যে একটা, তুমি যদি একটা বিজনেস শুরু করতে যাও, এখনো যদি ভাবো আমি দোকানপালা খুলে বসবো, সেখানে ইনভেস্টমেন্ট অনেকটা বেশি লাগবে। আর যদি সেম জিনিসটা আমরা অনলাইনে খুলতে যাই, যেখানে আমাদের কি কি লাগবে, ফার্স্ট লাগবে হচ্ছে, কেন ইন্টারনেট বিজনেস শুরু করতে গেলে খুব ইজিলি করতে পারো, কেন কস্ট তোমার একদমই নেই, একটা ওয়েবসাইট বানিয়ে দাও, একটা মোটামুটি 20-30-50 হাজার টাকা ধরে ওয়েবসাইট বানিয়ে দাও। এবার ওয়েবসাইটটা মানুষের কাছে পৌঁছানোর জন্য অ্যাড দিয়ে দাও, 2-3 হাজার টাকা অ্যাড দেওয়া মানে এনাফ, 5,000 টাকাটা অ্যাড দিয়ে দেওয়া মানে এনাফ, পিওপিল মোটামুটি তোমার দেখবে, পিওপিল ফ্রম এনি কান্ট্রি ক্যান বাই। রিচ অফ গ্লোবাল, ইজি প্রমোশন যেটা বললাম, অ্যাড দিয়ে দাও সোশ্যাল মিডিয়া, মানুষ যেখানে থেকে নেবে। হাই গ্রোথ পোটেনশিয়াল, অনলাইন বিজনেস ক্যান গ্রো ফাস্ট অ্যাজ মোর পিপল ইউজ ইন্টারনেট। মানে একটা দোকান খোলা মানে তার নির্দিষ্ট চারিপাশের লোক এসে কিনবে, কিন্তু অনলাইন খোলা মানে সেখান থেকে সবাই জেনে গেল, সবাই এখান থেকে নিতে পারবে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে অবভিয়াসলি যে ইন্টারনেট বিজনেস প্রথম দিকে যে যদি প্রফিটটাকে বানাতে হয়, তাহলে ইন্টারনেট বিজনেস সব থেকে ইজি ওয়ে, এখান থেকে আমরা প্রফিটটাকে নিয়ে এগিয়ে আমরা পরবর্তীকালে চাইলে কোনো একটা ফিজিক্যাল বিজনেস করলাম বা শপ করলাম, যেটা আলাদা ব্যাপার। কিন্তু ইন্টারনেট বিজনেস অনেকটাই আমাদের শুরু করতে অনেক ইজিলি আমরা করতে পারি। এবার হচ্ছে ইন্টারনেট মার্কেটিং টেকনিক কি কি আছে, একটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, খুব ইম্পর্টেন্ট কথা। কি হয়, ইমপ্রুভ ওয়েবসাইট সো দ্যাট দে অ্যাপিয়ার অন দ্য ফার্স্ট পেজ অন দ্য গুগল সার্চ। মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও কে বলা হয়, যে আমের যখন কোনো মানুষ কেউ যখন সার্চ করবে কোনো একটি কিওয়ার্ড দিয়ে, যাতে আমার ওয়েবসাইটটাতে সবার উপরে আসে। যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, যেটা আমার কথাই যদি বলি, কেউ যদি সার্চ করে এসএলএসটি কম্পিউটার সায়েন্স, যেই সার্চ করবে আমার ভিডিও সবার উপরে আসবে। এইভাবে আমার ভিডিওগুলোকে আমার অপটিমাইজ বাই ডিফল্ট, প্রত্যেকটি ভিডিও আমি আমার হ্যাশট্যাগ দিয়ে অপটিমাইজ করেছি। এগুলোকে করে কিভাবে সেটার আমি কথা এখানে বললাম না, বাট এগুলো করার টেকনিক রয়েছে, যারা এটার জন্য পড়াশোনা করতে হয় মানুষ, তো সেটা আমি ঢুকলাম না। তো সেগুলো, এই যে জিনিসটা, যে কিওয়ার্ড র্যাঙ্কিং কথাটার মানে কি, যে মানুষ যখন কোনো কিছু সার্চ করে অন গুগল, সবার প্রথম যে ওয়েবসাইটটা আসে তার মানে সে পপুলার, এরকম ব্যাপার না। সে তার ওয়েবসাইটকে এসইওটাকে ভালো করা আছে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা আছে, যে কেউ সার্চ করলে, মানে আমরা এইভাবেই ভাবি যে মানুষ কতগুলো ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে, সবগুলো ওয়ার্ড আমি আমার ওখানে দিয়ে দিয়েছি, তো যখনই যে ওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করবে ও আমাকে খুঁজে পাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট কথা, এটাকে বলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি বলছে, ইউজ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এক্সেট্রা টু প্রমোট প্রোডাক্ট। তাহলে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মারফতে আমরা প্রোডাক্টকে প্রমোট করতে পারি। ইমেল মার্কেটিং, আমরা জানি যে ডিসকাউন্ট অফার আমরা ইমেলে পাঠাই, মানুষ তো ইমেল এখনকার দিনে দেখে না, তাও অনেক লোক দেখলে সেখান থেকে জানতে পারে। অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা খুব ইম্পর্টেন্ট, এখনকার দিনে মানুষে করে কি জিনিস, এই যে ম্যাক্সিমাম এটা ইউটিউবাররা বেশি করে বা আদার্স ইনফ্লুয়েন্সাররাও করে বলতে পারি। ধরে নাও একটা মোবাইল ফোনের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করা। অ্যাফিলিয়েট লিঙ্ক কথাটার মানে কি, কোন একটি ওয়েবসাইট যখন কেউ বিক্রি করছে, ধরো না অ্যাজ আ ফ্লিপকার্টের কথাই বলছি বা অ্যামাজন, এটা খুব ইজিলি অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে, যেখানে কোনো একটি মানুষ যাতে অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে সে রেজিস্টার করে এবং কোনো একটি প্রোডাক্টের তার অ্যাফিলিয়েট লিঙ্ক ক্লিক করে সে তার নিজের ইউটিউব ভিডিওর তলায় দিয়ে দেয় এবং বলে দেয় যে ভাই তুমি এই আমার লিঙ্ক দিয়ে দিয়েছি, তুমি এখান থেকে গিয়ে ফোনটা কিনে নাও। এটা মেনলি কারা করে, যারা ফোনের আনবক্সিং ভিডিও দেয় বা আদার্স যারা অনেক লোক যারা গেমিং কনসোলের আনবক্সিং ভিডিও দেয়, কোনো প্রোডাক্টের ভিডিও দিচ্ছে, যারা মার্কেটিং বাড়াচ্ছে, অনেক লোক তো এইভাবেও করে, তাদের লিঙ্কটা দিয়ে দেয়, মানে সেই লিঙ্কে ক্লিক করলে সে যখন বাই করবে সেখান থেকে সার্টেন একটা কমিশন কিন্তু সেই লোকটাও পাবে। একে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ইনফ্লুয়েন্সার আর ইউটিউব প্রমোট প্রোডাক্ট এন্ড আর্ন মানি ফর দ্যাট ফর ইচ সেল। প্রত্যেকটা মানুষ ওই লিঙ্ক ক্লিক করে কিনবে, ও কি সার্টেন একটা কমিশন পাবে। এটা পুরোটা বিশাল বড় একটা বিজনেস মডেল, এটার উপরে কাজ চলছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর। এবার হচ্ছে পে পার ক্লিক অ্যাড, পিপিসি বলা। পেড অ্যাড অন গুগল, কোম্পানি পে অনলি ওয়েন সামওয়ান
ক্লিক দ্য অ্যাড, মানে এখানে পেড অ্যাড, আমরা যে গুগলে আমরা কোনো যদি অ্যাড দিলাম পে করে, মানুষ যদি এখানে দেখা যাচ্ছে যদি এটা ক্লিক করে তার বিনিময়ে একটা মানুষ পয়সা পায়, তো এইভাবে আমরা পে পার ক্লিক অ্যাডও কিন্তু আমরা যেতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। লাস্ট দিকে চলে আসলাম, দ্য ই সাইকেল অফ ইন্টারনেট মডেল। পুরো সাইকেলটা আমরা দেখবো। দ্য ইন্টারনেট বিজনেস প্রসেসিং 4 স্টেপ। এই যে ইন্টারনেটের যে বিজনেসগুলো 4টে ধাপে হয়। ফার্স্ট হচ্ছে অ্যাট্রাক্ট কাস্টমার, যেটা আমরা অ্যাড বা অফার বা প্রমোশন দিয়ে আমরা মানুষকে ওয়েবসাইটে টেনে আনি। এনগেজ কাস্টমার, ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, রিওয়ার্ডস দিয়ে মানুষকে ইন্টারেস্টটা বোঝায় রাখি, ভাই তুমি আমার থেকেই কিনো, তুমি বাইরে যেও না, আমি তোমাকে ডিসকাউন্ট দেবো, আমি ফ্রি ডেলিভারি দেবো, তোমাকে রিওয়ার্ড দেবো। তাহলে এইভাবে কাস্টমারকে এনগেজ মানে ধরে রাখা। তারপর হচ্ছে সেল প্রোডাক্টস, অবভিয়াসলি এগুলো তো আলটিমেটলি করছে কেন, প্রোডাক্ট বিক্রি করার জন্য। তো অনলাইন চেকআউটস অ্যান্ড ইজি পেমেন্ট, কমপ্লিট দ্য পারচেস। এবং এই যে পুরো যে ইন্টারফেসটাও খুব ইজিলি বানাতে হবে, মানে ইজি যাতে মানুষ ইউজ করতে পারে, পেমেন্টটা ইজিলি করতে পারে, কোনো যাতে কোনো প্রবলেম না হয়, এটাও মাথায় রাখতে হবে। 4 নম্বর হচ্ছে বিল্ড লয়্যালটি। রয়্যালটি কি বলছে, যে গুড সার্ভিস অ্যান্ড ফাস্ট ডেলিভারি ব্রিং কাস্টমার ব্যাক এগেন। লয়্যালটি ইম্পর্টেন্ট কথা, যে আমরা যদি কাস্টমারের সাথে ব্যবহার ভালো রাখি তাহলে কিন্তু আলটিমেটলি কাস্টমাররা ফের কিন্তু আমাদের কাছে আসবে। এই জন্য সার্ভিসটা ভালো দিতে হবে, প্রোডাক্ট ভালো দিতে হবে, এগুলো সব কিন্তু থাকলেই কিন্তু আমাদের ই সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিং কিন্তু আমরা এইভাবে ডেভেলপ করতে পারি। তো এই গেল হচ্ছে ই সাইকেল ইন্টারনেট মার্কেটিং কমপ্লিট। এবার হচ্ছে পার্সোনালাইজেশন, লাস্ট পয়েন্ট আমাদের রয়েছে সিলেবাসে। ইন ই কমার্স কি বলছে, পার্সোনালাইজেশন মিনস শোয়িং প্রোডাক্ট অ্যাকর্ডিং টু কাস্টমার লাইক অ্যান্ড পাস সার্চ, যেগুলো আমরা অলরেডি সার্চ করেছি আগে, সেই সার্চের রেসপেক্টে আমাদের যে কাস্টমার যখন লগ ইন করলো কোনো ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইটে, বা আমাদের ফেসবুক, এই আমাদের ফ্লিপকার্ট বলো, মিন্ত্রা বলো, অ্যামাজন বলো, যেগুলো আগে সেগুলো সে দেখেছে, সেই পাস সার্চের ডেটা নিয়ে অ্যানালাইসিস করে সে তার এখন ফুল ঢুকলেই যে সেই আইটেমগুলো দেখবে, সেটা তার আগের যেগুলো খুঁজেছিল সেগুলোকেই তার প্রথমে তাকে দেখানো হয়। এটাকে বলা হয় পার্সোনালাইজেশন। সে তার মতন জিনিস দেখতে চাই, যা দেখতে চাইছে সেটাই সে দেখছে। এটা করাটা পুরোটাই কিন্তু এআই এর মারফতে হয়। এটা এআই তে গিয়েও তোমরা দেখবে, কোনো ব্যাপার না। এক্সাম্পলে কি হচ্ছে, ইফ ইউ সার্চ ফর আ স্পোর্টস শু অন অ্যামাজন, লেটার উই উইল সি দ্য সিমিলার শু অন ইউর রিকমেন্ডেশন। একবার তুমি স্পোর্টস শু সার্চ করেছো, নেক্সট টাইম খুলে দেখলে ফের স্পোর্টস শুই তুমি পাচ্ছ, এগুলো তোমার রিকমেন্ডেশনে চলে আসছে। ইট মেক দ্য শপিং ইজিয়ার ফর আ কাস্টমার অ্যান্ড হেল্প বিজনেস ইনক্রিজ সেল। তাহলে এটা কি হয়, যে আমি যেটা আগে অলরেডি দেখেছিলাম সেই জিনিসটাই যদি আমাকে ফের দেওয়া হয়, তাহলে আমি সেই জিনিসটাই কিনবো, তাতে কি হয়, সেলটা কিন্তু আমাদের বেড়ে যাওয়ার কিন্তু চান্স আছে। তো এই গিয়ে মোটামুটি আমাদের একটা ওভারভিউ অফ ই কমার্স পুরো কমপ্লিট হলো। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।